তো আমরা যেখানে শেষ করেছিলাম যে প্রশ্ন থেকে, তার পরের প্রশ্ন থেকে আমরা শুরু করছি। এই প্রশ্নটাও কিন্তু আমাদের ক্লাস 12 বেস পরীক্ষায় আমাদের কম্পিউটার সায়েন্স এরকম ধরনের প্রশ্ন আসে। প্রশ্নটা কি বলছে ভালো করে আগে বুঝতে হবে। বলছে অ্যান্সার ইউজিং পাইথন বিল্ট ইন মেথড বা ফাংশন, মানে প্রশ্ন দাবে তোমাকে জাস্ট সেই ফাংশনটুকু লিখতে হবে। ঠিক আছে, কোন ফাংশন দিয়ে কাজটা তুমি করতে পারবে, এই হচ্ছে প্রশ্নটা বুঝিয়েছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে রাইট আ স্টেটমেন্ট টু কাউন্ট হাউ মেনি টাইম এ অ্যাপিয়ার ইন আ স্ট্রিং মেসেজ। একটা স্ট্রিং রয়েছে, তার স্ট্রিংটার ভেরিয়েবলের নাম বলেছে মেসেজ, ভালো করে বুঝতে হবে। স্ট্রিং এর নাম, ভেরিয়েবলের নাম হয়েছে মেসেজ, তার মধ্যে কতবার, কেন কি ওই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে কিছু ডেটা রয়েছে, কি রয়েছে সেটা আমাদের জানার দরকার নেই। কোন ফাংশন লিখলে তুমি গুনতে পারবে কতগুলো এ রয়েছে ওই স্ট্রিং ডেটার মধ্যে, এই হচ্ছে প্রশ্নটা, যার উত্তর হবে মেসেজ ডট কাউন্ট ফাংশন। আর সিঙ্গেল কোটস বা ডবল কোটস এর মধ্যে ছোট হাতের এটা, যেটা যেরকম ভাবে প্রশ্নে বলে দেওয়া রয়েছে এভাবে তোমরা লিখে দেবে। সিঙ্গেল কোটস দিলেও কোনো ভুল নেই, ডবল কোটস দিলেও কোনো ভুল নেই। তো এই ফাংশনটা কিন্তু কাউন্ট দিয়ে আমরা কিন্তু কাজটা করতে পারবো। নেক্সট বলছে রাইট আ স্টেটমেন্ট টু ইনসার্ট দ্য এলিমেন্ট অরেঞ্জ অ্যাট ইন্ডেক্স 2 ইন আ লিস্ট কালার। তো এখান থেকে প্রশ্নটা কি কি বুঝতে পারলাম। প্রশ্ন বলতে চাইছে আমাদের লিস্ট একটা রয়েছে যার নাম কালার, আর তার 2 নম্বর ইন্ডেক্সে আমাকে অরেঞ্জ নামক একটি ডেটা বা শব্দটাকে ঢুকাতে হবে, মানে আমাদের ইনসার্ট করতে বলেছে। এর জন্য কি ফাংশন আছে আমাদের সেই ফাংশনটা এবং সিনট্যাক্সটাই লিখতে হবে। তো লিস্টের নাম কালার, তাহলে কালার এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। কালার ডট ইনসার্ট বলে একটা ফাংশন আছে। ইনসার্ট ফাংশন দুটো প্যারামিটার নেয়, একটা হচ্ছে তার ইন্ডেক্স আর একটা হচ্ছে তার ডেটা। প্রথমটা হয় ইন্ডেক্স, দ্বিতীয় হচ্ছে ডেটা। তো এইভাবে লিখলে কিন্তু আমরা 2 নম্বর ইন্ডেক্সে কিন্তু এই অরেঞ্জ নামক ডেটাটাকে কিন্তু আমরা ইনসার্ট করতে পারবো। এবং একটা বড় কথা, যখন আমরা ইনসার্ট ফাংশনে ইনসার্ট করাই, বাকি যে এলিমেন্টগুলো ছিল, এক্সিস্টিং এলিমেন্টগুলো যেটা লিস্টের মধ্যে প্রেজেন্ট রয়েছে, সেগুলো কিন্তু এক ঘর এক ঘর করে পিছন দিকে চেপে যাবে, মানে সরে যাবে বলতে পারো। এইভাবে কিন্তু ইন্ডেক্স ফাংশন আমাদের কাজ করে। এই গেল আমাদের এই প্রশ্নটা। পরের প্রশ্ন চলে যাচ্ছি। বলছে রাইট আ ফাংশন ডিলিট আন্ডারস্কোর স্টুডেন্ট বলে একটি ফাংশন লিখতে বলেছে, যে কিনা দ্যাট টেক্স আ লিস্ট স্টুডেন্ট অ্যান্ড আ স্টুডেন্ট নেম অ্যাজ আ প্যারামিটার। মানে একটা ফাংশন যার নাম হচ্ছে ডিলিট আন্ডারস্কোর স্টুডেন্ট বলে এরকম একটি ফাংশন তোমাদের লিখতে হবে, যে কিনা তার প্যারামিটারে দুটো জিনিস নিচ্ছে, একটা হচ্ছে একটা লিস্ট নিচ্ছে, আরেকটা হচ্ছে স্টুডেন্টের নাম নিচ্ছে। তো লিস্টের নাম কিন্তু স্টুডেন্ট বলেই দিয়েছে প্রশ্নে, তাই জন্য দেখো ডেফ কথাটা দিতেই হয় আমাদের, হচ্ছে আমাদের কিওয়ার্ড। এটা যখন ইউজার ডিফাইন ফাংশন আমরা ইউজ করি তখন আমরা ডেফ কিওয়ার্ডটা ইউজ করি। আর ডিলিট আন্ডারস্কোর স্টুডেন্ট আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের দেওয়া ছিল প্রশ্নে লিখে দিয়েছি। আর দুটো প্যারামিটারের মধ্যে একটা স্টুডেন্ট বলে দিয়েছে, আরেকটা বলে দেওয়া নেই, স্টুডেন্ট নেম অ্যাজ প্যারামিটার বলেছে। তো তোমরা এখানে যে কোনো কিছু সেকেন্ড প্যারামিটারের নাম তোমরা নিজের মতন ভাবে ধরে নিতে পারো, এখানে নেমই দিতে হবে কোনো মানে নেই, যেহেতু ভাবে ডাইরেক্টলি কিছু বলা নেই। এবার আমাদের ফাংশনটা কি কাজ করবে সেটার তলায় 2 লাইন 2 কলম লেখা রয়েছে। বলছে ইফ দ্য স্টুডেন্ট নেম এক্সিস্ট ইন দ্য লিস্ট রিমুভ ইট। যদি স্টুডেন্টের নামটা থাকে এই লিস্টের মধ্যে তাহলে ওটাকে সরিয়ে দাও, মানে রিমুভ করে দাও। আর নাও তো কি হবে, যদি না পাওয়া যায় তাহলে ডিসপ্লে করতে হবে স্টুডেন্ট নট ফাউন্ড। প্রশ্নগুলো খুব কিন্তু চাপের না, কিন্তু গল্পটা আমাদের এইভাবেই ডিজাইন করে আমাদের লিখতে হবে, মানে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে যে কখন কোনটা কোন জায়গাটা আমাদের কি কি জিনিস রয়েছে প্রশ্ন প্যারামিটারে, প্রশ্নে কি বলে দেওয়া রয়েছে সেই হিসাবে উত্তরটা কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। আমাদের কোডটা কি হবে, ওয়ার্কিং কোড বলছে যদি ইফ এই নেম যেটা আমরা অ্যাজ আ প্যারামিটার এখানে পাওয়া গেছে, যেটা পাঠিয়েছে, সেটা যদি তোমার স্টুডেন্টের মধ্যে থাকে, ফার্স্ট ইন ফাংশন কি করে মেম্বারশিপ চেক করছে যে আদৌ এই যে নেম নামক যে স্ট্রিংটা, যে ডেটাটা রয়েছে এর মধ্যে, এটা কিন্তু তোমার ওই লিস্ট স্টুডেন্ট নামক লিস্টের মধ্যে আছে কি না। এরকম লিস্টের মধ্যে অনেকগুলো এরকম ধরে নেওয়া নেম রয়েছে। তো আমরা প্রথমে ইন দিয়ে আমরা চেক করছি আদৌ ওটা প্রেজেন্ট আছে কি না। যদি থাকে, ট্রু হয়, তাহলে আমরা ট্রু এর সেকশনে ঢুকে কি করছি, স্টুডেন্ট ডট রিমুভ সেই নামটা আমরা দিয়ে দিচ্ছি। তাহলে সেই যে ডেটাটা যে ইন্ডেক্সে থাকুক না কেন সেটা কিন্তু আমরা লিস্ট থেকে সরিয়ে যাবে বা লিস্ট থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। রিমুভ ফাংশন এটাই করে, আমি যদি কোনো প্যারামিটার দিই তো সেই প্যারামিটারটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে রিমুভ করে দেবে, এই হচ্ছে ফার্স্ট কথা। আর যদি না থাকে তাহলে কিন্তু এরার দিয়ে দেবে। এটাও কিন্তু একটা অবজারভেশন পয়েন্ট অফ ভিউ, যেটা কিনা লিস্ট যে ভিডিওটার মধ্যে ইন ডেপথ আমি কথা বলেছি, সব প্রত্যেকটা ভ্যারাইটি আমি দেখিয়েছি, ওগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অবজারভেশন। ওখান থেকে এমসিকিউ বেস প্রশ্ন কিন্তু দেওয়াটা
খুবই সচরাচর ব্যাপার। আর না হলে যদি না থাকে মেম্বারশিপে আমি চেকই করে নিচ্ছি, এখান থেকে এরার হওয়ার কোনো জায়গাই নেই, মানে এই মেম্বারশিপই বলবে আদৌ আছে কি না। যদি থাকে তাহলে ডিলিট করবো, আর না থাকলে আমরা কি করবো, সিম্পল এলসে গিয়ে বলে দেবো স্টুডেন্ট নট ফাউন্ড, কিন্তু আমরা বলে দেবো। তাহলে কোডটা খুব চাপের ছিল না, সিম্পল, জাস্ট আমাদের এই ফাংশনগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। রিমুভ করার যে ফাংশন রয়েছে আমাদের, হ্যাঁ তোমরা চাইলে ম্যানুয়াল কোডিং করেও রিমুভ করতে পারো, বাট ওটা কমপ্লেক্স হয়ে যাবে, কেন দরকার, কেন কি আমাদের ফাংশন রয়েছে যখন, ওটাকেই ব্যবহার করে আমরা এটা করতে পারি। নেক্সট পরের প্রশ্ন চলে গেলাম, বলছে রাইট আ ফাংশন অ্যাড আন্ডারস্কোর গ্রেড। এর একটা অ্যাড আন্ডারস্কোর গ্রেড বলে একটা ফাংশন তোমাদের লিখতে হবে, সেটা কি অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট আর ডিকশনারি গ্রেড বুক, মানে ডিকশনারির নাম দেওয়া রয়েছে, গ্রেড আন্ডারস্কোর বুক বলে একটি ডিকশনারি তোমার অলরেডি রয়েছে, সেটা অ্যাজ আ প্যারামিটার এই গ্রেড আন্ডারস্কোর বুকটা কিন্তু এই ফাংশনটা অ্যাকসেপ্ট করছে। এবং তাছাড়া আর কি অ্যাকসেপ্ট করছে, স্টুডেন্টের নাম অ্যাকসেপ্ট করছে অ্যান্ড গ্রেড কিন্তু অ্যাকসেপ্ট করছে। তার মানে এইটুকু ক্লিয়ার হলো, এই যে অ্যাড আন্ডারস্কোর গ্রেড বলে যে ফাংশনটা বা মেথডটা আমরা লিখবো, তারা সেটা কিন্তু তিনটে প্যারামিটার নেবে, একটা হচ্ছে একটা ডিকশনারি নিচ্ছে, একটা স্টুডেন্টের নাম নিচ্ছে, একটা গ্রেড নিচ্ছে, ব্যাস এইটুকু প্রশ্নে কিন্তু বলা রয়েছে। আর কি করতে হবে সেটা আমাদের তলায় 2 কলমে বলে দিয়েছে। যদি স্টুডেন্টের নামটা অলরেডি তোমার এক্সিস্ট করছে ডিকশনারিতে, তাহলে তার গ্রেডটাকে অ্যাড করবো, মানে আপডেট করবো। দেখো নাম আর গ্রেড হিসেবে এই হিসাবে কিন্তু ডিকশনারিটা রেডি হয়েছে। তোমরা যদি ইমাজিন করো ডিকশনারিটাকে, ধরো না আমি বললাম গ্রেড আন্ডারস্কোর বুক বলে যে ডিকশনারিটা, তার মধ্যে কিতে কি রয়েছে, কিতে নাম রয়েছে এবং ভ্যালুতে তার গ্রেড রয়েছে, এইভাবে কিন্তু ডেটাগুলোকে আমার ডিকশনারির মধ্যে রয়েছে, মানে যে ডিকশনারিটা আমি অ্যাজ আ প্যারামিটার পাঠাচ্ছি। যদি নামটা না থাকে, প্রথম কথা কি বলেছে এটা ক্লিয়ার করে দিই, এটা নট ছিল, আমি এটা দেখিনি। স্টুডেন্টের নামটা যদি না থাকে, ইজ নট অলরেডি ইন দ্য ডিকশনারি, যদি না থাকে তাহলে সেটাকে আমার কি ভ্যালু পেয়ারটা আমি এই ডিকশনারির মধ্যে অ্যাড করে দেবো। ফার্স্ট কথা, যে নামটা আমার কাছে এসছে ফাংশনের মধ্যে যে প্যারামিটারে, সেই নামক যদি কোনো ছাত্র এই ডিকশনারি গ্রেড আন্ডারস্কোর বুকের মধ্যে না থাকে তাহলে ওটাকে অ্যাড করব। যদি অলরেডি থাকে, সেই নামটা যদি অলরেডি প্রেজেন্ট থাকে, তাহলে আমরা কি ডিসপ্লে করব, আপডেট করব না। আমি যেটা আগে বললাম আপডেট করব, নটটা দেখিনি আমি ওখানে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কোনো আপডেটের গল্প নেই, আমরা ডাইরেক্টলি একটা প্রিন্ট মেসেজ আমরা শো করব, গ্রেড অলরেডি অ্যাডেড, অলরেডি আমাদের রয়েছে, আমরা ফার্দার কিছু অ্যাডের কোনো গল্প রাখবো না, ইনস্টেড অফ আপডেটিং দ্য গ্রেড, এই কথাটা এখানে বলে দেওয়া রয়েছে। আমরা কিন্তু গ্রেডটা আপডেট করব না। যদি অলরেডি নাম আর গ্রেড প্রেজেন্ট থাকে, তো প্রথমে দেখতে হবে নামটা আছে কিনা এই ডিকশনারির মধ্যে, অ্যাজ আ কি ভ্যালু হিসাবে রয়েছে কিনা। যদি থাকে তো আমরা সিম্পল প্রিন্ট করে দেবো যে অলরেডি রয়েছে, আর কিছু চেঞ্জেস করব না। যদি না থাকে তাহলে অ্যাড করব। খুব সিম্পল প্রোগ্রাম, এটা একদম চাপের না, এরকম ধরনের প্রোগ্রাম পাবে। দেখো তার গল্পটা লেখা রয়েছে, অ্যাড রয়েছে, তারপর আমরা অ্যাড আন্ডারস্কোর গ্রেড আমাদের ফাংশনের নাম ছিল, গ্রেড বুক ডিকশনারির নাম ছিল, আর নেম আর গ্রেড আমরা অ্যাজ ইউজুয়াল দুটো প্যারামিটার এখানে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা চেক করছি ইফ দিয়ে একই মেম্বারশিপ, আগের মতনই গল্প, যে আদৌ নামটা আমার এই গ্রেড বুকের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি বলবো, গ্রেডটা কিন্তু আমাদের অলরেডি রয়েছে, বা যেটা ওখানে আমাদের প্রশ্নে ছিল সেই কথাটা দেখে দেখে এই প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে কিন্তু আমি লিখে দেবো। যদি না থাকে তাহলে আমাদের অ্যাডিং এর গল্পটাতে এরভাবে আমরা অ্যাড করি। ডিকশনারিতে হয়তো এগুলো আগে তোমরা দেখে এসছো, যে গ্রেড আন্ডারস্কোর বুকের থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি নাম অ্যাজ আ কি চলে যাবে, আর গ্রেড কিন্তু তার ভ্যালু হিসাবে কিন্তু স্টোর হবে। এটা কি হয়ে যায়, এটা ভ্যালু হিসাবে ওটা ওর মধ্যে ইনসার্ট হয়ে গেল। যে দুটো ফাংশন আছে, এটা এইভাবে করা যায়। বা আমাদের একটা আপডেট বলেও একটা ফাংশন রয়েছে ডিকশনারিতে, যেটার সাহায্যে আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে ইনসার্ট করতে পারি ডিকশনারির মধ্যে। দুটো গল্প আমি বলে দিলাম, দুভাবেই করা যেতে পারে। তো এটাও সব থেকে ইজি মেথড বলে এটাই আমার নর্মালি মানুষেরা ইউজ করে। আরেকটা কথা যখন আমরা বলবো, এই যে নেম ইন গ্রেড বুক, তার মানে আমাকে চেক করছি যে নামটা আমার কাছে এসছে প্যারামিটার, সেটা আমাদের ডিকশনারির মধ্যে আছে কিনা। যখনই আমরা ইন চালাই, যেটা ফরেও চালাতে পারো, ফরের সাথেও তুমি যখন ট্রাভার্সিং করি তখন আমরা চালাই, বা আমরা যখন কন্ডিশন চেক করি ইফ দিয়ে, তখন আমরা কিন্তু এই সেম লাইনটাই লিখি, জাস্ট ইফের জায়গায় ফর করে দিই আমরা, আর কিছুই না। আমাদের সবসময় মাথায় রাখবে, এই যখনই আমরা এক্সটেন্ডেড এই কনসেপ্টটাকে ইউজ করছি, তখন কিন্তু কি এর সাথে কম্পারিজন হয়, মানে এই গ্রেড বুকের মধ্যে যতগুলো কি রয়েছে, কি 1 কি 2 যতগুলো কি ভ্যালু রয়েছে, সেগুলোর সাথে কিন্তু কম্পারিজন করবে। এই হচ্ছে গল্প। সবসময় ডিকশনারি এভাবেই কাজ করে, ভ্যালুগুলো কিন্তু কোনোভাবে আসে না, জাস্ট তার কি গুলো আসে।
যদি আমাদের ভ্যালু দরকার থাকে তাহলে আমাদের আইটেমস, আমরা লাস্ট ক্লাসে এরকম একটা প্রশ্ন করেছি যে ডুপ্লিকেট আইটেমস ওয়ালা যে আমাদের এলিমেন্টস গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে দেবো, তখন আমাদের আইটেমস ফাংশন ইউজ করতে পারি বা ভ্যালুস ফাংশন ইউজ করতে পারি। কয়েকটা কনসেপচুয়াল জিনিসগুলোকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আস্তে আস্তে। বলেছে রাইট আ পাইথন ফাংশন, এখানটা ফাংশন লিখতে বলেছে, দ্যাট রিড স্টার্টআপ 2025.csv, এটা হচ্ছে সিএসভি ফাইল হ্যান্ডলিং এর প্রশ্ন, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা স্টার্টআপ সিএসভি ফাইল বলে রয়েছে, মানে 2025 বলে একটা সিএসভি ফাইল রয়েছে। সিএসভির ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, এবং ওই স্টার্টআপ সিএসভির মধ্যে কি কি কলম রয়েছে তার নামগুলো তলায় বলে দেওয়া রয়েছে। একটা হচ্ছে স্টার্টআপ রয়েছে, তার ক্যাটাগরি রয়েছে, তার কান্ট্রি রয়েছে এবং ফান্ডিং রয়েছে। অ্যান্ড ডিসপ্লে স্টার্টআপ, তার সঙ্গে সঙ্গে এই চারটে কিন্তু তার নাম প্রথমে ক্লিয়ার করে নাও, তাহলে চারটে কলম রয়েছে। এবং তোমাকে তার সঙ্গে কি করতে বলেছে, ডিসপ্লে স্টার্টআপ উইথ ফান্ডিং গ্রেটার দ্যান 50 মিলিয়নস, তার মানে 50-60 এইভাবে ডেটাটা রয়েছে। তার মানে তোমরা যদি ইমাজিন করো সিএসবি ফাইলটাকে, মানে এটা এক্সেল ফাইল, সিএসবি মানেই হচ্ছে এক্সেলের এক ধরনের ভার্সন বলতে পারো। এরকম রয়েছে, এখানে চারটে কলম তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে। কলমের নামগুলো ছোট ছোট করে লিখছি। এটা হচ্ছে স্টার্টআপের নাম, কি ক্যাটাগরি স্টার্টআপ, কোন কান্ট্রি এবং তার ফান্ড কত দেওয়া হয়েছে, এই চারটে রয়েছে। তো তোমাকে এই ফাইলটাকে প্রথমে রিড করতে হবে, অলরেডি ফাইলটা এক্সিস্টিং ক্রিয়েট করা আছে, এরকমভাবেই বলে দেওয়া রয়েছে। ফাইলটা রিড করতে হবে এবং তোমাকে সেই স্টার্টআপগুলোকে ডিসপ্লে করতে হবে। কোন কোন স্টার্টআপ? ডিসপ্লে অনলি স্টার্টআপের নামগুলো, অন্য কিছু না কিন্তু, ঠিক আছে। সেই স্টার্টআপ মানে এই কলমটা আমাকে ডিসপ্লে করতে হবে। কন্ডিশন কি বলে দেওয়া হয়েছে, যার ফান্ডিং মানে এই কলমের উপর কিন্তু কন্ডিশন দেওয়া রয়েছে, যেখানে ফান্ডিং গ্রেটার দ্যান 50 মিলিয়ন, তাহলে সেই স্টার্টআপের নামগুলো এখান থেকে তুলে তুলে আমাকে প্রিন্ট কিন্তু করতে হবে। হয় এখানে স্টার্টআপ বলে দিচ্ছে, এখানে চাইলে তুমি পুরোটাও করতে পারো, কোনো যায় আসে না। আর চাইলে তুমি ইন্ডিভিজুয়াল স্টার্টআপের নামগুলোও কিন্তু করতে পারো। কারণ একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করে দিই, এখানে স্টার্ট আপ আছে, এখানে স্টার্ট আপস আছে, কেন? কেন কি অবভিয়াসলি মাল্টিপল হতে পারে, ঠিক আছে। তো আমি এখানে কি কোডটা দেখেছি, চলে আসি। তো প্রথমে তো আমাকে এই ইম্পোর্ট সিএসবি যেটা ভেতরে লিখেছি, এটা ভেতরেও লিখতে পারো, কারণ অনেক সময় এরকম আউটপুট বেস প্রশ্ন দিতে পারে যেখানে তোমার দিয়ে দিলে ঘাবড়ে দেবে, তোমার বলবে এরার না, এটা এরার না। তুমি এটা এর মধ্যেও লিখতে পারো ফাংশনের মধ্যে, বাট আমি প্রেফার করি বাইরে লেখাটা প্রেফার করি। বাট আমি কেন এই কোডটাকে এখানে এইভাবে লিখেছি, তো অ্যাটলিস্ট তোমাদের দেখাবো বলে যে ভেতরেও লেখা যায়, ফাংশনের ভেতরেও কিন্তু এইভাবে আমরা ইম্পোর্ট সিএসবি লিখতে পারি। আর এই ইম্পোর্ট সিএসবি মানে সিএসবি বলে একটা মডিউল রয়েছে, যেটা অলরেডি ভিডিও তোমরা দেখেছো হয়তো। তো সেই মডিউলটা যদি ইম্পোর্ট না করো, এর মধ্যে যে ফাংশনস গুলো আছে, রিডার রাইটার ফাংশনগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তো সেই সূত্রে আমাদের এই ফাইলটাকে মানে এই মডিউলটাকে প্রোগ্রামে ইম্পোর্ট করতে হয়, এটা ম্যানুয়ালি আমাদের ফ্রিতে আমরা পাই না, ঠিক আছে। ফাইলটা ওপেন করার জন্য সিম্পল ওপেন ফাংশন রয়েছে। স্টার্টআপের নামটা এখানে মেনশন করে দিয়েছি, মানে এই ফাইলটার নামটা, স্টার্টআপের না, ফাইলের নামটা মেনশন, এবং কোন মোডে খোলা হচ্ছে, এই তো এটা রিডিং এর অপারেশনের প্রোগ্রাম দিয়েছে, তো আমি রিড মোডে কিন্তু ফাইলটাকে খুলেছি। এবং এই ফাইলের অবজেক্ট বা পয়েন্টার সেটা এফে গিয়ে স্টোর হয়েছে, ভালো কথা। এবার যেহেতু আমি রিড করতে বলেছি, তো আমাদের রিডার বলে একটা ফাংশন অলরেডি রয়েছে, এগুলো কিন্তু সিএসবি তে আমরা কথা বলেছি। তো আমরা সিএসবি এই যে মডিউলটার মধ্যে সিএসবি মডিউল, তো সিএসবি মডিউলের নিজস্ব ফাংশন হচ্ছে রিডার, তো সিএসবি দিয়ে কল করছি, সিএসবি ডট রিডার, আর ব্র্যাকেটে আমি ফাইল পয়েন্টারটা পাঠিয়ে দিয়েছি। ফাইল পয়েন্টার মানে সবসময় ফাইলের ইনিশিয়ালটাকে ধরে রাখে, ভালো কথা। এবার গল্পটা কি হবে, আলটিমেটলি এই পুরো রেকর্ডটা অ্যাজ আ তোমার অবজেক্ট হিসাবে কিন্তু আর এর মধ্যে চলে আসবে। তুমি যদি আর কে প্রিন্ট করো, এটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, একটা অবজেক্টের অ্যাড্রেস তুমি দেখতে পাবে, ঠিক আছে। এই পুরো ডেটাটা অ্যাজ আ অবজেক্ট, বা বলতে পারি পুরো ডেটাটা একদম কোলাবোরেট করে অ্যাজ আ অবজেক্ট হিসাবে আর এর মধ্যে রয়েছে। ওটাকে আমরা নর্মালি আমরা কিন্তু যদি প্রিন্ট করলে সব ডেটা দেখতে পাবো না, আমাদের ফর লুপ দিয়ে ট্রাভার্স করতে হবে, তাহলেই দেখতে পাবো। দেখতে গেলে আমাদের কি লিখতে হবে, ফর রোজ ইন আর, যেহেতু আরটা এমনভাবে ইমাজিন করে, এটা অ্যাকচুয়ালি কি হয়, লিস্ট অফ টাপেল ফরম্যাটে আসে, মানে এক একটা যে রো সিএসবির এক একটা টাপেল হয়ে যায়। এরকম যতগুলো রো আছে সেগুলো সবই কিন্তু অ্যাজ আ লিস্ট অফ টাপেল ফরম্যাটে আর এর মধ্যে রয়েছে। আমরা এটা চোখে কিন্তু ম্যানুয়ালি প্রিন্ট করে দেখতে পাবো না। আমি যদি লিখতাম প্রিন্টার, যখন তোমরা সিএসবির ভিডিওটা দেখবে আমি এইসব জিনিসগুলো বলেছি ওখানে, যে আমাদের কিন্তু ওটা অবজেক্টটা ডিসপ্লে করে দিচ্ছে, মানে ডাইরেক্ট ওর অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা ডিসপ্লে করে, ঠিক আছে। এই জন্য আমাদের ট্রাভার্স করতে হয় ফর লুপে ফেলে। তার মানে এক একটা করে যে টাপেল, এটা টাপেল হিসাবে কিন্তু আসে, কিন্তু সবসময় ইন্টারনালি বলে দিলাম, এই এক একটা করে এই রো হিসাবে মানে এক একটা টাপেল, ঠিক আছে, এক একটা ইন্ডিভিজুয়াল টাপেল, এর মধ্যে আবার চারটে করে ডেটা রয়েছে। এই এক একটা টাপেল তোমার এই রোতে আসলো। এখন তুমি ভাবো, এখন রো এর মধ্যে সিঙ্গেল এই টাপেলটা আছে, ধরে নাও, জাস্ট ইমাজিন করো, যেখানে এরকম চারটে এরকম ডেটা থাকবে। কি কি থাকবে, একটা স্টার্টআপ, ক্যাটাগরি, কান্ট্রি, ফান্ডিং।
তাহলে তুমি এখানে ইন্ডেক্সিং গুলো করে নাও 0 1 2 3। তারপরে এখানে রয়েছে তোমার স্টার্ট আপের নাম, এটা রয়েছে তোমার কোন ক্যাটাগরি স্টার্ট আপ, এটা কোন কান্ট্রি আছে, কে ফান্ডিং, কত টাকা করেছে। তাহলে আমাদের কন্ডিশন এর উপরে দিতে বলেছে, তার মানে এটা 3 নম্বর রোতে আছে। দেখো তারপর লাইন তাই লিখেছি আমরা, হয়তো হতে পারে কোনো তোমার ফ্লোটে কনভার্ট করে বা নর্মালও লিখতে পারো, এটা দরকার পড়তো না, জাস্ট এটা যেহেতু জেনুইন এটা মানে রান করা কোড বলে তাই আমরা ডাইরেক্টলি ফ্লোটে কনভার্ট করেছি। আর কন্ডিশনটা কোথায় দেখো, এই রো এখন তো এই একটা টাপেল এই রোতে এসছে, রো এর মধ্যে এইগুলো রয়েছে, তো তার 3 নম্বর ইন্ডেক্সে রয়েছে ফান্ডিং। তো এই জন্য আমরা 3 নম্বর ইন্ডেক্সের উপর কন্ডিশনটা দিয়েছি যে রো 3তে যদি গ্রেটার দ্যান যেখানে 50 হয় তাহলে সেই পুরো রোটাকেই প্রিন্ট করে দিয়েছি, পুরো রোটাকে, কোনো স্টার্ট আপের নাম প্রিন্ট করিনি, পুরো রোটাকেই আমরা প্রিন্ট করে দিয়েছি। চাইলে যদি মনে হতো যে স্টার্ট আপের শুধু নামটা প্রিন্ট করবো, কি লিখতে এই জায়গাটা, প্রিন্ট রো ব্র্যাকেটে তুমি 0 লিখতে, কেন আমাদের শুধু স্টার্ট আপের নামটা বলেছে, এরকম প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে। শুধু নামটা যদি প্রিন্ট করতো তাহলে লিখতাম রো ব্র্যাকেটে 0, তারপরে লাস্টে আমরা ফাইলকে ক্লোজ করে দিতাম। ফের একই কথাটা বলি একটুখানি, তাহলে আমরা প্রথমে ফাইলটা অবধি খুলে ফেললাম, এইটুকু কোনো ক্লিয়ার। ফাইল খোলার পর আমরা রিডার ফাংশন দিয়ে সবগুলো আমাদের যতগুলো আমাদের রো ছিল সিএসভি ফাইলে অ্যাজ আ লিস্ট অফ টাপেল ফরম্যাটে কিন্তু আর এর মধ্যে চলে আসলো। এবার আমাদের ফর লুপে আমাদের এক একটা করে এই ইন্ডিভিজুয়াল এই রো গুলোকে আমরা আসছে এই রো বলে আমাদের এই ভেরিয়েবলটার মধ্যে। তার মানে প্রথমবার এই একটা টাপেল আমার রোতে এসছে, সেটাকেও আমরা যখন ভেঙে দেখবো সেখানেও আবার ইন্টারনালি অনেকগুলো ডেটা রয়েছে, তার প্রত্যেকটি ইন্ডেক্সিং হয় 0 1 2 3। তাহলে আমাদের 3 নম্বরের উপর আমরা কন্ডিশন দিয়েছি বলে লিখেছি রো 3 গ্রেটার দ্যান 50, মানে 50 মিলিয়ন্স বলেছিল, 50 থেকে বেশি কিনা, মানে এরকম ভাবে ডেটা রয়েছে। এটা ফ্লোটে টাইপ, এটা করা মানে ফ্লোটে টাইপ কাস্ট করে চেক করছে, হয়তো হতে পারে এটা ফ্লোটে রয়েছে, যেহেতু বলা নেই বলে লিখেছি, বাট ইন জেনারেলি যেহেতু ওটা ফ্লোটে হওয়া উচিত বলে লিখেছি, বাট না লিখলেও তো কোনো এখানে কাটার কোনো জায়গা নেই। যদি কন্ডিশন যেই রোয়ের জন্য এটা মানে ট্রু হবে তার সেই রোগুলোকে প্রিন্ট করেছি। যদি ইন্ডিভিজুয়াল যদি স্টার্ট আপের নাম প্রিন্ট করতে হতো আমরা প্রিন্ট এখানে রো 0, কেন কি দেখো স্টার্ট আপের নামটা কিন্তু 0 নম্বর ইন্ডেক্সে আছে। এই হচ্ছে বেসিক গল্প। এইভাবে কিন্তু আমাদের সিএসভি ফাইলের প্রশ্নগুলো কিন্তু করতে হবে। এগুলো হচ্ছে কন্ডিশন বেস, আমাদের 4 রকম হতে পারে। সিএসভি ফাইলের রাইট করার কোড হতে পারে, যেটা হয়তো আগে দেখেছিলাম। আমাদের সিএসভি ফাইলের আপডেটের কোড হতে পারে, দিতে পারে, বা ডিলিটেরও কোড দিতে পারে, বা আমাদের আলটিমেটলি এরকম এটাকে বলে ওয়ান কাইন্ড অফ সার্চিং, কন্ডিশন বেস সার্চিং বা ফিল্টারিং এরও প্রশ্ন দিতে পারে। তো সচরাচর আপকামিং 2 বছর 3 বছর ট্রেন্ড দেখে বোঝা গেছে যে এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে, বাট দিতে সবই পারে। তো সেই জন্য আমাদের A to Z কিন্তু এই সিএসবি ভিডিওতে কিন্তু আমি ইন ডেপথ প্রত্যেকটি সেগমেন্ট আমি কভার করেছি, যেখানে আমরা রাইট করা, ডিলিট কি করে করব, একটা রেকর্ডকে, ইন্ডিভিজুয়াল রেকর্ডকে কি করে আমরা আপডেট করব, এরকম ধরনের কিন্তু প্রশ্ন ওখানে আমি পড়িয়ে রেখেছি। ঠিক আছে, তো চলে আসি পরের প্রশ্নতে। বলছে রাইট আ পাইথন স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট লিখতে মানে পাইথনের কোড লিখতে হবে টু কাউন্ট অ্যান্ড প্রিন্ট লাইন উইথ সাবস্ট্রিং ইনোভেট এনি কেস। হতে পারে তোমাদের কোন ফাইল থেকে আসছে, এটা আসছে হচ্ছে পিচ আইডিয়াস ডট টিএক্সটি, এটা টেক্সট ফাইলের একটা প্রশ্ন দিয়েছে যে আমাদের আলটিমেটলি কাউন্ট করতে বলেছে অ্যান্ড প্রিন্ট লাইন, দুটোই করবে, কাউন্টও করবে এবং লাইনটাকেও প্রিন্ট করবো। আমরা কি করব, কাউন্ট অ্যান্ড প্রিন্ট লাইন উইথ সাবস্ট্রিং ইনোভেট। আলটিমেটলি আমাদের কাউন্টই করতে হবে এখানে, যে কাউন্টটাকে কতগুলো আমাদের এরকম লাইন রয়েছে, সে লাইনের মধ্যে ইনোভেট এই শব্দটা রয়েছে। ধরে নাও আমি এটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, এই ধরে নাও একটা তোমাদের টেক্সট ফাইল রয়েছে যার মধ্যে এরকম অনেকগুলো লাইন রয়েছে, ভালো কথা, এরকম অনেকগুলো লাইন রয়েছে। কোন কোন লাইনের সাবস্ট্রিং মানে লাইনের মধ্যেই ইনোভেট বলে কথাটা রয়েছে, ধরো না এই লাইনে আছে, ধরো না এই লাইনে আছে, তো সেই লাইনগুলোকে কাউন্ট করতে বলেছে, সেই লাইনগুলোকে প্রিন্ট করব না, কাউন্ট অ্যান্ড প্রিন্ট। কাউন্ট অ্যান্ড প্রিন্ট কথাটা মানে শুধু কাউন্টটাকেই প্রিন্ট করব। কি প্রিন্ট করতে হবে, যেই লাইনগুলোর মধ্যে সাবস্ট্রিং হিসাবে, তোমার সাবস্ট্রিং মানে ওই লাইনের মধ্যে কন্টেন্ট রয়েছে ইনোভেট বলে। এই হচ্ছে প্রশ্নটা বলেছে। ওরা যদি মনে করো যে লাইনটাকেও প্রিন্ট করে দিতে পারো, ওটা তুমি এক্সট্রা করছো, বাট ওটা তোমার কোনো ভুল না, মানে প্রশ্নটা ভুল কাটবে না কোনোভাবে। ঠিক আছে, তো চলে আসি। টেক্সট ফাইলকে কাজ করার জন্য আমাদের কোনো মডিউলস লাগে না, কেন টেক্সট ফাইলটা আমরা ফ্রিলি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা প্রথমে ফাইলটাকে ওপেন করব, ফাইলের নাম দিয়েছি পিচ আইডিয়াস ডট টিএক্সটি, যা প্রশ্ন ছিল তাই লিখে দেবে। আর রিড মোডে, যেহেতু এটা জাস্ট রিডিং এর গল্প রয়েছে, মানে প্রশ্ন পড়েই বুঝতে হবে কি করতে হবে, এটা আলটিমেটলি ফাইল থেকে ডেটা নিয়ে আমাকে জাস্ট চেক করছি, তার মানে রিড করলাম আমরা। ঠিক আছে, আমাদের রিড লাইন্স 3টে আমাদের ফাংশন থাকে টেক্সট ফাইলে যখন আমরা হ্যান্ডলিং করি রিডিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে রিড আছে, একটা রিড লাইন আছে, একটা রিড লাইন্স আছে।
এবার তিনটে ফাংশনের গল্পগুলো যদি ভালো করে দেখো, রিড কি করে পুরো ডেটাটাকে একসঙ্গে তুলে নিয়ে আসে, এই রিড লাইন কি করে একটা লাইন শুধু তুলে নিয়ে আসবে, আর রিড লাইনস কি করে আমাদের লিস্ট অফ স্ট্রিং হিসাবে কিন্তু আমাকে লাইনগুলো মানে প্রথম লাইনটা ফার্স্ট লিস্ট ইন্ডেক্স 0 ইন্ডেক্সে থাকবে, দ্বিতীয় লাইনটা আমাদের দ্বিতীয় ইন্ডেক্সে থাকবে, এইভাবে কিন্তু আমাদের একটা লিস্ট এটা রিটার্ন করে, যেটা কিনা লাইনস বলে একটি লিস্টের মধ্যে চলে গেছে। মানে এটা কিন্তু একটা লিস্ট, যদি প্রিন্ট করে দেখো টাইপ চেক করবে, এটা কিন্তু একটা লিস্ট ইন নেচার। লিস্টের মধ্যে তোমার এই প্রত্যেকটি ইন্ডেক্সে এক একটা কিন্তু লাইন কিন্তু এরকমভাবে রয়েছে, ঠিক আছে, প্রতিটি লাইন যেভাবে সিরিয়ালি আছে সেইভাবে কিন্তু ইন্ডেক্সিং হয়ে গেছে। আর কাউন্ট বলে একটি ভেরিয়েবল, আমরা কাউন্টার ভেরিয়েবল ইউজ করেছি, আমাকে আলটিমেটলি গুনবে, ব্যাস এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আমরা করছি, আমরা ফর লুপ চালাতে হবে, একটা করে আমাকে স্ট্রিং এখান থেকে তুলতে হবে। তোলার জন্য আমরা কি লিখেছি, ফর লাইন ইন লাইনস। দেখো নামগুলো খুব কাছাকাছি, তোমরা এখানে আই ধরে নিতে পারো, মানে এক একটা করে তোমার এই লাইনগুলো তোমার এখন এই লাইনের মধ্যে আসছে, এর মধ্যে আসছে। এবার আমি চেক করছি যে ইনোভেট শব্দটা কি আমাদের লাইনের মধ্যে আছে। লাইন ডট লোয়ার কেন বলেছে, আমাদের ইরেসপেক্টিভ অফ এনি কেসে, যে এনি কেস হতে পারে বলেছে, তাহলে আমরা একটা কেসে কনভার্ট করে দিই। সেই লাইনটাকে লোয়ার কেস কনভার্ট করার পর আমি ইনোভেট সব লোয়ার কেসে আছে, চেক করছি লাইনটার মধ্যে আছে কিনা। সাবস্ট্রিং চেক করার জন্য আমাদের ইজিলি ইন ফাংশন দিয়েই করতে পারি, এর জন্য মহাভারত কিছু করতে হয় না। তো সেই সূত্রে আমরা ডাইরেক্ট চেক করলাম যে ইনোভেট শব্দটা আমাদের এই লাইনের মধ্যে আছে কিনা, কারণ ইনোভেট একটা সাবস্ট্রিং, যেটা সাবস্ট্রিং সেটা আগে লিখতে হয়, আর অরিজিনাল স্ট্রিং হচ্ছে বা সেন্টেন্সটা বা লাইনটা হচ্ছে এইটা। লোয়ার কেসে কনভার্ট করে যদি মিলে যায়, প্রোগ্রামে তো আমরা ইরেসপেক্টিভ অল কেস যদি বলি তাহলে আমাদের একটা যে কোনো একটা কেসে কনভার্ট করে নিতে হবে। তো আমরা বেটার একটা কেসে কনভার্ট করে আমরা চেক করি, কারণ জানি না ডেটাটা কিরকম রয়েছে, ভেতরে কি বড় হাত ছোট হাত তোমরা জানি না, তাহলে বেটার আমরা একটা কেসে কনভার্ট করে আমরা চেক করলাম আছে কিনা, যদি থাকে তাহলে কাউন্টারটাকে এক বাড়িয়ে দেবো। তাহলে এটা চলতে থাকবে কতক্ষণ, যতক্ষণ তো আমার সবগুলো এখান থেকে আমাদের লাইনগুলো একটা করে আসবে এই লাইনের মধ্যে, আর আমরা চেক করতে পারছি কোন কোন লাইনে আমাদের ইনোভেট শব্দটি আছে। যতগুলো থাকবে ততগুলো কাউন্টার এক এক করে বাড়তে থাকবে, তাহলে বাড়তে বাড়তে ফাইনাল যখন এই ফল লুপ থেকে বেরাবে, এখান থেকে যখন বেরিয়ে এই স্টেটমেন্টটায় আসবে, তখন তোমার কিন্তু কাউন্ট রেডি হয়ে গেছে। কাউন্ট রেডি মানে কতগুলো লাইনের মধ্যে ইনোভেট শব্দটা রয়েছে কিন্তু গুনে ফেলেছে, আর আমরা সিম্পল কিন্তু এই জায়গাটাকে প্রিন্ট করে দেবো এবং ফাইলটাকে ক্লোজ করে দেবো। এবং লাস্টে গিয়ে এই ফাংশনটা কলও করে লিখে দিয়েছি, বেটার লিখে দেবে সবসময় যখন ফাংশন যখন গিয়ে কাজ করছো, এটা কিন্তু কোথাও প্রশ্নতে বলেনি আমি কল দ্য ফাংশন এরকম বলেনি, বাট বেটারমেন্টের হিসাবে আমি যদি বলি, এটা লাস্টে গিয়ে আমরা লিখে দেওয়া উচিত যে আমরা একটা ফাংশন কল করলাম, মানে জাস্ট এই ফাংশনটা এখানে শেষ হয়ে গেল, তারপরের লাইনে জাস্ট এই ফাংশনটাকে কল করে দেবে ভদ্রতার খাতির, ব্যাস আর কিছু করতে হবে না। বাই চান্স তাহলে কাটার কোনো জায়গায় রইলো না। তো এইভাবে কিন্তু এই কোডগুলো করতে হবে, খুব সিম্পল কোড, এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি কোনো ব্যাপারই নেই, মানে কমপ্লেক্সের কোনো ব্যাপার নেই, যে সিম্পল ফাংশন জানলেই করা যায়, আর বেসিক একটু প্রোগ্রামিং স্কিল থাকলেই প্রশ্নগুলো কিন্তু করা যাবে। এরকম ধরনেরই প্রশ্ন সিবিএসসি বোর্ডে আসে, এরকম ধরনের প্রশ্নই তোমাদের আসবে। ঠিক আছে, চলে আসলাম এবার আমরা 60 নম্বর প্রশ্নে চলে এসেছি। কি বলছে, ইউ ওয়ার্ক ইন আ হসপিটাল, আমি একটা হসপিটালে কাজ করি এরকম বলা রয়েছে, উইথ স্ট্যাক ডিসচার্জ স্ট্যাক অফ রেকর্ড। তোমার কাছে একটা স্ট্যাক ডিসচার্জ বলে রয়েছে, যার মধ্যে কিছু রেকর্ড রয়েছে, যেরকম সেই মধ্যে কি কি আছে, পেশেন্ট আইডি আছে, পেশেন্ট নেম আছে এবং ডিসচার্জ ডেট। তার মানে এটা ওয়ান কাইন্ড অফ একটা স্ট্যাক রয়েছে, স্ট্যাক, এটা স্ট্যাকের বেস প্রশ্নের মধ্যে রয়েছে। তো আমাদের সেই স্ট্যাকের নাম হচ্ছে স্ট্যাক ডিসচার্জ, ঠিক আছে, এই স্ট্যাকের নামটা হচ্ছে ডিসচার্জ স্ট্যাক বলতে পারো, বা এইভাবে লিখতে পারো, স্ট্যাকের নামটা হচ্ছে ডিসচার্জ স্ট্যাক প্রশ্নতে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, যার মধ্যে রেকর্ড এইগুলো রয়েছে, পেশেন্ট আইডি, পেশেন্ট নেম আর ডিসচার্জ ডেট রয়েছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, বলে দিয়েছে তোমাকে। তারপরে স্ট্যাক মানে কি, এখানে স্ট্যাক বলতে গেলে সেই ডেটা স্ট্রাকচার স্ট্যাক ভাবার দরকার নেই, নামে ডেটা স্ট্রাকচার স্ট্যাক পড়ানো হয়, কিন্তু আলটিমেটলি এটা লিস্ট অফ রেকর্ড রয়েছে, মানে সাবলিস্টে রয়েছে। ডিসচার্জ স্ট্যাক নামক একটি এরকম একটা লিস্ট রয়েছে, তার মধ্যে এরকম সাবলিস্ট রয়েছে, যার মধ্যে কি কি আছে, পেশেন্টের আইডি আছে, পিআইডি আছে, তারপরে পেশেন্ট নাম পিএন লিখলাম, আর ডিসচার্জ ডেট মানে ডিডি লিখলে, এরকম তোমার এরকম সাবলিস্ট এরকম অনেকগুলো রয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে ওয়ান কাইন্ড অফ নেস্টেড লিস্ট যেটাকে বলতে পারি, এটা রয়েছে। ভালো কথা। এবার দুটো ফাংশন লিখতে হয়, নামেই পুষ্পক, কিন্তু আলটিমেটলি সবই আমাদের এই কোডটা আমরা অলরেডি আমরা আগের ক্লাসেও দেখেছি, এরকম ধাঁচের কোড। আলটিমেটলি আমাদের দুটো কোড লিখতে হয়, একটা হচ্ছে পুশ করার কোড, একটা হচ্ছে পপ করার কোড। তো পুশ ডিসচার্জের মধ্যে আমাদের সেই কি কি প্যারামিটার নিচ্ছে সেটাও বলে দেওয়া রয়েছে, আমাদের সেই স্ট্যাকটা নিচ্ছে, মানে এই লিস্টটা নিচ্ছে অ্যাকচুয়ালি, এটা ওরা
প্রিটেন্ড করছে এটা স্ট্যাক, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হচ্ছে লিস্ট দিয়েই, কিন্তু লিস্টের মধ্যে স্ট্যাকের ফিচার বাই ডিফল্ট থাকে। আলাদা করে সেই আমাদের যেরকম সিতে বা জাভাতে যেরকম আমরা স্ট্যাক বলে একটা ডেটা স্ট্রাকচার বানাতে হয়, সেটা এখানে বানাতে হয় না, এখানে লিস্টের মধ্যেই স্ট্যাকের ফিচার বাই ডিফল্টই রয়েছে। ঠিক আছে, দেখো অ্যাপেন্ড করার সময় পেছনে অ্যাপেন্ড করি, পপ করার সময় পেছন দিয়েই পপ হয়, তাহলে স্ট্যাকের ফিচার কিন্তু বাই ডিফল্ট লিস্টের মধ্যেই রয়েছে। আলাদা করে আমাদের কিন্তু স্ট্যাকের কোড লেখার দরকার নেই, জাস্ট কিছু আমাদের সিনারিওসগুলো দেখলেই হবে, আর কিছু ব্যাপার নেই। নেক্সট হচ্ছে একটা রেকর্ড আসছে যার মধ্যে এইগুলো থাকবে, এটাকে আমাদের পুশ করতে হবে, মানে আমাকে ওই লিস্টের মধ্যে ওই রেকর্ডটাকে আমাদের অ্যাপেন্ড করতে হচ্ছে। সিম্পল কথা, মানে এই প্রশ্নটা বলছে পুশ আন্ডারস্কোর ডিসচার্জ বলে আমাদের যে ফাংশনটা রয়েছে সে কি কি প্যারামিটার নেবে, একটা স্ট্যাকটা মানে লিস্টটা নিচ্ছে আর একটা রেকর্ড নিচ্ছে, সেটাও কিন্তু একটা লিস্টই, কিন্তু এটাও কিন্তু এই রেকর্ড মানে কি, যার মধ্যে তিনটে জিনিস রয়েছে, তিনটে জিনিস মানে কিন্তু একটা লিস্ট, দুটো লিস্ট নিচ্ছে। আর সেখানে কাজ কি, অ্যাড নিউ ডিসচার্জ রেকর্ড কন্টেনিং পেশেন্ট আইডি, পেশেন্ট নেম আর ডিসচার্জ, মানে আলটিমেটলি তোমার এক্সিস্টিং যে আমাদের ডিসচার্জ ট্যাগ বলে যে লিস্টটা রয়েছে তার মধ্যে তুমি আরেকটা এরকম রেকর্ড তুমি অ্যাড করছো। ঠিক আছে, এই হচ্ছে গল্প, যেটা অ্যাপেন্ড ফাংশনে দিয়ে করতে পারবে, এর জন্য অন্য কিচ্ছু করতে হবে না, দেখাবো কোডটা, দেখলে বুঝতে পারবে। এটা নামেই পড়ানো হয়, অ্যাজ আ স্ট্যাকের কনসেপ্টটা আমরা সিবিএসসি বোর্ডে নামেই পড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি এই কোডগুলো করার জন্য পাইথনে আমাদের কোনো স্ট্যাকের ইনডেপথ নলেজ লাগেই না, আমরা লিস্টের ফিচার্স দিয়ে এগুলো করা যেতে পারে, মানে আলাদা করে কোনো স্ট্যাকের গল্প ওই টপ -1 ধরে ওসব কোনো গল্প দেখারই দরকার নেই, এমটি কিনা এ কিনা ওসব দরকার নেই। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এই প্রশ্নটা অনেক সময় একটু ঘুরিয়ে দেয়, এটা এই জায়গাটা একটুখানি মাথায় রাখতে হবে। পপের দুটো ভ্যারাইটি হতে পারে, এক হতে পারে তোমাকে সবগুলো রেকর্ড পপ হতে পারে, এরকম একটা প্রশ্ন দেবে। আরেকটা সময় বলা হয়েছে যে একদম লেটেস্টটাকেই তুমি শুধু পপ করো, যেরকম এই প্রশ্ন দেবো কি বলা যায়, আমরা আগের ক্লাসে একটা প্রশ্ন ছিল যেখানে সবগুলো রেকর্ডকে আমরা পপ করেছিলাম। কিন্তু এই ক্লাসে যে এই প্রশ্নটার মধ্যে দেখো কি লিখেছে, পপ আন্ডারস্কোর ডিসচার্জ কি অ্যাজ আ ফাংশন তোমাকে লিখতে হবে, যেখানে তোমাকে ডিসচার্জ স্ট্যাক নামক কিন্তু একটি স্ট্যাক তোমাকে এই ফাংশনটা অ্যাকসেপ্ট করছে। এবার এখানে ফাংশনের কাজ কি, রিমুভ অ্যান্ড রিটার্ন দ্য লেটেস্ট ডিসচার্জ, যে একদম লেটেস্টলি রেকর্ডটা ঢুকেছে আমাদের লিস্টের মধ্যে, সেই রেকর্ডটাকেই কিন্তু আমাদের এখান থেকে সরাতে বলেছে, রিমুভ করতে বলেছে এবং রিটার্নও করতে বলেছে। এই হচ্ছে গল্প। আর যদি দেখা যায় যে স্ট্যাকের মধ্যে কোনো কিছু নেই, কোনো এলিমেন্ট নেই, তাহলে এমটি স্ট্যাক কিন্তু প্রিন্ট করবো যখন কোনো রেকর্ড থাকবে না। তাহলে এখানে কিন্তু সবগুলোকে কিন্তু হুড়ুর করে পপ করতে বলেনি, কেন আগের প্রশ্নটা দেখলে দুটো ভ্যারাইটি অফ প্রশ্নই করালাম, কেন কি এখান থেকে এই যে সেটে এখান থেকে একটা প্রশ্ন দেবেই, ধরে চলো 4 নম্বরের প্রশ্ন আসবে, একদম এই প্রশ্ন দুটো ভ্যারাইটি হতে পারে। পুশের কোনো ভ্যারাইটি নেই, পুশ সবসময় একই ধাঁচের হয় যেখানে শুধু ডাইরেক্ট অ্যাপেন্ড করব, কিন্তু পপের দুটো ভ্যারাইটি হয় যখন কোডগুলো দিয়েছে, এক তোমাকে সবগুলো তোমাকে পপ করতে বলছে এবং লাস্টে গিয়ে এমটি স্ট্যাকও প্রিন্ট করতে বলছে, এটা আগের ক্লাসেই আমি দেখিয়েছি। আর আজকের এই প্রশ্নতে কি আমরা দেখছি, সেখানে কিন্তু আমাদের একটা রেকর্ড মানে জাস্ট লেটেস্ট রেকর্ড, সেটা বলে দেবে সেটা কোন রেকর্ডটা, হয়তো রেকর্ডের নাম বলে দিতে পারে, এরকম হতে পারে, বাট তোমাকে একটাই রেকর্ড তোমাকে পপ করতে হবে এবং রিটার্ন করতে হবে। সচরাচর এরকমই দেয়, লেটেস্টটাই পপ করো, কারণ কি যেহেতু লাস্টে রয়েছে বলে আমরা পপ করবো, অনেক সময় ফার্স্ট যে রয়েছে তাকে পপ করো, তাহলে এরকম কিন্তু প্রশ্ন দিতে পারে। করার পর তোমাকে যদি ডেটা খালি থাকে, মানে আমাদের যে লিস্ট খালি হয়, তাহলে আমাদের এমটি স্ট্যাক প্রিন্ট করতে হবে। তাহলে প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দিলাম, এবার আমরা কোডের মারফতে চলে যাব। একদম ছোট লাইন অফ কোড দেখতে পাচ্ছ, ডিসচার্জ চার্জ স্ট্যাক বলে আমি ইনিশিয়ালি একটা গ্লোবাল আমি বানিয়ে নিয়েছি, তোমরাও বানিয়ে নেবে এইভাবে, একদম একই ধাঁচ রাখবে, ধাঁচও পাল্টানো লেখার। তাহলে আমাদের যে পুশ আন্ডারস্কোর ডিসচার্জ রয়েছে, যেহেতু দেখো আমাদের এই প্রশ্নে বলেছিল দুটো প্যারামিটার নামার কথা কিন্তু বলেছিল, চলে আসি দেখলে বুঝতে পারবে, দুটো প্যারামিটার। আমি এই প্যারামিটারটা কেন আর এর মধ্যে নিইনি, কেন কি আমি এটাকে গ্লোবাল করে ফেলেছি বলে, আর দরকার নেই, যেহেতু গ্লোবাল মানে প্রত্যেকটি ফাংশন কিন্তু অ্যাক্সেস পাবে এই আমাদের লিস্টটার। ঠিক আছে, চাইলে তুমি এখানে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, রেকর্ডের পাশে তোমরা এই নামটা লিখে দিতে পারো কমা দিয়ে, কোনো প্রবলেম নেই। বাট যেহেতু মানেটা বলে দিলাম, যেহেতু গ্লোবাল করে দিয়েছো, তাহলে কিন্তু আমাদের কিন্তু আর দরকার নেই। বাট আমি বলবো যে ওরা যে প্যাটার্নটা দিয়েছে ওটাকে ফলো করলে খুব খারাপ হবে না, একটা কথা এখানে লিখেই দেবে, তুমি ওপরে লেখো এটা তো লিখতেই হবে, কোনো ডিফাইন না করলে কি করে কাজ হবে, যে ওপর নিচ ডিফাইন তো করতেই হবে, বাট বেটার অ্যাজ আ প্যারামিটারে তুমি এই নামটা লিখে দেবে, তাহলে বেটার, ওখানে কাটানোর কোনো জায়গা রইলো না। আর আমাদের গল্পটা কি বলেছিল, শুধু অ্যাপেন্ড করতে হবে বলেছিলাম, রেকর্ডে ইনসার্ট করতে হবে, তাহলে ডিসচার্জ ট্যাগ ডট অ্যাপেন্ড, তার মধ্যে কিন্তু আমরা রেকর্ডটাকে আমরা পুশ করে দিই, ব্যাস। পুশ করা মানেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপেন্ড ফাংশন দিয়ে আমরা করতে পারি, ব্যাস, ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসি, আমাদের বলেছিল কি বলেছিল, যে তোমাকে এখান থেকে গল্প বলে দিয়েছে যে ইফ দ্য, আমাদের যে পপ ফাংশনটাই বলেছিল যে আমাদের যে স্ট্যাকের যদি
কোনো এলিমেন্ট না থাকে তাহলে এমটি স্ট্যাক প্রিন্ট করবো। তাহলে আমাদের একটা স্ট্যাক বলতে গেলে ওটা লিস্ট, তো লিস্টের লেন্থ আমরা চেক করছি, যদি 0 হয় তার মানে ওটা কিছু কোনো ডেটা নেই, তার মানে আমরা বলবো এমটি স্ট্যাক কিন্তু বলে দেবো। তাহলে ইফ লেন্থ অফ যে আমাদের যে লিস্টটা রয়েছে, ডিসচার্জ স্ট্যাক নামক একটি লিস্ট রয়েছে, তার লেন্থ যদি 0 হয় তাহলে আমি কিন্তু ডাইরেক্টলি ডিসপ্লে করে দিলাম। এবং আরেকটা কথা এখান থেকে ইম্পর্টেন্ট, আমাদের প্রশ্নটায় ফের আমি একটু ঘুরে যাই। প্রশ্নে আমাদের বলা ছিল রিমুভ অ্যান্ড রিটার্ন, প্রিন্ট কোথাও বলা নেই, কিন্তু বড় ইম্পর্টেন্ট, এখানে কোথাও বলা নেই যে রেকর্ডটা তুমি যে সরাচ্ছ সেটা প্রিন্ট করে দেখো, সেটা কিন্তু কোথাও বলা নেই। বাট এখানে আমি এখানে প্রিন্ট ইউজ করেছি, প্রিন্ট দরকার নেই। তোমরা এই লাইনটাকে আমি রিকল ঠিক করে দিলাম, বাকিটা ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। তোমাকে ডিসচার্জ স্ট্যাক ডট পপ একদম ঠিক আছে, কেন পপ কি করে সবসময় লিস্টের শেষ থেকে কিন্তু আমাদের এটাকে রিমুভ করে দেয়। বাট এখানে রিটার্ন লিখবে, রিটার্ন দিয়ে তারপর তুমি লিখবে ডিসচার্জ, যেরকম প্রশ্নে বলেছে, প্রিন্ট তো বলেনি, ডিসচার্জ স্ট্যাক ডট পপ, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জাস্ট এইটুকু লাইন লিখতে হবে, চেঞ্জটা এইভাবে। প্রিন্ট যেহেতু বলেনি আমরা প্রিন্ট করবো না, যদি প্রিন্ট একটা লাইন লিখে দাও খুব খারাপ হবে না, বাট যেহেতু আমাকে বলেছে হচ্ছে রিটার্ন করতে, রিটার্ন তো করতেই হবে, যা বলা আছে তা তো শুনতেই হবে। তারপর চাইলে আমরা এক্সট্রা কিছু করলে করতে পারি, সেটাতে কোনো নাম্বার কাটবে না। বাট নাম্বার কাটার যেটুকু বলে যদি না লিখি তাহলে তো নাম্বার কেটে দেবে। তাহলে আমাদের রিটার্নের পর আমাদের এই জিনিসটা লিখতে হবে, ডিসচার্জ স্ট্যাক, যেটা স্ট্যাকের নাম বা লিস্টের নাম, ডট পপ। পপ সবসময় কি করে, লাস্ট এলিমেন্টটাকে কিন্তু বার করে দেবে। এটার জন্য তোমাদের কোনো মাথা গলাতে হচ্ছে না, মাথা খাটাতেও হচ্ছে না, একদম সেম হিসাবে কিন্তু কাজ হয়ে যাবে, ঠিক আছে? চলে আসলাম। তো এইভাবে স্ট্যাকের দুটো প্রশ্ন দেখলাম, দুটো ভ্যারাইটি ক্লিয়ার করেছি, আগের ক্লাসে একটা, এই ক্লাসে। এর থেকে বাইরে কোনো প্রশ্ন খুব একটা সচরাচর দেবে না, দেয়ও না, হয়ও না, দেবেও না, ঠিক আছে? এবার নেক্সট প্রশ্ন চলে গেলাম, এটা কিন্তু সিএসবি ফাইলের প্রশ্ন দিয়েছে। বলছে অনন্যা হচ্ছে একটা ওনার অফ আ বুক স্টোর, ভালো কথা। He to manage daily sale record, she created a CSV file named booksales.csv which stored the details of each sale. এরকম গল্প রেসপেক্টে প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, সেটা বলে দিলাম। তো অনন্যা বলছে একটা বুক স্টোরের একটা ওনার, সেই প্রত্যেক দিনের যে সেলটা হচ্ছে তার একটা রেকর্ড সে সিএসবি ফাইলে মেনটেন করছে, খুব ভালো কথা। তার নাম বলে দিচ্ছে বুক সেল ডট সিএসবি বলে, এটা ফাইলও মেনটেন করছে। ওর মধ্যে কি কি কলমস রয়েছে তার তলায় বলে দেবে সবসময়, বুক আইডি, বুক টাইটেল, কপি সোল্ড অ্যান্ড প্রাইস পার কপি। তাহলে তুমি মোটামুটি ইমাজিন করো এরকম একটা সিএসবি ফাইল রয়েছে, যার মধ্যে 4টে কলম, বুক আইডি রয়েছে, বুক টাইটেল রয়েছে, কপি সোল্ড, আর এক একটা কপির কত দামে বিক্রি করেছে। এটা বুক আইডি, আমি ছোট ছোট করে লিখছি বিআইডি, এটা বুক টাইটেল মানে বুকের নাম, কতগুলো কপি সোল্ড হয়েছে, আর প্রত্যেকটি কপির কত প্রাইস রয়েছে। এটা এরকম ভাবে একটা সিএসবি ফাইল সে মেনটেন করছে, ভালো কথা। এই অবধি বুঝে গেছো। নেক্সট কি বলেছে, যে হেল্প আর টু এফিশিয়েন্টলি মেনটেন দ্য ডেটা বাই ক্রিয়েটিং ফলোইং ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে আমাকে ওকে হেল্প করতে হবে, এইভাবে প্রশ্ন দেওয়া রয়েছে যে আমাদের দুটো ফাংশন এখানে লিখতে হবে। কি কি দুটো ফাংশন? দুটো ফাংশন লিখে ওকে, যাতে আমরা ও ইজিলি জিনিসটা করতে পারে, সেই দুটো ফাংশন আমাকে ওকে লিখে দিতে হবে। প্রশ্ন এইভাবে বলা রয়েছে। তো প্রথম ফাংশনটা হচ্ছে অ্যাড সেল, এই ফাংশনটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? টু অ্যাকসেপ্ট আ সেল রেকর্ড ফ্রম দ্য ইউজার অ্যান্ড অ্যাপেন্ড ইট টু দ্য ফাইল বুক ডট সিএসবি। তাহলে সিএসবি ফাইলে অলরেডি কিছুক্ষণ আগে একটা প্রোগ্রাম করে দেখলাম, মানে একটা প্রশ্ন দেখলাম, আবার একটা প্রশ্ন দেখছি। তাহলে এখানে একই দেখো, ফার্স্ট লাইনটা কিন্তু, ফার্স্ট কোডটা কিন্তু একই রকম রয়েছে। এখানে আমাদের সিম্পল আমাকে ইনসার্ট করার কোড রয়েছে, হয়তো আগের প্রশ্নটা ইনসার্টে ছিল, ডাইরেক্ট সার্চিং এর ছিল, বাট এই প্রশ্নের মধ্যে একটা ফাংশন রয়েছে যেখানে তোমাকে ইনসার্ট করতে হবে, রেকর্ড তোমাকে ওই সিএসভি ফাইলের মধ্যে রাইট করতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, ঠিক আছে? বুঝে গেলাম। এইবার গল্পটা কি, দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, ক্যালকুলেট টোটাল রেভিনিউ। তাহলে মানে এরকম একটা ফাংশন তোমাকে লিখতে হবে, ক্যালকুলেট টোটাল রেভিনিউ বলে। সে কি কাজ করবে, টু ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন করতে বলেছে টোটাল রেভিনিউ বেসড অন কপি সোল্ড আর প্রাইস পার কপি, মানে কতগুলো কপি সোল্ড আর কতগুলো প্রাইস প্রত্যেকটি কপির, সেটা গুণফল করে তাহলে টোটাল করে তোমাকে কিন্তু অ্যাজ এটা রিটার্ন করতে হচ্ছে, মানে টোটাল তোমার কত রেভিনিউ কালেক্ট হচ্ছে, মানে বিক্রি বাট্টা হয়েছে, তো সেটা তোমাকে এই ফাংশন তোমাকে বলে দেবে। মানে দুটো ফাংশন লিখতে বলেছে, তো খুব কোনো ব্যাপার নেই, চলে আসি। তো আমরা প্রথমে কি করলাম, দেখো এটা আমি বাইরে কিন্তু একদম, যখন এরকম দুটো ফাংশনের প্রশ্ন দেবে বাইরে একদম ইম্পোর্ট সিএসবি লিখে দেবে। আমি দুটো করেই দেখালাম, একটাতে ভেতরে লিখে রেখেছি, একটাতে বাইরে লিখে দেখালাম। তাহলে মোটামুটি এটা আইডিয়া। এরকম ধরনের প্রশ্ন তো আগের ক্লাসে তোমরা করেই নিয়েছো। তাহলে প্রথমে আমরা কি করব, অ্যাড সেল ফাংশনটা লিখবো, কোনো প্যারামিটারের দরকার নেই। এইসব যখনই সিএসবি ফাইলের প্রশ্ন, বাইনারি ফাইলে কোনো প্যারামিটার দেওয়া দরকার নেই, ঠিক আছে? এবার যখনই আমাদের ফার্স্ট এই যে অ্যাড সেল কি করছে, আমাদের রাইটিং এর বলেছে, মানে আমাকে ডেটাকে ইনসার্ট করতে হবে আমাদের সিএসবি ফাইলের মধ্যে। এটা কিন্তু নর্মাল কোনো না, কিন্তু লিস্ট ফিস্ট না, সিএসভি ফাইলের মধ্যে, মানে রাইটিং এর কোড। বাট আমরা কিন্তু জেনারেলি রাইট ইউজ করবো না, আমরা অ্যাপেন্ড ইউজ করবো। কেন? আমরা যদি
রাইট ইউজ করি তাহলে প্রিভিয়াস ফাইলের রেকর্ড কিন্তু ডিলিট হয়ে যাবে। সেই কারণে আমরা এখানে অ্যাপেন্ড ইউজ করব, ঠিক আছে। তাহলে আমাদের ওপেন ফাংশন দিয়ে ফাইলটা খুলতে হবে। তাহলে বুক সেল ডট সিএসভি ফাইলটাকে ওপেন করলাম, এবং এ কেন লিখেছি এটা অ্যাপেন্ড মোড, আর নিউ লাইন কেন লিখি, কেন কি যখন আমি যদি এটা না লিখতাম, এটা কিন্তু আমি সিএসভি ফাইলে বলেছি, তাও একবার বলে দিই, আমাদের যখন একটা ডেটা যখন ইনসার্ট হবে, একটা রেকর্ড যখন ইনসার্ট হবে, এই নিউ লাইন কথাটা না লিখলে, প্যারামিটারটা না দিলে, ও কি করবে, একটা রো গ্যাপ ছেড়ে দেবে, তারপরের লাইনে আবার এখানে ইনসার্ট হবে, মানে একটা করে রো মাঝখানে মাঝখানে ছেড়ে দেবে। যদি এই শব্দটা তুমি এখানে না লেখো, নিউ লাইন ইজ ইকুয়াল টু ডবল কোটস বা সিঙ্গেল কোটস ওপেন সিঙ্গেল কোট ক্লোজ, বা ডবল কোট ওপেন ডবল কোট ক্লোজ করলে, তাহলে ও আর কোনো গ্যাপ ছাড়বে না, মানে প্রত্যেকটি আমাদের রেকর্ড হোল্ডারের পজিশনে কিন্তু ডেটা ইনসার্ট করবে। প্রথম লাইনে করবে, দ্বিতীয় লাইনটা ছাড়বে না, দ্বিতীয় লাইনেও কিন্তু পরবর্তীকালে ইনসার্ট করবে। এটাই হচ্ছে তার কারণটা। হয়ে গেল, ব্যাস ক্লিয়ার। এবার আমরা কি করব, রাইট করতে গেলে আমাদের সিএসভি মডিউলের মধ্যে আমাদের রাইটার বলে একটি ফাংশন, যে কিনা ফাইলের অবজেক্টটা নেয় বা ফাইল পয়েন্টারটাকে নেয়, যেটা কিনা তার একটা অবজেক্ট তৈরি করে দিল, বা একটা ভেরিয়েবল ধরতে পারো, বা অবজেক্ট যেভাবে তোমরা ধরবে সেটাই একই গল্প, যেটা ডাব্লু করে দেওয়া হলো। ভালো কথা। এবার অনেক সময় কি করে, আমি একই লাইনে লিখে দিয়েছি, অনেক সময় লোকেরা এরকম আলাদা আলাদা লাইনে প্রথমে ইনপুট তোমার নিতে হবে। তাহলে ইনপুটের মধ্যে এন্টার বুক আইডি, তারপরে ইনপুটের মধ্যে এন্টার বুক টাইটেল, তারপরে আবার ইন্টিজারে কনভার্ট করছি, এন্টার বুক কতগুলো কপি সোল্ড হয়েছে, তারপরে ইনপুট নিয়েছি প্রাইস পার কপি। এই চারটে একটা লিস্টের মধ্যে রয়েছে, মানে এটা ইনপুট হবে। আমি চারটে একই লাইনে লিখেছি, এটা ওটা পদ্ধতি দেখালাম, বা আদার্স পদ্ধতিতে দেখবে চারটে ডিফারেন্ট লাইন এরকম লিখেছি। যেমন বিআইডি বলে একটা ভেরিয়েবল বানিয়েছি, তার মধ্যে এই লাইনটা লিখেছি ইনপুট বলে। এইভাবে আমরা, যেহেতু বুকের আইডি এন্টার এরকম ভাবে আমরা লিখেছি, মানে এইভাবে তুমি চারটে ভেরিয়েবলের মধ্যে বুক আইডি, বুক টাইটেল, কপি সোল্ড বলে সিএস, বা প্রাইস পার কপি, এভাবে তুমি চারটে ইনপুট লাইনও কিন্তু এভাবে লিখে নিতে পারো। দুটো পদ্ধতি দেখালাম, যেখানে হয়তো লিখতে বেশি হবে, এটা একই লাইনে লিখে দিয়েছি। তারপর তোমাকে এই চারটেকে মিলিয়ে একটা লিস্ট বানাতে হবে, বা দরকার পড়বে না, তুমি ডাইরেক্ট ওই ডাব্লু ডট রাইট রো বলে, যেহেতু আমরা একটাই রো করছি, আমাদের এখানেও কিন্তু দুটো ফাংশন আছে, রাইট রো আর মানে রাইট রো আর রাইট রোজ বলে। রাইট রো কি করে, একটা রো রাইট করতে পারে, আর রাইট রোজ কিন্তু মাল্টিপল রোজ কিন্তু রাইট করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এই লিস্টের মধ্যে করে এই ভেরিয়েবলগুলো দিয়ে দিতে পারো, বিআইডি, বুক টাইটেল, তারপরে কস্ট পার কত সোল্ড হয়েছে, মানে কপি সোল্ড বলে সিএস, আর প্রাইস, এইভাবে করে তোমরা বন্ধ করতে পারো। একই ব্যাপার, এটা ভাবে লিখতে পারো। এটা লাইন বেশি লিখতে হচ্ছে, অনেকগুলো লাইন লিখতে হচ্ছে, এটা একই লাইনে করে দিলাম, আর কিছু ব্যাপার না। এটা লেখা মানে তোমার কিন্তু একটা রেকর্ড তুমি ইউজার থেকে ইনপুট নিয়ে আলটিমেটলি তোমার কিন্তু ওখানে এটা এন্টার হয়ে গেল। কিন্তু অ্যাপেন্ড মোডে করেছি, যেহেতু প্রিভিয়াস রেকর্ডটা এতে রয়ে থাকে। এবং লাস্টে গিয়ে কি করবো, ফাইলটাকে ক্লোজ করবো। যখন ফাইল ওপেন করি, তারপরে কিন্তু ফাইলকে আমাদের ক্লোজও করতে হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। এবার আমরা নেক্সট চলে গেলাম, যেটা নেক্সট ফাংশন, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট টোটাল রেভিনিউ বলে আমরা একটা ফাংশন লিখেছি। দেখো এর মধ্যে আমরা ফের ইম্পোর্ট সিএসভি অলরেডি যেহেতু ওপরে আছে, এটা না লিখলেও কোনো যায় আসে না, লিখলেও ভুল না, বাট না লিখলে যায় আসে না, কিন্তু ওপরে আমি লিখে রেখেছি, ঠিক আছে। আবার আমাকে এবার দেখো টোটাল রেভিনিউ মানে কি, আমাদের মানে ক্যালকুলেশন করতে হবে, লজিক লাগাতে হবে, তার মানে এখানে কোনো আপডেটের কোনো গল্প নেই, কোনো রাইটিং এর গল্প নেই। তাই জন্য আমি ফাইলটাই কিন্তু আমি রিড মোডে ওপেন করেছি। আর এখানে রিডিং করার সময় কিন্তু নিউ লাইন দেওয়ার দরকার নেই, কেন কি ওখানে এখন রাইট হচ্ছে, রাইটিং এর সময় নিউ লাইনটা লিখি আমরা, যাতে কোনো আমাদের মাঝখানে কোনো আমাদের রো ছেড়ে না দেয়, এই কারণে। তো ফাইলটা ওপেন করলাম, সেম আমরা এর আগেও দেখে এসেছি একই ধাঁচের কোড, যেখানে আমরা রিডারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আর বলে, যেটা ফাইল পয়েন্টার অ্যাজ আ প্যারামিটার নিল। তার মানে পুরো রেকর্ডটা এখন আর এর মধ্যে রয়েছে। এবার তুমি এক একটা করে ফেচ করছি আমরা। টোটাল বলে, যে টোটাল রেভিনিউ বলে, যেহেতু আমাদের জিরো ইনিশিয়াল একটা ওয়ান কাইন্ড অফ আ সেলফ অ্যাডিশন ভেরিয়েবল তৈরি করেছি। এক একটা করে রো, যেহেতু আমরা জানি আর এর মধ্যে কি থাকবে, এরকম লিস্ট অফ টাপেল, যেখানে এক একটা আমাদের টাপেলের মধ্যে, এই টাপেলগুলোর মধ্যে কি থাকবে, এক একটা রেকর্ড রয়েছে, ফাইলের একটা রেকর্ড রয়েছে। তাহলে আমরা ভেবে নাও, যেহেতু আমাদের চারটে আমাদের কলম ছিল, চারটে কলম, তাহলে কলমগুলোর কি কি পজিশনে রয়েছে। তো প্রথমে আমাদের ছিল বিআইডি, মানে এটা জিরো ইন্ডেক্সে। বুক টাইটেল হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স। কপি, কতগুলো কপি আমাদের সোল্ড হয়েছে, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর ইন্ডেক্সে। আর প্রাইস ছিল যে 3 নম্বর। তাহলে আমাদের এই দুটোর কাজ আসবে, কারণ এটাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে কতগুলো কপি সোল্ড হয়েছে আর তার কত দামে সোল্ড হয়েছে, এটাকে গুণ করতে হবে। দেখো তাই করেছি। তাহলে ইন্টিজারে কনভার্ট করে, কিন্তু এগুলো সবই যখন আমাদের রিড করে আসে, এগুলো সব স্ট্রিং এ আসে, কিন্তু মাথায় রাখবে প্রত্যেকটা ডেটা যখন আমরা ফাইল থেকে রিড করে নিয়ে আসি, আমাদের কোডের মধ্যে এগুলো সব কিন্তু আমাদের আলটিমেটলি কিসে থাকে, আমাদের স্ট্রিং ইন নেচারে থাকে। আমি যখন আমি ইনসার্ট করেছিলাম, তখন কিন্তু ইন্টিজারই ইনসার্ট করে, দেখো লেখা আছে ইন্টিজার, দেখো এখানে ইন্টিজার লেখা আছে। ইনসার্ট করার সময় ইন্টিজারই করেছিলাম, বাট ওখানে ইনসার্ট করার পর ওটা স্ট্রিং হয়ে গেছে।
যখন আমি নিয়ে আসবো তখন ওটাকে আবার ইন্টিজারে কনভার্ট করতে হবে, ওই টাইপ কাস্টিং করেছি, করে মাল্টিপ্লাই করে যেটা অ্যান্সার হবে সেটা টোটালের সঙ্গে যোগ করে দিচ্ছি, এটা টোটাল চলতে থাকবে, সবগুলো রোকেও ট্রাভার্স করবে, করে প্রত্যেকটি রোয়ের মানে প্রত্যেকটি রোয়ের এই দুটো যে আমাদের ফিল্ড রয়েছে কপি সোল্ড এবং প্রাইস পার কপিকে মাল্টিপ্লাই করে ওটা টোটালে অ্যাড করে থাকবে। লাস্টে গিয়ে প্রশ্নে বলা ছিল রিটার্ন করতে হবে টোটালটাকে, তাহলে রিটার্ন টোটাল শব্দটা লিখেছি, তার আগে ফাইলটা ক্লোজ করছি। রিটার্নের আগে কিন্তু নিচে লিখলে ফাইল ক্লোজ করলে কোনো লাভ হবে না, এটাও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, রিটার্ন করা মানে ফাংশন থেকে বেরিয়ে গেল, তো তার আগে কিন্তু ক্লোজিং এর কাজগুলো আমাদের করে দিতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেখানে আমরা দুটো জিনিসও দেখলাম, যেখানে আমাদের ফাইলে কি করে রাইট করতে হচ্ছে এক্সিস্টিং রেকর্ডকে রেখে অ্যাপেন্ড মোডে, এবং সেখান থেকে একটা আমাদের রিডিং এর প্রশ্ন থাকবে, যেটা 2 নম্বর করে এই প্রশ্নগুলো থাকে, মিলিয়ে 4 নম্বরের প্রশ্ন এটা, যেখান থেকে তোমাকে ডেটাগুলোকে আমাদের রিড করে এনে তার যে একটা লজিক বলে দেওয়া রয়েছে, যেখানে আমাদের টোটাল রেভিনিউ বার করতে হবে, সেটা সিম্পল মাল্টিপ্লাই করে আর কন্টিনিউয়াসলি অ্যাডিশন করতে হবে, মানে সাম অফ দ্য প্রোডাক্ট বলতে পারি। এইভাবে কিন্তু গল্প আমরা করতে পারি। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, চলে আসি। বলছে নেক্সট প্রশ্ন হচ্ছে বাইনারি ফাইল থেকে, বাট আমাদের দেখতে হবে যে বাইনারি ফাইল শব্দটা লেখা আছে, কিন্তু প্রশ্ন একটা জায়গায় বাইনারি ফাইল শব্দটা লেখা রয়েছে, যদি তোমাদের বাইনারি ফাইল শব্দটা না লেখা থাকে প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের সিএসবি ফাইলের প্রশ্ন আর বাইনারি ফাইলের প্রশ্ন কিন্তু কোনো ডিস্টিংগুইশন করা যায় না, সেটা আমি লাস্ট ক্লাসেও বলেছি। তোমাদের যদি প্রশ্ন এরকম উল্লেখযোগ্য না থাকে, বাইনারি ফাইল এই শব্দটা যদি উল্লেখযোগ্য না থাকে, তাহলে সিম্পল তোমরা সিএসবি যদি মনে করো সিএসবিও করে আসতে পারো, বা তোমার বাইনারি মনে হলে বাইনারিও করে আসতে পারো, মানে বাইনারি ফাইলের কোড লিখতে পারো, মানে দুটোর কোড লেখার ধাঁচ আলাদা, কেন মডিউল আলাদা আছে, ঠিক আছে। প্রশ্ন কি বলেছে দেখো, মিনাল ম্যানেজ আর সাবস্ক্রিপশন লিস্ট অফ পডকাস্ট, ও একটা সাবস্ক্রিপশন লিস্ট, যে পডকাস্ট হয় তার সাবস্ক্রিপশন লিস্টও মেনটেন করছে। প্রত্যেকটি রেকর্ডের মধ্যে কি কি জিনিস রয়েছে, একটা রেকর্ড ফাইল অবভিয়াসলি বাইনারি ফাইলও ওয়ান কাইন্ড অফ ওই টেবিল ফরম্যাটে ডেটা স্টোর করছে, বাট ওটা এক্সেলের মতন না, মানে এক্সেলে গিয়ে স্টোর করে না, ওটা আমরা দেখতে পারি না, এটা অনেকটা ফাস্টার ওয়ে অফ স্টোরিং কেন বলা, এটা আমরা বাইনারিতে স্টোর করায়, মানে যে ডেটাগুলো স্টোর যখন হচ্ছে বাইনারি ফাইলের মধ্যে ডট ডিএটি ফরম্যাট হয়, দেখো লেখা আছে ফাইলটার নাম সাব ডট ডিএটি। তো এই যে ডিএটি ফরম্যাটের ফাইলগুলো যখন খুলবে দেখবে এটা ওয়ান কাইন্ড অফ আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে রাইট হয়, মানে আমাদের এখানে আমাদের আলটিমেটলি একদম প্লেন লো লেভেলে লেখা হয় বলে এটা অনেক ফাস্ট রাইটিং এবং রিডিং অপারেশন বাইনারি ফাইল উপর করতে পারি, ঠিক আছে, এবং ওরা স্ট্রাকচার ডেটাই স্টোর করে বা রেকর্ড স্টোর করে, এটা ইম্পর্টেন্ট। তো আমাদের সেই রেকর্ডের মধ্যে কি কি জিনিস রয়েছে, সাবস্ক্রাইবার আইডি যেটা ইন্টিজারে রয়েছে, নাম স্ট্রিংয়ে রয়েছে, মান্থ সাবস্ক্রিপশনও, এটা সাবস্ক্রাইব কত মাসের জন্য সাবস্ক্রাইব করে সেটাও ইন্টিজারে রয়েছে, এবং প্ল্যান কোন প্ল্যান নিচে সেটা কিন্তু আমাদের স্ট্রিংয়ে রয়েছে, মানে এই একটা আমাদের বাইনারি ফাইলের মধ্যে রেকর্ডটা যেটা স্টোর করছি তার মধ্যে 4টে জিনিস রয়েছে, মানে 4টে কলম রয়েছে। এবার আমাকে বলেছে ফাংশন লিখতে হবে বাইনারিতে, বাইনারি ফাইলের রেসপেক্টে হ্যান্ডেল করবো আমরা। তো ফাংশন বলেছে অ্যাপেন্ড নিউ সাবস্ক্রাইবার ডেটা টু বাইনারি ফাইল, মানে ওয়ান কাইন্ড অফ রাইটিং অপারেশন, এটা আমরা অ্যাপেন্ড দিয়ে করবো। আমরা একদম ডিটো প্রশ্ন দেখো, আগের প্রশ্ন এর মধ্যে কোনো পার্থক্য নেই, দেখে বোঝাও যাবে না যদি বাইনারি ফাইল শব্দটা উল্লেখযোগ্য না করে, একদম প্রশ্ন একই ধাঁচের আসে। তোমাকে নতুন সাবস্ক্রাইবারকে অ্যাড করতে হবে, মানে নতুন রেকর্ড অ্যাড করতে হবে। আর দ্বিতীয়ত আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা কিন্তু এখানে আপডেটের প্রশ্ন দিয়েছে, আপডেট প্ল্যান টাইপ টু প্রিমিয়াম ফর অল সাবস্ক্রাইবার উইথ, যেটা কন্ডিশন দিয়েছে মান্থ সাবস্ক্রাইব গ্রেটার দেন বা ইকুয়াল টু 12, মানে 12 মাসের বেশি যারা যারা বা 12 মাস জন্য যারা সাবস্ক্রাইব করেছে তাদের যে প্ল্যানের টাইপটাকে আমরা প্রিমিয়ামে আপডেট করব, আগে যা ছিল কিনা আমার দেখার দরকার নেই, এখন ওটাকে প্রিমিয়ামে আপডেট করতে হবে। তার মানে একটা হচ্ছে তোমার ডেটাকে ইনসার্ট করার কোড লিখতে হবে বাইনারি ফাইলে, আর একটা হচ্ছে আপডেটের কোড লিখতে হবে, এরকম ধরনের কিন্তু সেম প্রোগ্রাম আসবে, হয় ডিলিট দিতে পারে বা আপডেট দিতে পারে বা তোমার সার্চিং এর প্রোগ্রাম দিতে পারে, মানে কোনো ডেটাকে সার্চ করে আমাকে শো করো, এরকম জায়গায় কিন্তু ওরা দেয়, ঠিক আছে। তো চলে আসি বাইনারি ফাইলের যে ইম্পর্টেন্ট আমাদের যে মডিউলটা হচ্ছে পিকেল মডিউল, এবং এই পিকেল মডিউলের দুটো ফাংশন আছে, একটা লোড আর ডাম। লোড মানে হচ্ছে রিড করা, ডাম মানে হচ্ছে রাইট করা, ঠিক আছে, এই দুটো ফাংশন জানতে হবে। তো প্রথমে আমি উপরে লিখে ফেলেছি ইম্পোর্ট পিকেল, আর কোনো গল্প নেই। এবার আমরা যেটা আমাদের ফার্স্ট ফাংশন, দেখো ফাংশনের নাম বলে দেওয়া নেই কোনোভাবে, তো বলে দেওয়া নেই, দরকার নেই, আমরা নিজেদের মতন নাম দিয়ে দেবে, ডেফ অ্যাড সাবস্ক্রাইবার বলে নাম দিয়েছি, আর মধ্যে কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই, কেন কি আমরা ফাইলটা ওপেন করবো, দেখো এখানে এই ফাইলটা ওপেন করেছি, এবং এ বি অ্যাপেন্ড যখন আমরা কাজ করি তখন কিন্তু অ্যাপেন্ড বাইনারি, এর জন্য বুঝতে হবে টেক্সট ফাইল আর সিএসবি ফাইলের অ্যাপেন্ডটা কিন্তু এ দিয়েই লিখি, কেন টেক্সট ফাইলটা আর সিএসবি ফাইল, তুমি সিএসবি ফাইলকে যদি রাইট ক্লিক করে নোটপ্যাড দিয়ে খোলো, ওটা ওয়ান কাইন্ড অফ টেক্সট ফাইলই দেখে মনে হবে, মানে তুমি ডট টিএক্সটির মতনই গল্প, ঠিক আছে, মানে ওটা টেক্সট ফাইলেরই মানে বংশধর বলতে পারি, এই জন্য ওদের অ্যাপেন্ডে কোনো চেঞ্জেস নেই। বাট যখনই তুমি বাইনারি ফাইলে কাজ করবে তখন রিড করার সময় আরবি হয়ে যায় মোডটা, বি মিনস বাইনারি,
এ মানে এ বি মানে হচ্ছে অ্যাপেন্ড বাইনারি, আর ডাব্লিউ বি মানে হচ্ছে রাইট বাইনারি। এটা মাথায় রাখবে, বাইনারি যখন ফাইল খুলবে তখন কিন্তু আমাদের বিটা সে লাস্টে দিতেই হবে ডিস্টিংগুইশ করার জন্য, যেটা বাইনারি ফাইলকে আমি খুলছি, ঠিক আছে। আর বাইনারি ফাইলে সবসময় এক্সটেনশন নাম যদি দেওয়া না থাকে নিজের মতো নাম দিয়ে দেবে, আর এক্সটেনশন কিন্তু ডট ডিএটি ফরম্যাট হয়, টেক্সট ফাইলের ডট টিএক্সটি, বাইনারি ফাইলের ডট ডিএটি, আর সিএসভি ফাইলে হচ্ছে ডট সিএসভি, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার দেখো যেটা আমি আগের এতেই বলছিলাম, সিএসভিতে আমরা একটার মধ্যে কোনো ইনপুট না লিখে আমরা সুন্দর করে 4 লাইনও লিখতে পারি। দেখো দুটো প্রশ্ন করালাম, দুটো ধাঁচে করালাম। একটা হচ্ছে ইনপুট দিয়ে ইন্টারসেক্ট করে, মানে 4টে তুমি এরকমভাবে ইনপুট নিয়ে নাও, যেটা ইন্টিজার ছিল যেটা ইন্টিজারে নেবে, যেটা যেটা তোমার ইয়ে ছিল মানে স্ট্রিং ছিল, যেটা স্ট্রিংয়ে তুমি ইনপুট নিয়ে নিলে, তো নেওয়া হয়ে গেছে। এখানে 4টে ইনপুট নিয়ে লাস্টে তুমি একটা লিস্ট তৈরি করলে, 4টেকে ঢুকিয়ে একটা লিস্ট তৈরি করলাম। এইবার আমাদের আলটিমেটলি রাইট করতে হবে, মানে ফাইলে গিয়ে লিখে আসতে হবে। তার জন্য কি, পিকেল, এই মডিউলটার মধ্যে ডাম নামক একটি ফাংশন রয়েছে, যে এই যে তুমি রেকর্ড নামক যে লিস্টটাকে নিচ্ছে, আর নিচ্ছে হচ্ছে ফাইল পয়েন্টার। তাহলে রেকর্ড নামের লিস্ট এখানে রয়েছে, এই একটা ডেটাটা নিচ্ছে আর ফাইল পয়েন্টারটা নিচ্ছে। লাস্টে তোমরা এটা করার পর ক্লোজ করে দেবে। তাহলে কি বুঝলে, তোমাদের এরকম প্রশ্নে তোমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার 4 লাইন লিখতে হবে। 4টে যদি থাকে, নর্মালি 4টেই দেয় ওরা, 4টের বেশি হয়তো খুব দেয় না। তো 4 দিক 5 দিক তোমাকে সেটা ইনপুট নিতে হবে। নেওয়ার পর তোমাকে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে একটা, সে তুমি যে কোনো নামে তৈরি করো, করে পিকেল ডট ডাম, যে ডাম ফাংশনটা পিকেলের মধ্যে বলে আমাকে পিকেল দিয়েই কল করতে হয়, মডিউলটার নাম দিয়ে আমাকে ফাংশনটাকে কল করতে হবে, নাহলে ইন্টারপ্রিটার বুঝতে পারবে না। তো তার মধ্যে প্রথমে আমাদের লিস্টটা প্রোভাইড করতে হবে, তারপর আমাদের ফাইল পয়েন্টার করার পর আমাদের কাজ কমপ্লিট, মানে রাইটিং এর কাজ কমপ্লিট হয়ে গেল, ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এবার নেক্সট হচ্ছে আপডেটের কাজ। দেখো যেহেতু আমাদের ইয়ে বলে দেওয়া নেই, কোনো ফাংশনের নাম বলে দেওয়া নেই, তুমি যা ইচ্ছা করতে পারো। এবং তার আগে একটা কথা আমাদের জেনে নিতে হবে, আমাদের পজিশনগুলো, আমাদের প্রত্যেকটি রেকর্ডের পজিশন দেখে নাও। সাবস্ক্রাইবার আইডি হচ্ছে 0th লোকেশনে রয়েছে, মানে যদি একটা লিস্ট তুমি ভাবো, এটাকে ধরুন একটা লিস্ট যদি ভাবছো, এখান থেকেও দেখে বুঝতে হচ্ছে সাবস্ক্রাইবার আইডি 0, নামটা 1 নম্বর, এটা মান্থ হচ্ছে 2 নম্বর, আর প্ল্যান হচ্ছে 3 নম্বর। তাহলে আমাদের আলটিমেটলি কন্ডিশন কার উপরে দিয়েছে, আমাদের দিয়েছে হচ্ছে এর উপরে কন্ডিশন দিয়েছে। আপডেট কোনটা করবো হচ্ছে এইটাকে আপডেট করতে হবে, এইটুকু বুঝে গেলাম। তাহলে আমাদের যা কাজ হবে, আমাদের আলটিমেটলি আমাদের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2 এবং ইন্ডেক্স নাম্বার 3 নিয়ে কাজ হবে। যা আপডেট করতে গেলে এই দুটোর মধ্যে, একটার মধ্যে কন্ডিশন, একটা আপডেট। চলে আসি, তাহলে আমাদের ফাংশনের নাম যা ইচ্ছা দিয়ে দিয়েছি আমি, এখানে কোনো অসুবিধা নেই। আপডেট আন্ডারস্কোর প্রিমিয়াম বলে দিয়ে দিয়েছি, তা নিজের মতন দিয়ে নেবে, যেহেতু বলা নেই তখন নিজের মতন দিয়ে দেবে। ফাইলটাকে ওপেন করছো, যেহেতু একটা আপডেটের প্রশ্ন আছে, প্রথম তোমাকে ফাইলটাকে ওপেন করেছি রিড, কেন প্রথমে ডেটাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপডেট মানেও তুমি বলবে স্যার রাইট তো করতে হবে, হ্যাঁ রাইট করতে হবে, চিন্তা নেই, কোনো অসুবিধা নেই। তো আমাদের আলটিমেটলি কি হয়, প্রথমে আমাদের কি করব, আমরা প্রথমে ওটাকে রিড করে নিয়ে আসি আগে। রিড করার পর আমরা সব চেঞ্জেস করার পর আমরা গিয়ে ওটাকে আবার রাইট করে আসবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রসিডিওর, প্ল্যানিংটা এই থাকবে। প্রথমে রিড করো, রিড করে আপডেট করে নাও, আপডেট করে একটা নতুন টেম্পোরারি একটা লোকেশনে রাখো, তারপর সেটা গিয়ে আমাকে ফাইনালি আবার রাইট করে আনবো। তাহলে প্রথমে আমি কি করলাম, ফাইলটাকে আমরা ওপেন করলাম রিড বাইনারি মোডে, ঠিক আছে। তো আরবি প্লাসে চাইলেও করতে পারো, তাহলে রিড রাইট একসঙ্গে হয়ে যাবে। আরবি প্লাস কেন, মানে হচ্ছে এখানে রিড এবং রাইট দুটো একসঙ্গে তুমি করতে পারো। আমি এখানে তখন এটা এ করবো না, আমি এবি প্লাস করে দেবো। এবি প্লাস মানে হচ্ছে অ্যাপেন্ড তো করতে পারবেই, অবভিয়াসলি কখনোই আরবি ডাব্লিউবি করবে না, কারণ কি ডাব্লিউবি করা মানে রাইট, মানে প্রিভিয়াস রেকর্ড ডিলিট হয়ে যাবে। তো অবভিয়াসলি আমার প্রিভিয়াস রেকর্ড চাই না, যেহেতু আপডেট করছি, তখন আমরা এবি প্লাস করবো না, আমরা ডাব্লিউবি প্লাসই করবো। এখানে তুমি ডাব্লিউবি প্লাস লিখলেও হতো, কেন রাইট বাইনারি আর প্লাস দেওয়া মানে রিডিং অপারেশনও তোমার কিন্তু অ্যাকসেপ্টেবল, চাইলে এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমরা কেন এখানে ডাব্লিউবি প্লাস করলাম, দেখো রেকর্ড তো প্রথমে সব তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমরা যা আপডেট করে নিয়ে পরে আবার ওটাকে রাইট করে আসবো। তো প্রিভিয়াস রেকর্ড তো দরকার নেই আমার, হ্যাঁ প্রিভিয়াস রেকর্ড তো ওল্ড রেকর্ড, ওটা তো আমরা আপডেটই করছি, তাই না। তো আমরা ডাব্লিউবি প্লাস এখানে ইউজ করতে পারতাম, বাট আমি এখানে ভেঙে ভেঙে করেছি, একটার সঙ্গে করিনি। আমরা একবার ওপেন করেছি, আপডেট করে ক্লোজ করেছি, আবার খুলে আবার ক্লোজ করেছি, মানে 4বারের গল্প, যেটা তুমি একবারেই করতে পারো, ঠিক আছে। একটা আমি নতুন একটা টেম্পোরারি স্টোরেজ বললাম, যেখানে রাখতে হবে আমাকে, সাবলিস্ট হিসেবে রাখতে হবে, ভালো কথা। তো প্রথমত আমাদের রিড কিভাবে হয় সেটাও বলে দিই। একটা বাইনারি ফাইলে ধরুন একটা রেকর্ড রয়েছে, এরকম রেকর্ড রয়েছে, এর মধ্যে 4টে কলম এরকম 1 2 3 4, এক একটা রেকর্ড অ্যাট আ টাইম কিন্তু রিড করা যায়। আর কোথায় গিয়ে শেষ সেটা বোঝা যায় না বলে আমরা ট্রাই ক্যাচ ইউজ করি, ট্রাই এক্সেপ্ট, ক্যাচ তো না, এক্সেপ্ট ইউজ করি, এখানে ক্যাচের কোনো গল্প নেই। তো ট্রায়ের মধ্যে কোডটা লিখেছি কেন, যখন লাস্ট রেকর্ডে পৌঁছে যাবে, তারপর যাতে আর কোনোভাবে, যখন লাস্ট রেকর্ডে পৌঁছে গেলে তারপরে তো রেকর্ড নেই, সঙ্গে সঙ্গে আমাদের একটা এরার দিয়ে দেবে, বা আমাদের রান টাইম প্রবলেম দিয়ে দেবে। সেই রান টাইম প্রবলেম যাতে না দেয়, সেই কারণেই আমরা ট্রাই ক্যাচের মধ্যে রাখি, ঠিক আছে। চলবে না, ট্রাই ক্যাচে না লিখলে আমাদের রান টাইম এরার দিয়ে দেবে। কেন 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 কি,
এই যে লোড ফাংশন দেখো লেখা আছে ওয়াইল ট্রু মানে যত পর্যন্ত এটা ইনফিনাইট লুপ, এটা ওয়াইল ট্রু মানে ইনফিনাইটলি চলছে। আমরা পিকেল ডট লোড করছি, লোড কি করে, লোড ফাংশন রিড করে, পিকেলের মধ্যে রয়েছে পিকেল ডট লোড, ব্র্যাকেটে হচ্ছে ফাইল পয়েন্টার দিয়েছি। তার মানে এই ফাংশনটা কি করলো, একটা করে এখান থেকে আমার রো তুলে এস এর মধ্যে রেখেছি, একটা করে রো কিন্তু তোলে, এটা ইম্পর্টেন্ট কথা, লোড কিন্তু একবারে পুরো তুলে আনতে পারে না, ঠিক আছে, একটা করে আমাদের রেকর্ড তুলে আমাদের এস এর মধ্যে রাখছে। এবার আমাদের কন্ডিশন কি ছিল, আমরা জানতাম যে 2 এর ওপর কন্ডিশন ছিল, মানে 2 নম্বর যে আমার যে দেখো লেখা আছে মান্থের ওপর কিন্তু কন্ডিশনটা আমাদের ফেলতে হয়েছিল। লিখেছি দেখো এস এর 2 নম্বরে যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু 12 হয়, তাহলে আমাদের এই যে এস এর মধ্যে এখন তো আমার একটা রেকর্ড রয়েছে, তাহলে এস এর 3 নম্বরে আমি প্রিমিয়াম করে দিলাম। আগে যা ছিল দেখার দরকার নেই, এখন আমি সিম্পল ওটাকে 3 ইন্ডেক্সে প্রিমিয়াম লিখে দিয়েছি। এবং এই ডেটাটা আমি কি করলাম, ডাইরেক্টলি আমি অ্যাপেন্ড করলাম। দেখো এটা ইফের বাইরে, কিন্তু প্রথমে আগে আপডেট করার পর ইফের বাইরে ঢুকে ডেটাকে আমি অ্যাপেন্ড করে দিলাম, খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে আমরা কি করলাম ফের বলি, আমি একটা টেম্পোরারি লোকেশন, এইটা হচ্ছে টেম্পোরারি লিস্ট, যেটা পরবর্তীকালে গিয়ে আবার রাইট করতে হবে, চিন্তা নেই। তাহলে এই জন্য এটাকে টেম্পোরারি স্টোরেজ বলছি, যেটাকে আমরা আপডেট করে রাখার জন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ট্রাই ক্যাচের মধ্যে কেন লই, কেন কি এইটুকু বুঝতে পারলাম যে যখন লাস্ট রেকর্ড, কখন লাস্ট রেকর্ড আসবে কেউ জানে না। লাস্টের পর ফেরও রিড যখন করতে হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওকে কি দিয়ে দেবে, রান টাইম এরার দিয়ে দেবে, কেন কি ওরা জানে না লাস্টকে, লাস্টের পর আবার যদি রিড করতে হয় যখন ডেটা নেই যখন ফাইলে, তখন কিন্তু এটা রান টাইম এরার দেয় বলে ট্রাই আর এক্সেপ্টের মধ্যে লিখতে হয়। পুরো কোডটাকে কিন্তু সবসময় আমরা যখন রিডের কোড লিখি বাইনারি ফাইলে, সবসময় ট্রাই এবং এক্সেপ্টের মধ্যেই লিখতে হবে। তাহলে ওয়াইল ট্রুও দিতে হবে, এটা মুখস্থ লাইন, মানে এগুলো সব মুখস্থ গল্প কিন্তু পড়ে যাচ্ছে। ওয়াইল ট্রু মানে ইনফিনাইট বার লুপ ঘুরবে, এবার তুমি ওটাকে একটা করে রোকে রিড করলে, এবার যদি কোনো আপডেট বলে আপডেট করবে, সার্চ বললে সার্চ করবে, কিন্তু কোডটা কিন্তু এই ধাঁচেই চলবে। কিন্তু ওয়াইল টু এর মধ্যে একটা করে লাইন লোড করবে, করে তারপর তোমাকে যা করতে হবে তুমি করো। এখানে বলেছে তোমাকে গল্প বলে দিয়েছে যেটা তুমি সেটা করছো, আর অন্য প্রোগ্রামে অন্য গল্প থাকলে অন্য করবে, ব্যাস হয়ে গেল। করে তুমি একটা এখানে যে প্রশ্নটা বলা হয়েছিল এই 3 লাইনটা চেঞ্জ হবে, মানে এই 3টে লাইন কিন্তু এই জায়গায় চেঞ্জ হচ্ছে। বাকি কিন্তু রিডিং এ যতগুলো প্রোগ্রাম দিক না কেন, বাকিগুলো উপর থেকে সব সেমই থাকবে। কিন্তু আপডেট করতে বলেছে বলে টেম্পোরারি স্টোরেজ তৈরি করেছি, বাট যদি আপডেট করতে না বল তাহলে কিন্তু এটা তৈরি করার কোনো দরকার ছিল না, ঠিক আছে। এখানে আমরা তো আলটিমেটলি বুঝে গেলাম যেখানে কন্ডিশন ছিল 12 বা 12 বেশি হলে তো একটা প্রিমিয়াম করে দেবো। এইবার গল্পটা ধরে নাও লাস্ট রেকর্ড যখন আমাদের ফেচ করা হয়ে গেছে ফাইল থেকে, তখন আমাদের এটা পরের লাইনটা ফের এই লাইনটা চলবে, ওয়াইল টু লাইন চলতেই থাকবে, তো এটা কোনো শেষ নেই। তো যখন আমাদের পরে, যখন আমাদের সব রেকর্ড ফেচের পর যখন আমরা রিড করতে চাইবে, ফের লোড করতে চাইবে, সঙ্গে সঙ্গে একটা এরার খাবে, এরার খেয়ে রান টাইম এরার খেয়ে এক্সেপ্টে চলে আসবে। এবং গল্পটা আমি বলছি এক্সেপ্টের মধ্যে এই লাইনটা, ওটা আমি কারেকশন ওটা আগের পেজেও করেছিলাম, এই পাঁচটা মুছিয়ে এই যে লাইনগুলো কিন্তু আমাদের এক্সেপ্টের মধ্যে লিখছি, তাহলে ট্যাবে মেরে দেবে। মানে এই যে এটা আমরা যে একদম প্যারালাল রয়েছে তো তা করবে না, এইটুকু এই যে এই সেগমেন্টটা আমাদের এক্সেপ্টের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। কারেকশনটা আমি করেই দিলাম। আমরা কিন্তু যেহেতু এক্সেপ্টের পর যখন আমরা ফাইল পাস লিখে দিয়েছি কিছু করবে না, তার মানে এক্সেপ্টের ব্লকই কিন্তু চলে। যখনই আমাদের কোনো রান টাইম এরার হয় তখন কিন্তু আমাদের দৌড়ে চলে আসে কিন্তু এক্সেপ্টের মধ্যে, ঠিক আছে। এক্সেপ্টের ব্লকটাই পুরো চলবে, আর এক্সেপ্টের ব্লকই আমরা রাইটিং এর কোডটা লিখবো। এক্সেপ্টে পড়া মানে আমাদের রিডিং এর কাজ কমপ্লিট, এক্সেপ্টে ঢোকা মানেই হচ্ছে রিডিং এর কাজ কমপ্লিট। এবার আমরা রাইটিং এর কোড লিখবো। তো প্রথম লাইনে ফাইলটাকে ক্লোজ করলাম, ভালো কথা। যদি আরবি প্লাসে খুলতাম, মানে সরি ডাব্লিউবি প্লাসে খুলতে, তাহলে কিন্তু আমাদের ক্লোজ করা দরকার ছিল না, আমাদের ওপেন করা দরকার ছিল না, এই দুটো লাইন কিন্তু আমাদের লিখতে হতো না তখন ডাইরেক্ট আমরা এইভাবে আমরা যেহেতু আমরা রাইট করবো যখন, আমরা ডাইরেক্টলি কিন্তু ডাম্প করতে পারতাম, ঠিক আছে। ডাম্পের এই দুটো লাইন লিখতেই হবে, একটা করে তোমার ডেটা তোমার অলরেডি তৈরি করা আছে, যেখানে অলরেডি রেকর্ডটা কেমনভাবে আছে, লিস্ট আন্ডার আ লিস্ট, মানে এর মধ্যে একটা লিস্টের মধ্যে একটা কিন্তু রেকর্ড তোমার রয়েছে। আপডেট করার পর রেকর্ড এখানে রয়েছে, যেগুলো আপডেট হবে সেগুলো আপডেট হবে, বা অ্যাজ ইউজুয়াল এরকমভাবে কিন্তু এই ডেটার মধ্যে এরকম লিস্ট সাবলিস্ট হিসাবে কিন্তু ডেটাগুলো আপডেট হয়ে রয়েছে। তাহলে একটা করে এখান থেকে আমাদের রো এসে যাবে, আর এসটাকে গিয়ে আমি ডাম্প করে আসছি। আমি জানো প্রথমে ডেটা, তারপরে হচ্ছে ফাইল পয়েন্টার, ব্যাস এই হচ্ছে গল্প। লাস্টে গিয়ে একবার তুমি ফাইল ক্লোজ করতে পারে। তাহলে এখান থেকে কি বুঝলে, এক হচ্ছে এক্সেপ্টের মধ্যে কোডটা, মানে এখানে একটা ট্যাব হয়ে যাবে, প্রত্যেকটা লাইন একটু সরে যাবে, মানে ভেতর দিকে ঢুকে যাবে, মানে যে এখানে এরকম যেরকম গ্যাপ মেনটেন করেছি, এরকম একটা গ্যাপ মেনটেন করেছি এক্সেপ্টের মধ্যে, এখান থেকে কোডটা লিখবে। জাস্ট লেখার যে পজিশনটা, এটা আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে করতে গিয়ে পজিশনটা আমার বাইরের দিকে চলে গেছে, বাট বলে দিলাম এটা একটু ভেতরের দিকে চাপিয়ে লিখবে, আর কিছু না। যদি তুমি ডাব্লিউবি প্লাসে যদি কোডটা লিখতে, মানে এখানে যদি তুমি ডাব্লিউবি প্লাস লিখতে, তাহলে কিন্তু তোমাকে এই 2 লাইন লিখতে হতো না, আর ক্লোজও করতে হতো না, ওপেনও করতে হতো না, কিন্তু অলরেডি এটা রিড রাইট দুটোরই অ্যাক্সেস পাচ্ছে। তখন তুমি নর্মালি এই যে 2 লাইন লিখলে কিন্তু আমাদের হয়ে যায়, লাস্টে গিয়ে তোমাকে ক্লোজলি করতেই হবে।
এই কিছু কথা আমি বললাম, যদি নিজেকে ম্যানিপুলেট করতে চাও করতে পারো। দুটো রকম পসিবিলিটিস গুলো আমি এখান থেকে বলে দিলাম। তো এইভাবে কিন্তু এই কোডগুলো করতে হবে। ইজি কোড, খুব একটা চাপের বিষয় না, খুবই সিম্পল জায়গা, কিন্তু কয়েকটা কারেকশন ছিল সেটা বলে দিলাম, যেহেতু আমাদের টাইপ করতে গিয়ে জিনিসটা প্লেন হয়ে গেছে। আর পাস বলে কোনো জিনিস সেখানে লেখার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে তুমি যদি আরবিতে খোলো তাহলে তোমায় ক্লোজ করে আবার ওপেন করতে হবে, আর ডাব্লিউবি প্লাসে খুললে তোমাকে এই দুটো লাইন লিখতে হবে। এই হচ্ছে ব্যাপার ছিল। চলে গেলাম পরের প্রোগ্রামে। পরের প্রোগ্রাম কি বলেছে, রাইট আ ফাংশন ইন পাইথন টু রিড আ টেক্সট ফাইল লেটার ডট টিএক্সটি। তার মানে এটা টেক্সট ফাইলের প্রশ্ন, এটা আমাদের টেক্সট ফাইল থেকে, যেটা ফাইল হচ্ছে লেটার ডট টিএক্সটি থেকে আমাদের কি কি রিড করতে হবে, টেক্সটটাকে রিড করতে হবে অ্যান্ড ডিসপ্লে দোজ লাইনস উইচ বিগেন উইথ ওয়ার্ড ইউ। বাহ, ভালো কথা। তার মানে গল্পটা একটু ক্লিয়ার হয়ে গেল যে একটা টেক্সট ফাইল রয়েছে যার মধ্যে অনেকগুলো এরকম লাইন রয়েছে, তোমাকে সেই লাইনগুলো ডিসপ্লে করতে হবে যা স্টার্টিং এরকম ইউ শব্দটি আছে, যে লাইনটা শুরু তোমার ইউ দিয়ে হচ্ছে সেই লাইনগুলোকে প্রিন্ট করবে। তাহলে মোটামুটি দেখো, যখন আমরা কন্টিনিউয়াসলি দেখছি মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়েই গেছে যে আমাদের কিরকম ধরনের এগাতে হবে। তাহলে আমরা সিম্পল কি করব, প্রথমত ফাংশনের নাম বলে দেওয়া, মানে নিজের মতো একটা ফাংশনের নাম দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। দ্বিতীয়ত ফাইলটাকে আমরা কিসে খুলছি, আমাদের রিড মোডে খুলছি, তাহলে এটা তো একই কোড ধাঁচের, মোটামুটি এই লাইনটা তো এখন মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা অনেকগুলো প্রশ্ন দেখলে। তারপর আমাদের যেহেতু আমাদের লাইনগুলো ডিসপ্লে করতে বলেছে, ডিসপ্লে দোজ লাইন, এখানে কোনো কাউন্ট বলেনি, এর আগে একটা প্রশ্ন দেখলাম কাউন্টের প্রশ্ন ছিল, এখানে কিন্তু কাউন্টের বলেনি, এখানে ডিসপ্লে করে দাও লাইনটাকে। তো অবভিয়াসলি আমাদের রিড লাইন্স ব্যবহার করব। রিড লাইন্স কি করে, আগেও বলেছিলাম যে আমাদের লিস্ট অফ স্ট্রিং কিন্তু আমাদের এই প্রত্যেকটি লাইন, প্রথম লাইনটি প্রথম ইন্ডেক্সে, দ্বিতীয় লাইনটি দ্বিতীয় ইন্ডেক্সে, এইভাবে আমাকে লিস্ট অফ স্ট্রিং কিন্তু রিটার্ন করে, যেটা কিনা লাইন্সের মধ্যে গিয়ে স্টোর হলো। আগের কোডটার এই কোডটা প্রায় একই রকম, ভেরিয়েবলগুলো একই রেখেছি আমি। দেখো একই রকম, ওখানেও লাইন ছিল, লাইন্স থেকে এক একটা করে স্ট্রিং, এক একটা করে তোমার লাইন বা স্ট্রিং বলতে পারো এগুলোকে, উঠে আমার লাইনের মধ্যে আসছে। আমি চেক করছি শুরুটা, দেখো স্টার্ট উইথ বলে একটা ফাংশন আছে, স্টার্টস উইথ, যেটা চেক করে আদৌ যেটা তুমি দিয়েছো এটা দিয়ে শুরু হচ্ছে কিনা। স্টার্ট উইথসও আছে এবং এন্ডস উইথও আছে। দেখো প্রশ্নতে, ধরো এই প্রশ্নটা তোমাকে করলাম শুরুটা তোমার ইউ দিয়ে হচ্ছে কিনা, অনেক সময় তোমাকে দিল শেষটা তোমার এটা দিয়ে হচ্ছে, তখন তোমার এখানে এন্ডস উইথ ইউজ করবে। এক ধাঁচের কোড কিন্তু দুরকম ভাবেও হতে পারে, তো ভ্যারাইটি কিন্তু অনেক হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, যেটা আমার এই লাইনের মধ্যে প্রথম আমার যে লাইনটা এসছে 0 নম্বরে, সেটা চেক করলাম স্টার্ট হচ্ছে কিনা ইউ দিয়ে, তারপরে আবার লুপ ঘুরলে আবার পরেরটা আসবে, এইভাবে দেখতে থাকবে। যদি ইউ দিয়ে স্টার্ট হয় তাহলে সেই লাইনটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি, এবং এন লেখা মানে কার্সার কিন্তু একই জায়গায় থাকবে, মানে একই, মানে পাশাপাশি এভাবে প্রিন্ট করতে থাকবে, মানে কার্সার নেক্সট লাইনে যাবে না, ঠিক আছে। লাস্টে করার পর আমি যখন কাজ হয়ে গেছে তখন ফাইলটাকে আমি ক্লোজ করি। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে খুব সিম্পল গল্প, এটা স্ট্রিং এর বেস, মানে আমাদের মোটামুটি কিন্তু আমাদের টেক্সট ফাইলের প্রশ্নগুলো স্ট্রিং বেশি দেয়, খুব একটা এরকম এদিক ওদিক হয় না, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে গেলাম। কি বলছে, রাইট আ ফাংশন ভাওয়েল কাউন্ট বলে একটি ফাংশন লিখতে বলেছে। এখানে ফাংশন নাম দিয়েছে, এখন নামটা অ্যাজ ইউজুয়াল লিখে দিয়েছি। ইন পাইথন দ্যাট কাউন্ট অ্যান্ড ডিসপ্লে দ্য নাম্বার অফ ভাওয়েল ইন দ্য টেক্সট ফাইল পোয়েম ডট টিএক্সটি, মানে পোয়েম ডট টিএক্সটি বলে এরকম একটা ফাইল রয়েছে, এর মধ্যে লাইনের কোনো গল্প বলেনি, এটা অনেকগুলো লাইনই হতে পারে যদিও বা। তো তোমাকে এই পুরো কন্টেন্টটাকে প্রথমে রিড করে নিয়ে আসো, রিড করে তার ফাইলের নাম হচ্ছে পোয়েম ডট টিএক্সটি। তো পোয়েম ডট টিএক্সটির পুরো কন্টেন্ট তোমাকে নিয়ে আসার পর চেক করে বলতে হবে কতগুলো ভাওয়েল রয়েছে এই ফাইলটার মধ্যে। খুব সিম্পল প্রোগ্রাম। ফাইলটাকে ওপেন করে নিয়েছো একদম রিড মোডে, একটা কাউন্টার নিয়েছো যে কাউন্ট করবে। আমরা কি দেখো কি করেছি, এফ ডট রিড, তুমি চাইলে এটাকে আলাদা করে করে দিতে পারতে, আমি একই জায়গায় রেখেছি। এফ ডট রিড কি করে পুরো কন্টেন্টটা একটা স্ট্রিং ফরম্যাটে নিয়ে চলে আসবে, লাইন ফরম্যাটে আসবে না, কিন্তু পুরো কন্টেন্টটাই একটা সিঙ্গেল স্ট্রিং আকারে আসবে। এফ ডট রিড, অনেক সময় এই লাইনের জায়গায় তোমরা উপরে চাইলে ওপর ঠিক ওপর লাইনটাই লিখতে পারতে, এস ইজ ইকুয়াল টু এফ ডট রিডও লিখতে পারতে। তাহলে কি হতো, তাহলে এস এর মধ্যে থাকতো, তাহলে আমি আর দুটো ভেরিয়েবল লাইন লিখিনি, ডাইরেক্টলি এখানে লিখে দিয়েছি। ওদের মনে হলে লিখতে পারো এফ এস ইজ ইকুয়াল টু এফ ডট রিড, মানে পুরো কন্টেন্টটা এখন এস এর মধ্যে রয়েছে। এবার আমি এক একটা করে তার ক্যারেক্টারকে নিয়ে আসছি, ঠিক আছে। একটা যেহেতু এটা স্ট্রিং, মানে বুঝতেই পারছো স্ট্রিং ইন্ডেক্সিং সাপোর্ট করে, একটা করে ক্যারেক্টার সিএচে আসছে, লোয়ার কেস করে চেক করলাম এই আই ইউ এর মধ্যে আছে কিনা। যদি ওই ক্যারেক্টারটা এই আই ইউ এর মধ্যে থাকে তাহলে আমি সেই কাউন্টারের ভ্যালু কাউন্ট 1 বাড়িয়ে দেবো। লাস্টে এই ফর লুপ থেকে বেরোনোর পর এই কাউন্টটাকে আমি প্রিন্ট করছি, লাস্টে গিয়ে ফাইলটা ক্লোজ করছি। সিম্পল প্রোগ্রাম ছিল, সব রকম কিন্তু আইডিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই ফাংশনগুলো কোথায় কোথায় ইউজ করতে হবে। যেখানে লাইন নিয়ে কোনো কথা বলা নেই, তার মানে যেখানে অন্য কিছু, তখন আমরা কিন্তু আর রিড লাইনস ইউজ করবো না। আমরা নর্মালি রিড লাইনটা ইউজ করি না, মানে কোনো জায়গায় রিড লাইন ইউজ করি না, নয় আমরা রিড ইউজ করি,
নয় আমরা রিড লাইনস ইউজ করি। রিড লাইনের ফাংশনটা কোনো ইউজই লাগে না, আমাদের কোনো কোড করতে গেলে লাগে না, ফালতু দিয়েছে ওটা। যদি মানে সিঙ্গেল লাইন রিড করে কি করবো, ওই ওরকম আমরা লজিক তৈরিই করি না, কিন্তু ওই ফাংশন দিয়ে প্রশ্ন তোমাদের লাগবেই না। হয় তোমাদের রিডে যদি তোমাকে এরকম গল্প বলে কতগুলো ভাবেল কতগুলো এরকম যদি গুনতে বলে, তখন তুমি পুরো রিড করে নেবে, তখন লাইন বাই লাইন দরকার নেই। পুরো কন্টেন্ট একটা ভেরিয়েবল থাকলো, তুমি সেখান থেকে একটা ক্যারেক্টার এক্সট্রাক্ট করছো, করে তুমি চেক করছো সেটা কি বৃত্তান্ত, এরকম অনেক সময় বলে কতগুলো স্পেস আছে এরকম প্রশ্ন দিতে পারে, কতগুলো আছে এরকম দিতে পারে, এরকম অনেক সময় এরকম ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। বাট বেসটা কিন্তু একই থাকা দরকার, কনসেপ্টটা একই থাকবে। কিন্তু মানে আমরা জাস্ট এখানে যেমন লোয়ার কোড আমরা চেক করেছি ইনের মধ্যে, তখন আমরা ইকুয়াল টু দিতে পারি, একই ব্যাপার, কোনো ব্যাপার না। স্পেস থাকলে স্পেস চেক করবে, এইভাবে জিনিসটা কিন্তু রেডি করতে হবে। এইভাবে কিন্তু আমরা টেক্সট ফাইলের প্রশ্নটা এইভাবে সলভ করতে পারি। চলে যাচ্ছি পরের কোডটা কি দিয়েছে। এটা একটা আমাদের স্ট্যাক বেস প্রশ্ন রয়েছে, স্ট্যাকের মানে স্ট্যাক ক্যাটাগরি থেকে প্রশ্নটা দিয়েছে, কিন্তু আমরা আলটিমেটলি সেই লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করি, জানি যদিও বা। তো কি বলেছে, আর লিস্ট অফ ফ্লাইট উইথ দেয়ার টিকিট প্রাইসেস আর গিভেন বিলো। তাহলে এখানে কি আছে, এটা লিস্ট অফ টাপেল এটাকে বলা হয়। তোমার একটা লিস্টের মধ্যে টাপেলস রয়েছে, তাহলে আমাদের 0th নম্বর আমাদের ইন্ডেক্সে আমাদের একটা টাপেল রয়েছে, দেখতে পাচ্ছ ইন্ডিগো, যার প্রাইস দিয়েছি। 1 নম্বর ইন্ডেক্সে রয়েছে এয়ার এশিয়া, তার প্রাইস দেওয়া আছে। 2 নম্বর ইন্ডেক্সে এরকম একটা টাপেল রয়েছে, এখানে স্পাইস জেট, তার মধ্যে আবার তার প্রাইস দেওয়া রয়েছে। এবং 3 নম্বর ইন্ডেক্সে আমার বিস্তারা, যেটা 900 দেওয়া আছে। মানে ইন্ডিভিজুয়াল টাপেলের ইন্ডেক্সিং হয়, এটা 0 এটা 1, এটা 0 এটা 1, এইভাবে তোমরা ভাবতে পারো, মানে এইভাবে ইমাজিনেশন করতে পারো। এবার আমাদের কি করতে বলেছে, তোমাকে দুটো কোড, একই ব্যাপার, দুটো ফাংশন লিখতে হবে, পুশ আন্ডারস্কোর এলিমেন্ট আর পপ আন্ডারস্কোর এলিমেন্ট, ব্যাস। তো পুশে কি করছো, পুশ অল ফ্লাইট কস্টিং অ্যাবভ 5000 ইন স্ট্যাক। তার মানে তোমাকে একটা ফ্লাইট নামক একটা লিস্ট, কিন্তু এটা ক্লিয়ার করে নাও, তোমাকে এবার একটা স্ট্যাক তৈরি করতে হবে। সেই স্ট্যাকটার মধ্যে তুমি এই কন্টেন্টগুলোকে পুশ করবে, যাদের, এটা কন্ডিশনাল পুশ, কিন্তু এটা পুশটা কিন্তু ম্যানুয়াল পুশ না। আগের যে প্রশ্নটা দেখলে সেটা ম্যানুয়াল, মানে নো কন্ডিশন ছিল ওখানে। এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া রয়েছে, এখানে ওখানে তোমাকে স্ট্যাকটাও ওখানে বানাচ্ছিলাম, এখানেও আমরা স্ট্যাককে নিজে বানাচ্ছি আমরা, মানে একটা লিস্টই তৈরি করছি আলটিমেটলি, যার নামটা এখানে কোনোভাবে বলে দেওয়ার নেই যে কি নামে আমরা সেই লিস্টটা বানাবো, বা যেটাকে আমরা স্ট্যাক বলে বুঝছি জিনিসটাকে, সেটা নাম বলে দেওয়া নেই, তো তুমি তোমাদের মতো নিয়ে নিতে পারো। তো তোমাকে ওই যে লিস্টের মধ্যে, যেটা করে স্ট্যাক বলে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু লিস্টের ফিচার স্ট্যাকের রয়েছে, তো তোমাকে আলটিমেটলি কি করতে হবে, যেসব এলিমেন্টগুলোর, মানে এলিমেন্ট বলতে যে টাপেলগুলোর মধ্যে দুটো জিনিস আছে, একটা নাম, তার প্রাইস, যার প্রাইস, যেসব ফ্লাইটের প্রাইস 5000-এর থেকে বেশি, যেরকম হচ্ছে এয়ার এশিয়া রয়েছে আর ভিস্তারা, তাহলে এই দুটো টাপেল কিন্তু আমার স্ট্যাকে গিয়ে ঢুকবে, যেটা একটা ওয়ান কাইন্ড অফ লিস্টই। ঠিক আছে, এই হচ্ছে প্রশ্ন বলেছে পুশ এলিমেন্টে। তাহলে আউটপুট দেখো, আউটপুটটাও কি সুন্দর করে এখানে মেনশন করেছে, অ্যাকর্ডিং টু দ্য গিভেন লিস্ট তোমার আউটপুট এই হবে। ভালো কথা, পুরো ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় পপ কি করবে, দেখো পপ এলিমেন্ট ফ্রম স্ট্যাক অ্যান্ড ডিসপ্লে দেম ইন লিফো অর্ডার, মানে লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডারে আমাদের পপ করে। এখানে কিন্তু হোল পপ, কিন্তু আগের প্রশ্নটাই কিন্তু একটা সিঙ্গেল রেকর্ড পপ ছিল। আমি তাহলে বলেছিলাম পপে দুরকম কোড হতে পারে, এক হচ্ছে সিঙ্গেল রেকর্ড পপ, একটা হচ্ছে হোল পপ, যেটাকে বলা এইটা। সবগুলো তোমাকে লিফো অর্ডারে পপ করতে হবে, এবং আফটার পপিং যখন তোমার এলিমেন্ট কেউ থাকবে না, তখন তোমাকে ফ্লাইট স্ট্যাক এমটি এটাও কিন্তু প্রিন্ট করতে হবে। আউটপুটটাও দিয়েছে বিস্তারা, তারপর হচ্ছে এয়ার ইন্ডিয়া, তারপর হচ্ছে ফ্লাইট স্ট্যাক এমটি, মানে একই লাইনে এইভাবে প্রিন্ট করবে, এটাও কিন্তু বলে দিয়েছে। অনেক সময় যদি এরকম প্রশ্ন থাকে যে আলাদা আলাদা লাইনে, তখন তোমরা এন্ড ইউজ করবে বা এন্ড ইউজ করবে না। এক লাইনে হলে এন্ড ইউজ করবে, আর এক লাইনে না হলে প্রিন্টিং স্টেটমেন্টে তোমরা এন্ড ইউজ করবে না। তো চলে আসি, তো এটা হচ্ছে সেই স্ট্যাকেটা আমরা ওয়ান কাইন্ড অফ লিস্ট, যেটা আমরা স্ট্যাক হিসেবে ভাবছি এখন, আমরা তার নাম দিয়েছি প্রিমিয়াম, যেটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া নেই, যদি থাকতো তাহলে সেটা ব্যবহার করতে, নেই বলে এটা ব্যবহার করেছি। এইবার আমরা এই পুশ ফাংশনের মধ্যে আমাদের ফ্লাইটস, এই ফ্লাইটস বলে এটা কিন্তু একটা লিস্ট, যার মধ্যে টাপেল রয়েছে, এটাকে প্যারামিটার পুশ করেছি, মানে প্যারামিটার আমি পাঠিয়েছি এই ফাংশনটার মধ্যে। এবার আমাদের বুঝতেই পারছো এক একটা করে টাপেল আমার এফে আসছে। আমরা জানি যে এটা ওয়ান কাইন্ড অফ লিস্ট অফ টাপেল যেরকম ছিল, এক একটা করে টাপেল কোথায় আসছে, আমার এফ এর মধ্যে আসছে। প্রথমে 0 ইন্ডেক্সটা এসছে, এর আবার ভেতরে দুটো করে ভ্যালু ছিল, একটা 0 একটা 1। তাহলে 1-এ অ্যাকচুয়ালি কস্টটা ছিল, তাহলে দেখো লিখেছি এফ এর 1-এর যে ভ্যালুটা যদি 5000-এর থেকে বেশি হয়, তাহলে আমি এই যে লিস্টটা, যেটা আমি অ্যাজ আ টাপেল হিসেবে, মানে স্ট্যাক হিসেবে বানিয়েছি, মানে নাম করার স্ট্যাক বলতে পারো, নামেই স্ট্যাক, আদৌ তো ওটা লিস্টই, তো আমি তার মধ্যে ওটা অ্যাপেন্ড করে দিলাম। তাহলে প্রিমিয়াম ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে আমি এফ, মানে ওই টাপেলটাকে আমি পুশ করে দিলাম, ব্যাস হয়ে গেল। পুশিং এর কাজ খুব সিম্পল, এটা হচ্ছে কন্ডিশনাল পুশ। কিন্তু প্রশ্ন পুশও কিন্তু এরকম আসবে, নর্মাল পুশ হতে পারে বা কন্ডিশন বেস পুশ, দুরকম কিন্তু পুশও আমি দেখিয়ে দিলাম। একটা আগের প্রশ্নটা যেটা দেখলে সেটা হচ্ছে নর্মাল পুশ ছিল, মানে এক একটা করে এলিমেন্ট জাস্ট তোমার আসছে, তুমি জাস্ট পুশ করে দিচ্ছ, এখানে তুমি ব্লাইন্ডলি পুশ করছো, কোনো রকম কন্ডিশন নেই। বাট এই প্রশ্নে কিন্তু কন্ডিশন রয়েছে, হয়ে গেল। আর পপের গল্প কি আছে দেখতে পাচ্ছ,
যেখানে পপ, এখানে আবার পপ লেখাটা একটু অন্যরকম হয়ে গেছে, যেখানে আমাকে আমাকে ওয়াইল লুপের মধ্যে লিখেছি যে লেন্থ অফ প্রিমিয়াম যত পর্যন্ত তোমার গ্রেটার দ্যান 0 হয়, লেন্থ অফ প্রিমিয়াম যত পর্যন্ত গ্রেটার দ্যান 0 হবে তুমি এক একটা করে লিফো অর্ডার, যেহেতু পপ কি করে লাস্ট ইন ফার্স্ট আউট করে, পপ বাই ডিফল্ট নিচেরটা কি আমাদের লিস্টের ফাংশন এটা একটা, যে কিনা লাস্ট এলিমেন্টটাকে পপ করতে থাকে, তাহলে প্রথমবার লাস্ট এলিমেন্ট পপ হবে, মানে বিস্তারাটা প্রথমে পপ হবে, তারপর তোমার এয়ার এশিয়া পপ হবে, কেন রিভার্স অর্ডারে পপ হচ্ছে। পপ হওয়ার পর যখন তোমার লেন্থ অফ যেটা তোমার এই পপ করতে করতে ওটা 0 হয়ে গেছে, তো যখন ওয়াইল লুপ থেকে বেরবে তখন লাস্টে গিয়ে কি প্রিন্ট করবে, ফ্লাইট স্ট্যাক এমটি বলে প্রিন্ট করে দেবে। এটা ওয়াইল লুপের বাইরে লিখেছে কিন্তু, ভেতরে না, কিন্তু মাথায় রাখবে। কেন, ওয়াইল লুপের ভেতরে লিখলে তো বারবার ওটা ফ্লাইট স্ট্যাক এমটি একটা করে প্রিন্ট করার পরেই করতো। তাহলে এইটা দুরকম পপ দেখিয়ে দিলাম, একটা যে সিঙ্গেল এলিমেন্ট পপ হতে পারে, একটা যে হোল পপ করে লাস্টে তোমাকে ফ্লাইট মানে যেটা স্ট্যাক এমটি এটাকে তোমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো সেই যে জায়গায় আমি দুটোতেই দুটো কোড দুটো ভেরিয়েশন দেখে নিলে, দুটো এর বাইরে কিন্তু আর কোনো ভেরিয়েশন হয় না, মানে হ্যাঁ প্রশ্ন এদিক ওদিক ঘুরেই দিতে পারে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। যত প্রশ্ন প্র্যাকটিস করবে, এরকম সেট আমি দেওয়া রয়েছে, এই এরকম সেটে যত প্র্যাকটিস করবে তত জিনিসটার গ্রিপিং বাড়বে, কিন্তু প্রশ্নর ধাঁচ কিন্তু এর বাইরে যাবে না, মানে এরকম ধরনেরই প্রশ্ন কিন্তু ওরা দেবে, ঠিক আছে। তো পরের কোডে চলে গেলাম 65, যেখানে কি বলছে, এটা সিএসবি ফাইলের প্রশ্ন রয়েছে। অমিত রান আ ফিটনেস ট্র্যাকিং সার্ভিস, অমিত একটা ফিটনেস ট্র্যাকিং সার্ভিস চালাচ্ছে, টু স্টোর ইউজার ওয়ার্কআউট রেকর্ড, যে ইউজাররা যে ওয়ার্কআউট করছে ও একটা সিএসভি ফাইল তৈরি করে, যার নাম হচ্ছে ওয়ার্কআউট ডট সিএসভি। অত গল্প দরকার নেই, যেটা মেন কথায় চলে আসি, তাহলে আমাদের আলটিমেটলি ফাইলের নাম কি আছে, সিএসভি ফাইলের নামে ওয়ার্কআউট ডট সিএসভি, ভালো কথা। তার মধ্যে কি কি আমাদের কলমের নাম আছে, ইউজার আইডি আছে, ইউজার নেম আছে, স্টেপস আছে, ডিউরেশন ইন মিনিট আছে, আর হচ্ছে ক্যালোরি বার্ন, মানে এই মানে আলটিমেটলি কতগুলো কলম হলো আমাদের, 0 এখানে করো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ভালো কথা, ঠিক আছে। তাহলে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হলো, 5টা আমাদের কলম রয়েছে, কলমের নামগুলো বলে দেওয়া রয়েছে, তার ইন্ডেক্সিং গুলো আমি লিখে দিলাম, কারণ পরবর্তীকালে ইন্ডেক্স নিয়ে কাজ করব। এবার আমাদের আলটিমেটলি দুটো ফাংশন লিখতে হবে, তাই লেখা আছে হেল্প হিম টু ম্যানেজ দ্য রেকর্ড বা ইউজার ডিফাইন ফাংশন লিখে দুটো ফাংশনকে দেখে নিই কি কি করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের অ্যাড ওয়ার্কআউট, কি বলছে, টু অ্যাকসেপ্ট আ ওয়ার্কআউট রেকর্ড ফ্রম ইউজার আর অ্যাপেন্ডিং টু ফাইল, একদম সিম্পল, আগেও এই কোডগুলো দেখে এসছো, আমাদের ইউজার থেকে নিয়ে জাস্ট ওটাকে ইনসার্ট করতে হবে, কোথায়, আমাদের ফাইলে রাইট করতে হবে, খুব ইম্পর্টেন্ট কথা, ইনসার্ট কোথায় করবো, সিএসভি ফাইলে রাইটিং করতে হবে। রাইটিং করার সময় কি প্রসিডিউরগুলো আগে নিশ্চয়ই দেখেছো, দেখে আসছো, তোমাদের মোটামুটি একটা আইডিয়া ধাঁচ চলে এসছে। কোডগুলো কিন্তু খুব ভ্যারাইটি নেই, মানে এগুলো মুখস্থ বেশ প্রশ্ন বলতে পারি, মানে এখানে থেকে মাথার বুদ্ধি লাগানোর কোনো জায়গাই নেই, যে প্রথম দিকে যে কোডগুলো দেখেছিলাম যেরকম ফিবোনাকি সিরিজ বা সিরিজের প্রশ্নগুলো বা আমাদের প্রাইম নাম্বার, এইসব প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ভাবতে হয়, মানে এইগুলো কোনো ভাবার জায়গা নেই, এখানে আমরা একই ধাঁচের কোড হয়, জাস্ট আমরা যদি কয়েকটা প্র্যাকটিস করলে বাকিগুলো পেরে যাবে, এরকম ব্যাপার। তাহলে ফাইন্ড ম্যাক্স ক্যালোরি কি করছে, টু রিড দ্য ফাইল অ্যান্ড ডিসপ্লে দ্য ইউজার নেম অফ দ্য অফ দ্য পার্সন হু বার্ন ম্যাক্সিমাম ক্যালোরি, যে ম্যাক্সিমাম ক্যালোরি বার্ন করছে তার নামটা ডিসপ্লে করবে, যেটা ফাইন্ড ম্যাক্স ক্যালোরি ফাংশনের কাজ। তাহলে ফাইল থেকে এটাকে রিড করতে হবে এবং তোমায় কি ডিসপ্লে করতে হবে, যে কোন ইউজার ম্যাক্সিমাম ক্যালোরি বার্ন করেছে। তা চলে আসি কোডটা একবার দেখি। তো প্রথমত আমাদের প্রথম হচ্ছে রাইটিং এর কোড, মানে আমরা অ্যাপেন্ড দিয়ে করবো অবভিয়াসলি, কারণ প্রিভিয়াস ডেটাকে আমাকে প্রিজার্ভ রাখতে হবে। তো প্রথমত ইম্পোর্ট সিএসভি করে নিয়েছো, ফাংশনের নাম বলে দেওয়া আছে তো লিখে নিয়েছো, কোনো প্যারামিটার দেওয়ার দরকার নেই। ফাইলকে ওপেন করেছো অ্যাপেন্ড মোডে এবং নিউ লাইন কেন লিখি আশা করি এখন বুঝে গেছো, যে আমাদের কোনো রো স্কিপ যাতে না হয়, মানে রো মানে খালি না থাকে। প্রথমে আমরা সিএসভি রাইটারের অবজেক্ট বানিয়ে নিয়েছি। তাহলে ফাইলটা আমরা কি, আমাদের সিনট্যাক্সটা কি ছিল, সিএসভি ডট রাইটার ব্র্যাকেটে আমরা ফাইলের পয়েন্টার পাস করি, আর সেখান থেকে আমাদের সিএসবির একটা অবজেক্ট, আমাদের রাইটার ফাংশনের একটা অবজেক্ট তৈরি হয়ে আসে, সেখানে পরবর্তীকালে রাইট রো বা রাইট রোজকে কল করবে। যদি আমাদের একটা করে রেকর্ড, তাহলে রাইট রোই আমরা করবো। তো দেখো এই 5টা তুমি ইউজার থেকে নিয়ে নিয়েছো, ইউআইডি, নেম, স্টেপ, ক্যালোরি, ডিউরেশন, এগুলো যেরকম যেরকম দরকার। ইউআইডিটা তুমি ইন্টিজার স্ট্রিংয়ে নিয়েছো, নামটা স্ট্রিংয়ে, স্টেপটা তুমি ইন্টিজারে, ডিউরেশনটা মিনিটস যেহেতু যেটা আমি ইন্টিজারে নিয়েছি, ক্যালোরিজটাও আমি এটা ইন্টিজারে নিয়েছি, করে একটা আমি আলটিমেটলি লিস্ট বানিয়ে লিস্টটাকে আমি রাইট রো এর মধ্যে পাঠিয়ে দিয়েছি, যেখানে এই রোটা ওখানে গিয়ে রাইট করে দিয়ে আসবে। তাহলে হয়ে গেল, এটা একই ধাঁচের কোড, জাস্ট তোমার প্রত্যেকটা সেগমেন্টে এইগুলো চেঞ্জ হবে, এই 4টে ইনপুট স্টেটমেন্ট চেঞ্জ, বাকি কিন্তু যতগুলো সিএসবির প্রশ্ন করবে না কেন, যেখানে তোমাকে অ্যাড রেকর্ড করতে হবে, বাকি কিন্তু একই জিনিস, কোনো চেঞ্জেস নেই। তোমাকে ফাইল খুলতে হবে, রাইটারের অবজেক্ট বানাতে হবে, ইনপুট নিতে হবে ইউজার থেকে, যে 4টে যে 5টা যতগুলো বলবে ইনপুট নেবে, তারপর তোমাকে ওই রাইট রো ফাংশন, রোজও ইউজ করবো না, রাইট রো ফাংশনের মধ্যেই কিন্তু ওই লিস্টটাকে দিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। যেই অর্ডারটা মেনটেন করে দেবে, যে অর্ডারে আমাদের
সিএসভি ফাইল রেডি হয়েছে তার কলমের যে নামগুলো, সেই অর্ডার মেনটেন করেই কিন্তু তোমরা অর্ডারিংটা রাখবে। যেটা এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্সে যেটা ছিল প্রশ্ন, সেরকমভাবে মেনটেনটা করবে যাতে এটার অর্ডার চেঞ্জ না হয়ে যায়। এটা মাথায় রাখবে, মানে আগে পরে করবে না। যা অর্ডার প্রশ্ন দেওয়া রয়েছে সেই সিকোয়েন্সেই এই লিস্টের মধ্যে সাব লিস্টিং বানিয়ে, মানে এটা লিস্টের মধ্যে এই লিস্টে যখন বানাচ্ছে তখন সেই অর্ডারটা মেনটেন করেই বানাবে। হয়ে গেল। এবার ম্যাক্স ক্যালোরি বার্ন কে করেছে তার নামটা দিতে বলেছে, বা ভালো কথা। তো আমরা দেখো ভালো করে দেখো, আমাদের নামটা 1 নম্বর ইন্ডেক্সে আছে আর ক্যালোরি কিন্তু 4 নম্বরে আছে। ডিসপ্লে করতে হবে এইটাকে, আর কন্ডিশন কিন্তু এর উপরে আছে। তো ম্যাক্স ক্যালোরি মানে ম্যাক্সিমাম যে কি ক্যালোরি বার্ন করেছে প্রথমে জানতে হবে। তো চলে আসি কি করব। আমরা জানি যে আমাদের এটা হচ্ছে রিডিং এর কোড রয়েছে, তাহলে আমরা ফাইলটাকে রিডিং মোডে খুলে ফেলেছি, ভালো কথা। রিডারের অবজেক্ট বানিয়েছি। রিডারের অবজেক্টের মধ্যে কি থাকে আমি আগেও বলেছিলাম, যেখানে লিস্ট অফ টাপেল, একটা টাপেলের মধ্যে একটা রেকর্ড রয়েছে, ঠিক আছে, একটা টাপেলের মধ্যে একটা রেকর্ড রয়েছে। এরকম তোমার এইভাবে কিন্তু একটা লিস্ট অবজেক্ট তৈরি হলো, যেটা আর এর মধ্যে এই জিনিসটা রয়েছে অ্যাকচুয়ালি, বাট আর কে প্রিন্ট করলে আমরা এটা দেখতে পাই না, ঠিক আছে। আমরা এটা নর্মাল ম্যানুয়াল তোমাকে কিন্তু ফাংশন লিখতে হবে, ম্যাক্স ক্যালোরি মানে ম্যাক্সিমাম ফাইন্ড আউট এর ম্যানুয়াল কোড লিখতে হবে। এখানে কোনোভাবে আমরা ইনবিল্ট ফাংশন ইউজ করতে পারবো না। কেন? এটা কি এই আমাদের যে টাপেলের মধ্যেও কিন্তু 5টা করে আমাদের ডেটা রয়েছে, 1 2 3 4 5, মানে এখানে 0, এটা 1 2 3 4, এভাবে 5টা করে ডেটা রয়েছে টাপেলের মধ্যে। তো আমরা কি করলাম ভাবো, ফর রো ইনার আগের কোডগুলো একই রকম ছিল, মানে এক একটা করে রো উঠে আমার আর এর মধ্যে আসছে। এবার দেখো আমাদের কোডটা আমাদের ম্যাক্সিমাম ক্যালোরি কোথায় রয়েছে, 4 নম্বর ইন্ডেক্সে। আমি দেখছি ইন্টিজারে, দেখো আমি সবসময় বলেছিলাম স্ট্রিং এ আসে, তাই ইন্টিজারে টাইপ কাস্ট করে দেখলাম। আর ইনিশিয়ালি ম্যাক্স ক্যালোরি একটা বলে ভেরিয়েবল যার মধ্যে ভ্যালু 0 আছে, তার থেকে যদি বড় হয় তাহলে আমি ওটা আপডেট করবো, যেটা বেসিক ম্যাক্সিমাম ফাইন্ড অ্যারে, ম্যাক্সিমাম এলিমেন্ট ফাইন্ড ফ্রম অ্যারে, ওই সিম্পল কোড এটা। ওই ধাঁচের ব্যাপার। আমি এটা ইনিশিয়ালি একটা ম্যাক্স ক্যালোরির ভ্যালু 0 রেখেছি, ওর থেকে যদি কিছু বড় পাই আমি তাকে আপডেট করে দেবো। সেই যে ভ্যালুটা, সেই রো 4 এর ভ্যালুটাকে আমি ম্যাক্স ক্যালোরিতে সেট করলাম, এবং তার নামটাও আমি রেখে দেবো। সেটা আমি কোথায় পাচ্ছি, নামটা কোথায় পাচ্ছি দেখো, 1 নম্বর ইন্ডেক্সে। এই যে আর এর এখন রো বলে তো যেটা রয়েছে, এই রো এর 1 নম্বর ইন্ডেক্সে আমার নামটা রয়েছে, দেখুন আমি এই নামের মধ্যে আমি মানে রো 1 এর যে ডেটাটা এখানে রেখে দিচ্ছি, ব্যাস। এবার এই লুপটা যখন ঘুরবে, পুরো যখন শেষ হয়ে যাবে, তখন আলটিমেটলি যে ম্যাক্সিমাম ক্যালোরি বার্ন করেছে তার নামটা আমার নেমে চলে আসলো, তার ক্যালোরিটাও আমাদের ম্যাক্স ক্যালোরিতে চলে আসলো। তাহলে তুমি দুটোও প্রিন্ট করতে পারো, বাট আমি এখানে যেহেতু প্রশ্নে বলেনি, তাহলে আমরা একটাই প্রিন্ট করলাম, তার নামটা কিন্তু বাইরে এসে ফর লুপের বাইরে এসে প্রিন্টটা করলাম, তার শুধু ইন্ডিভিজুয়াল নামটা। তো এইভাবে কিন্তু আমাদের এই কোডগুলো কাজ করছে। তাহলে আমাদের এখানে কিন্তু ম্যানুয়াল কিন্তু ম্যাক্স ফাইন্ড আউটের কোডটা আমাদের লিখতে হবে, কিন্তু এটা কোনোভাবে আমরা ম্যাক্স ফাংশনে দিয়ে কিন্তু পারবো না। কি একটা টাপেলের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু আবার ডেটা রয়েছে, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রয়েছে, যেরকম স্ট্রিং রয়েছে, ইন্ট রয়েছে। তো ওইভাবে আমরা পারবো না, আমাদের ম্যানুয়াল কোড লিখে কিন্তু এটা করতে হবে, যেটা বেসিক আমাদের ফাইন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট ফ্রম অ্যারে বা লিস্ট, এই ম্যাক্সিমাম যে কোডটা, যেটা ম্যানুয়াল কোড, যেটা আগেও দেখিয়েছি, ম্যাক্সিমাম মিনিমামের যে কোডগুলো আমি দেখি উইদাউট ইউজিং ম্যাক্স ফাংশন, সাম ফাংশন, ওই কনসেপ্টেই কাজটা করে দেওয়া রয়েছে, ব্যাস। আর কোনো ব্যাপার নেই। তো মোটামুটি আশা করি বুঝে গেছো। পরের কোডে চলে যাচ্ছি, এটা একটা বাইনারি ফাইলের কোড। দেখো বাইনারি শব্দটা তো দিয়ে দিয়েছে, অনেক সময় না শব্দটা দেয় না, বাট এই এক্সটেনশন থেকে আমাদের বুঝে যেতে হয়, এরকমও বললাম। প্রশ্ন তো আমাদের চিনতে তো হবে কোন, সিএসবি আর বাইনারির মধ্যে খুব যে পার্থক্য সেরকম না, কিন্তু দেখে বোঝা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাইনারি ফাইলের যে নাম দিয়েছে পেশেন্ট ডট ডিএটি, এটা বলেই দিয়েছে যদি বা প্রথমে, তো তাহলে বুঝতে পারলাম বাইনারি ফাইলের কোড লিখতে হবে আমাদের। কিন্তু অনেক সময় বাইনারি ফাইল না বলে জাস্ট জাস্ট ফাইলটা দিয়ে দিল, রেকর্ডিং পেশেন্ট ডট ডিএটি। ডিএটি দেখেই তুমি বুঝতে পারো যে এটা বাইনারি ফাইল। অনেক সময় ডিএটি বলে, অনেক সময় বিএটিও বলে, হ্যাঁ, ব্যাট ডট ড্যাট, এগুলো হচ্ছে বাইনারি ফাইলের কিন্তু এক্সটেনশন। ম্যাক্সিমাম জায়গায় ডিএটি দেয়, ব্যাট দেয় না, বাট ইন জেনারেল বললাম যে এরকম কিন্তু এক্সটেনশন হতে পারে। তো প্রথমত জেনে গেলাম এটা একটা রেকর্ড বেস গল্প, একই রকম ব্যাপার। এর পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, তার এজ এবং ডিজিজগুলো কিন্তু একটা রেকর্ডের মধ্যে রয়েছে। মানে রেকর্ডটার যদি টেবিল স্ট্রাকচারে তোমরা আকারে ভাবো, তাহলে এখানে 4টে কিন্তু আমাদের কলম রয়েছে, ব্যাস। তাহলে অবভিয়াসলি এর কোডও একই রকম ধাঁচের থাকে। আমাদের ফার্স্ট কোড আমরা জানি যে আমরা ডেটাগুলো ইউজার থেকে নিয়ে আমাদের ওই পেশেন্ট বলে রেকর্ড যে ফাইলটা রয়েছে ওর মধ্যে আমাকে রাইট করতে হবে, ভালো কথা। তাহলে এই প্রথম যে আমাদের ফার্স্ট এই এরকম ধরনের প্রশ্ন, প্রথম যে আমাদের প্রশ্নটা দেয়, এটা কিন্তু একদম মুখস্থ টাইপের প্রশ্ন, যেখানে আমাকে সবসময় কিন্তু আমাকে যে রেকর্ডটা ইনসার্ট করার কোড দেয়। মানে আমাদের বাইনারি ফাইলে বা সিএসভি ফাইলে, যে কোনো ফাইল হোক না কেন, তো আলটিমেটলি রেকর্ড ইনসার্শনে কিন্তু কোডের থাকবে। কেন কি এটা জেনুইন ব্যাপার, যে আমি যদি ফাইলটা যদি তৈরি না করি, তাহলে তো কোনোভাবে তার সার্চিং বা আপডেট ডিলিট করতে পারবো না। ফার্স্ট কোড এটাই থাকবে। এখানে কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা বলেছে, এটা কিন্তু আমাদের আলটিমেটলি ওই আপডেটেড না, এটা হচ্ছে সার্চিং এর দিয়ে। দেখো, ডিসপ্লে দ্য ডিটেলস অফ অল patient whose age is above 60 and disease is diabetes। তাহলে এটা কিন্তু আলটিমেটলি সেই
সার্চিং এর কোড দিয়েছে। আমি সবসময় বলেছি সিএসভি ফাইল বা বাইনারি ফাইলে আমাদের কিন্তু ইনসার্ট তো প্রথমটা হয়েই যায়, ডিলিট, আপডেট আর সার্চ, এই 3 ধরনের কিন্তু সেকেন্ড যে প্রশ্নটা থাকবে সেটা হয় তোমাকে ডিলিটের কোড দিল, হয় তোমাকে আপডেটের কোড দিল, বা তোমাকে আমাদের সার্চিং এর কোড। যেমন আগের যে প্রশ্নটা দেখলাম বাইনারি ফাইলে সেটা আপডেটের কোড ছিল, এর আগেও আর যে দেখলাম সেটা একটা আপডেটের কোড ছিল, এটা কিন্তু আমরা আলটিমেটলি এটা সার্চিং এর কোড দিয়ে দিই। ভালো কথা, তো কোনো ইজি, সবই ইজি, কোনো ব্যাপার না। তো প্রথমে তো আমাদের কি করতে হবে, ফার্স্ট ফাংশনটা লিখবো, যে নাম কিছু বলে দেওয়া, নিজের মতো নাম দিয়ে দাও, অ্যাড আন্ডারস্কোর স্পেশাল দিয়েছি, কোনো রকম কোনো এখানে প্যারামিটার নেওয়ার দরকার নেই, এখানে সবই আমরা এর মধ্যে ইনপুট নিয়েছি ইউজার থেকে। হ্যাঁ, প্রথমে তো ওপেন করো ফাইলটাকে, তো ফাইলটাকে ওপেন করলাম, অ্যাপেন্ড বাইনারিতে ওপেন করেছি, আশা করি বুঝতেই পারছো, এবি মানে অ্যাপেন্ড বাইনারি, কেন কি আমাদের এক্সিস্টিং রেকর্ডটা রাখতে হবে। আর তারপর যা যা বলেছে, পেশেন্ট আইডি নিলাম, পেশেন্ট নেম নিলাম, নেম বলে একটা ভেরিয়েবলের মধ্যে, এজ নিলাম, যেরকম যেরকম বলা আছে সেরকম সেরকম একদম চোখ বুঝে তোমরা ইনপুট এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, ভালো কথা। তারপরে ওটাকে বলেছিলাম এটা কি করতে, এটা একটা লিস্ট বানাতে, এবং লিস্টের অর্ডারটা মেনটেন রাখবে, যেভাবে তোমার প্রশ্ন দেওয়া রয়েছে, পেশেন্ট আইডি 0 সেটা 0-তে রাখবে, নাম 1-এ আছে, 2 নম্বরে এজ এবং 3 নম্বরে ডিজিজ, এরকম অর্ডারিং চেঞ্জ করবে না কোনোভাবে, যা যেরকম ভাবে প্রশ্ন দিয়েছে সেভাবে একটা লিস্ট তৈরি করবে, সেই লিস্টটা তুমি ডাম্প করে দিয়ে আসবে ফাইলের মধ্যে। ডাম্প হচ্ছে রাইট ফাংশন, এখানে তোমার রেকর্ড তুমি পাঠাচ্ছ, মানে ডেটা পাঠাচ্ছ, আর তার সঙ্গে সঙ্গে তুমি ফাইল পয়েন্টার পাঠাচ্ছ, লাস্টে কি ফাইলটা ক্লোজ করে দিলে, হয়ে গেল অল প্রসেস। এবার হচ্ছে মেইন প্রশ্ন, যেটা আমাদের নেক্সট প্রশ্ন চলে গেলাম, যে সার্চিং এর প্রশ্ন দিয়েছে, যেটা আমাদের ডিসপ্লে আন্ডারস্কোর স্পেশাল বলে ফাংশনের নাম, যেহেতু দেয়নি আমরা নিজে থেকে বানিয়ে নিয়েছি, খুব ভালো কথা। এবার আমরা কি করলাম, সিম্পল ফাইলটাকে আমরা ওপেন করলাম, তো আমরা রিড বাইনারি মোডে ওপেন করেছি, ভালো কথা, এফ এর মধ্যে। আমি তো বলে দিয়েছিলাম যে যখনই রিড করবে আমাদের ট্রাই ক্যাচের মধ্যেই লিখতে, এটা আগেই ইনিশিয়ালি বলে দিয়েছি, আর ওয়াইল ট্রুটা লিখতেই হবে, তো আগে আমরা আগের কোডেও দেখলাম। আমাদের লোডও করতে হবে, লোড কি করে, এক একটা বাইনারি ফাইল থেকে এক একটা করে রেকর্ড তুলে নিয়ে আসে, লোড এক একটা করে রেকর্ড তুলে তোমার পিতে আসছে। এবার আমরা মেন কন্ডিশনটা, এই লজিকটা এখানে লিখেছি। আমরা জানি যে আমাদের 4টে আছে, কোন কোন 4টে কোথায় কোথায় আছে আমরা উপর থেকে হালকা করে একটু দেখে নাও। তাহলে এটা হচ্ছে পিআইডি, এটা হচ্ছে তোমার নাম, এটা তোমার এজ, এটা তোমার ডিজিজ। ঠিক আছে, তাহলে আমাদের গল্প, আমাদের কন্ডিশন কিন্তু আমাদের পুরো প্রিন্ট করতে হবে পুরো রেকর্ডটাই, কিন্তু কন্ডিশন দুটোর ওপর দিয়েছে, মানে আমার এইটার ওপরও আছে, মানে 2, 0, 1, 2, 3, 2 এর ওপরও আছে, মানে এজের ওপরও রয়েছে এবং তোমার ডিজিজের ওপরও রয়েছে। তাহলে আমাদের পি এর 2 যদি গ্রেটার দেন 60 হয়, অ্যান্ড এ দিয়েছি, কারণ দুটোই আমাকে স্যাটিসফাই করতে হবে। পি এর 3 যদি আমার ডায়াবেটিস হয়, ইকুয়াল টু দিয়ে দিয়েছি, যদি হয় তাহলে আমি সেই রোটাকে প্রিন্ট করবো। ব্যাস এই হচ্ছিল কাজ, পুরো এক একটা করে লাইন আসবে, হবে যখন তোমার লাস্ট রেকর্ডে চলে যাবে, মানে লাস্ট রেকর্ড রিড হয়ে যাবে, তখন আমাকে এখানে এরার খাবে, এই লাইনটা এরার খেলে আমাদের এক্সেপ্টে আসবে, এই পাসটা লেখার দরকার নেই, আর এফ ক্লোজটা এক্সেপ্টের মধ্যে লিখে দেবে, এফ সেপ্ট মানে এই পাসের জায়গাটা লিখবে, এফ ক্লোজ লিখে দেবে, ব্যাস এক্সেপ্টের মধ্যে গিয়ে ক্লোজ করি। এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, এর কোনো আর বিকল্প হয় না, মানে এইভাবেই কিন্তু যে কোনো কোড সার্চিং এর এইভাবেই চলবে। প্রথমে ফাইল ওপেন করলে, তারপর ট্রু লিখবে, তারপর সরি ট্রাই লিখবে, তারপর ওয়াইল ট্রু মানে ইনফিনাইট টাইম লুপ ঘুরবে, কেন কি আমাদের এখানকার বন্ধ হওয়ার কোনো জায়গা নেই, এখানে কত অব্দি রেকর্ড কেউ জানে না। যখন তোমার লাস্ট রেকর্ডটা উঠবে, তারপরে ফের যখন লোড করতে গিয়ে এরার খাবে, এরার খেলে ওটা একসেপ্ট এসে বাকি কাজগুলো আমরা করবো। এইভাবেই কিন্তু আমাদের প্ল্যানিংটা রেডি করি আমরা, এইভাবেই আমাদের বাইনারি ফাইলের কিন্তু আমাদের প্ল্যানিং রেডি। এই গিয়ে মোটামুটি আমাদের যত রকম ডিসক্রিপটিভ প্রশ্ন মানে আসতে পারে, যত রকম প্রশ্ন, সেগুলো এখানে গিয়ে আমরা শেষ করলাম। এরপরে কিছু আউটপুট বেসড প্রশ্ন দেখবো, যেগুলো আমাদের এমসিকিউতে দেবে, এগুলো খুব ভালো কোড বলে আমি এগুলোকে রিজার্ভ করে রেখেছি তোমাদের এর জন্য। তো চলে আসি এক একটা করে দেখি। এখানে গিয়ে কিন্তু ডিসক্রিপটিভ পুরো শেষ হয়ে গেছে, মানে ডিসক্রিপটিভে লেখা যে 4 নম্বরের যে প্রশ্নগুলো দিতে পারে, তার মধ্যে যতগুলো প্রোগ্রাম দিতে পারে, সেটা কিন্তু আমাদের 66-এ গিয়ে শেষ হয়ে গেল। হয়তো এরকম জিনিস কিছু আগেও আমরা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে, আগে আমাদের ছিল, বাট তাও আমি সেগুলো এখানে একটু রেখেছি, সেখানে তোমাদের একটা প্র্যাকটিস ওয়ার্ক হয়ে যাবে আর একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসি প্রথম কোডটা কি বলছে আমাদের, আমি বলে দিই যে এই ধরনের কিন্তু এমসিকিউ আসবেই। একটা তোমাদের যে মডিউলস বলে ক্লাস 11-এ পড়ানো হয় অ্যাকচুয়ালি সিবিএসই বোর্ডে, আর তোমাদেরও রয়েছে, সেখানে হচ্ছে তোমার র্যান্ডাম মডিউলের একটা প্রশ্ন তুমি পাবে। আরেকটা তোমার প্রশ্ন দেয় আউটপুট বেস স্ট্রিং এর ওপর দেয়। স্ট্রিং বলে আমি একটা ওয়ার্কশিট দিয়েছি, তার মধ্যেও অনেক প্রশ্ন রয়েছে। স্ট্রিং থেকে একটা প্রশ্ন আসবে আউটপুট বেস প্রশ্ন, যেখানে তোমাকে টিক মেরে আসতে হবে কোনটার কারেক্ট অ্যান্সার। আর একটা হচ্ছে ফাংশন থেকে, গ্লোবাল কিওয়ার্ড থেকে একটা প্রশ্ন দেয়। 3টে ধরনের কিন্তু আউটপুট বেস প্রশ্ন দেয়। অনেক সময় রিরাইটও দেয়, আমি মনে করি না ওরকম ওটা বাচ্চাদের দেয়, ঠিক আছে, বাট তোমাদের দেবে কিনা সেটা বড় কথা না, বাট রিরাইটের প্রশ্নও কিন্তু অনেক সময় দেয়। ঠিক আছে, তো চলে আসি প্রথমে আমরা কোডটা দেখি। র্যান্ডাম মডেলকে ইম্পোর্ট করতে হয়েছে, এর মধ্যে প্রোগ্রামিং আছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। আর বি এর মধ্যে কি আছে, র্যান্ডাম ডট র্যান্ডিন। র্যান্ডিন কি বলেছিলাম, র্যান্ডিন যে আমাদের যে ফাংশনটা রয়েছে, যেখানে দুটো ভ্যালু আমাকে প্রোভাইড করতে হয়, এটা হচ্ছে আপার ভ্যালু অ্যান্ড লোয়ার ভ্যালু। দুটো হচ্ছে লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু, মানে
আমার এই র্যান্ডিন 2 থেকে নিয়ে 8-এর মধ্যে যে কোনো নাম্বার জেনারেট করে তোমাকে দেবে। সেটা কি করবে সেটা কম্পাইলারের উপর ডিপেন্ডেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু আমরা ট্রায়াল এবং এরার মেথডে অপশন এলিমিনেশন টেকনিক ইউজ করে কিন্তু করব। প্রথমেই বলে দিলাম কিন্তু, ঠিক আছে? আমাদের অপশনগুলোকে দেখে এলিমিনেশন করে যেগুলো এটা হতে পারে কি হতে পারে না এইভাবে, কেন কি এই প্রশ্ন কিন্তু ডাইরেক্ট কখনোই অ্যান্সার সেটা কোডে চালালেও বলা যাবে না, কারণ কি র্যান্ডাম যখন তখন আমাকে একটা ভ্যালু দিলে তোমাকে একটা ভ্যালু দেবে, তাহলে এখান থেকে কোনোভাবে ফিক্সড হয় না। বাট কিরকম এই যে 4টে অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা হতে পারে না সেটা আমরা দেখবো, বলে দিতে পারি। তো সেটাই আমরা এখন দেখবো, ঠিক আছে? তার মানে বি এর মধ্যে হয় আমার 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে। বাট আমরা প্রত্যেকটি ভ্যালু দিয়ে টেস্ট করে করে দেখবো আদৌ এই কোনো একটি অপশন স্যাটিসফাই করছে কি না। ঠিক আছে, চলে আসি, তা দেখলে বুঝতে পারবো। তাহলে প্রথমে আমি কি করলাম, আই ইন রেঞ্জ বি, তার মানে বি এর আমি ধরলাম ইনিশিয়ালি ভ্যালু 2, ধরে নাও আমি কোনোভাবে র্যান্ড ইন 2 জেনারেট করে, এবার প্রত্যেকটা দিয়ে চেক করতে হবে। আমি চেক করবো, তাহলে মানে বি যদি 2 হয় তাহলে এখানে কি কি কতবার ঘুরবে, 0-এর জন্য ঘুরবে, 1-এর জন্য ঘুরবে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। তার মানে প্রথমে আয়ের ভ্যালুতে 0 এসছে, তাহলে আয়ের ভ্যালুটা এখানে লিখছি। আয়ের ভ্যালুতে প্রথমে 0 এসছে, 0 কি মড 2, মানে 0কে যদি 2 দিয়ে ভাগ করলে কি ওটা মানে ইভেন না, মানে গল্পটা এই লাইনটা লেখা মানে আদৌ আয়ের ভ্যালুটা ইভেন কি অড, ইভেন নাম্বার কিনা, মেন কথা। তাহলে 0 হচ্ছে ইভেন নাম্বার, যে 0 ইভেন হতে 0-র যে ইন্ডেক্সে যেটা আমাদের এই প্রোগ্রামিংটা লিখি তলায়, প্রোগ্রামিং PROGRAMING যখন করবে এইভাবে করবে, ইন্ডেক্সগুলো লিখে নেবে 3 4 5 6 7 8 9 10, 0 ইন্ডেক্সের ক্যারেক্টারটা প্রিন্ট করে দেবে, ঠিক আছে? তার সঙ্গে স্টার প্রিন্ট করবে। ভালো কথা, হয়ে গেল। যদি আয়ের ভ্যালু আমার 2 হয় তাহলে কিন্তু আমার কন্ডিশন কিন্তু শুধু 0-র জন্যই স্যাটিসফাই করবে। তাহলে আমাদের আউটপুট কি হতে পারে, যদি আয়ের ভ্যালু 2 হয়, মানে বি এর ভ্যালু 2 হয়, তাহলে আমাদের পি স্টার কিন্তু অনলি আউটপুট হতে পারে। এরকম কোনো অপশন আছে না? নেই। ভালো কথা, বাদ দাও, চলে গেল। পি স্টার প্রিন্ট করবে, তার সঙ্গে সঙ্গে স্টার কিন্তু থাকতেই হবে। ভালো কথা। নেক্সট কি অপশন আছে আমাদের, 3, ঠিক আছে? 3 যদি আমাদের বি ধরে নাও আমাদের র্যান্ডিন আমাদের 3 জেনারেট করেছে, তো সেখানে গেলে আমাদের কি কির জন্য লুপটা ঘুরবে, 0-এর জন্য ঘুরবে, 1-এর জন্য ঘুরবে, আর 2-এর জন্য ঘুরবে, মানে 0 আর 2, এটুকু তো ক্লিয়ার। তার মানে আমাদের 0 আর 2 বলতে গেলে মানে পি ও, দেখো পি কিন্তু প্রথমে পি আসবে, মানে পি স্টার হবে, পি স্টার ও স্টার, যেহেতু আমাদের এন্ড দেওয়া রয়েছে এই স্টার, পি স্টার ও স্টার, পি ও আছে বাট পি স্টার ও স্টার কিন্তু নেই। অ্যাকচুয়ালি এখানে 4টের মধ্যে কোনো অপশনই কারেক্ট না। যখন দেখবে এখানে কোনো অপশনের মধ্যেই তোমার এখানে স্টারগুলো কিন্তু মাঝখানে নেই, এটাও হতে পারে না, কারণ কি প্রথমে আমরা কি হবে, আলটিমেটলি তো আমাদের যেগুলো ইভেন্ট সেগুলোই প্রিন্ট করবো, আর তারপর তোমাকে স্টার হতেই হবে। তো স্টার এখানে কোনোটাই কিন্তু স্টার সেভাবে নেই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার পরে স্টার নেই, মানে একটাও প্রশ্ন এখানে কিন্তু এর উত্তর কিন্তু ঠিক না কিন্তু, মানে এখানে প্রশ্নটা যে অপশনগুলো ভুলপাট কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দিচ্ছি। এবার যখন 4 যদি হয় তাহলে 0 1 2 3 এই এর জন্য লুপ ঘুরবে। তো 0 আর 2, তাহলে এই দুটো হচ্ছে প্রায় এ নাম্বার, ইভেন নাম্বার, তাহলে 0 2 সের এখানে মানে 4 হলেও আমার পি স্টার ও স্টার হতো, ঠিক আছে? 5 হওয়া মানে কি হবে, 0 1 2 3 4, তাহলে 0 2 আর 4, 0 2 4 মানে আর, তাহলে জাস্ট হবে পি স্টার ও স্টার আর স্টার, পি স্টার ও স্টার আর স্টার। তাহলে যদি এখানে 5 হতো তাহলে আমাকে এই আউটপুটটা পেতাম আমি। 6 মানে কি হবে, 0 থেকে নিয়ে আমার আলটিমেট দেখো এই 5 আর 6 এর আউটপুট সেমই হবে। কেন, কেন কি যে 0 1 2 3 4 5, তো 5 তো কোনো লাভ নেই, 0 2 আর 4, ভালো কথা। 7-এর জন্য একটা এক্সট্রা বাড়বে, তার মানে এই 6টা ঢুকবে এখানে। এইটুকু ক্লিয়ার হয়ে গেল। পি স্টার ও স্টার, তোমার ওখানে আর স্টার, আর ওদিকে তোমার এম স্টার, তাহলে এই হচ্ছে গল্প হবে। আর এইটার জন্য সেম থাকবে, কারণ কি 0 থেকে আমাদের 7 অব্দি যাচ্ছে, তাহলে আমাদের 7-এর জন্য কোনো চেঞ্জেস আসবে না, 7-এর তো কোনো অড নাম্বার তো ওখানে ঢুকবে না, 7-এর জন্য এটা। তাহলে আমাদের আউটপুট এইগুলো হতে পারে, যে পি স্টার হতে পারতো, পি স্টার ও স্টার হতে পারতো, এবং আমাদের এইটা হতে পারতো, মানে যেটা ইউনিক, যেগুলো আমরা রিপিট করে সেগুলো আর বলছি না, পি স্টার ও স্টার আর স্টার হতে পারতো, বা এটা হতে পারতো, কিন্তু কোনো অপশানই নেই আমাদের। দেখো অপশানগুলোর মধ্যে এখানে স্টারগুলো মিসিং আছে, প্রত্যেকটি ক্যাটাগরি স্টার মিসিং আছে। বাট যদি স্টার মিসিং না হলে দেখো এটাও কিন্তু আমার অ্যান্সার ঠিক ছিল, যদি স্টারগুলো মিসিং না থাকতো, আর বা এটাও আমার ঠিক ছিল। দেখো দুটো ক্ষেত্রে এখানে পি, না না এটাও ঠিক না, কেন পি এখানে জি নেই, না সরি, এখানে তোমার তো হবে না, এটা ঠিক না। এটা কিন্তু আমার কাছাকাছি গেছিল, কিন্তু আর তো কিছু নেই, দেখতেই পাচ্ছ পি স্টার ও স্টার, মানে এইটা আমার কাছাকাছি গেছিল, বাট এখানে স্টারগুলো নেই, আমরা কখনোই মেরে আসতে পারবো না, ইট ইজ নট দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? কিন্তু আমাদের যদি এখানে থাকতো পি স্টার ও স্টার, তাহলে আমরা কিন্তু এই বিটাকে মার্ক করতে পারতাম। এখানে একটা অপশনও ঠিক না বলেই আর কিছু এখানে করার নেই, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেলে গল্পটা, কিভাবে এগুলো করতে হবে প্রত্যেকটি ধরে ধরে কিন্তু আমাদের এগুলো বলে দিচ্ছি।
নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কারেক্ট অপশনটা আমি রেখে রেখেছি, তলে এক্সিকিউশনও আছে, কারণ এটা ভুল বলে আমি আর এটা কিছু কারেক্ট রাখিনি, এখানে একটা অ্যান্সারই ভুল। চলে আসি, তাহলে এখানে প্রশ্ন আছে যে বাইরে যে কোনো ভেরিয়েবল যখন আমরা অ্যাসাইন করি গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। সি ওপরে ফাংশনের উপরে, মানে সিটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল। ভালো কথা, এই ফাংশনটার আগে এটা দেখি, এই ফাংশনটা কল করা হয়েছে অ্যাড। আমি ফাংশনটা দেখলাম না কেন কি, আগে কলটা দেখলাম, মানে এখান থেকে আমাদের এক্সিকিউশন প্রথমে এই লাইনটা এক্সিকিউট করার পর এই লাইনে চলে আসবে, এখান থেকে আমাদের কোথায় যাবে, আমাদের এখানে ঢুকবে, এসে ফাংশন কলে গেছে। এবার এই গ্লোবাল সি কথাটার মানে হচ্ছে বাইরের সি এর ভ্যালুটাকে আমি আপডেট করতে চাইছি, মানে এই বাইরের সি এর ভ্যালুটা আমার দরকার, মানে আপডেট করার সময় এটা দরকার আমার, মানে এর মধ্যে আমি 10-এর জায়গায় চেঞ্জ করব। কি করেছি, 10-এর জায়গায় 12 করেছি, মানে এই জায়গায় দাঁড়িয়ে কি হবে, সি এর ভ্যালু এখন 12 হয়ে গেছে, কেন কি 2 বেড়েছে। আমি সিটাকে প্রিন্ট করবো, তারপরে আমি হ্যাশট্যাগ দেবো। ভালো কথা, মানে কি হবে, 12 হ্যাশট্যাগ দিয়েছি, আর ভালো কথা। কাজ হয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে এখানে আসলাম, সি এর ভ্যালু কি আছে এখানে 15 ছিল 12, এখন হয়ে গেল কত, সি এর ভ্যালু 15 হয়ে গেল। কেন কি বাইরে লেখা মানে গ্লোবাল, এটাও গ্লোবাল ভেরিয়েবল, চিন্তা নেই, মানে উপরে লেখা মানে গ্লোবাল, নিচে লেখা মানে গ্লোবাল না তা না। ফাংশনের বাইরে যে কোনো ভেরিয়েবল তুমি লিখছো এটা গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে। ওর ভ্যালুটা যদি অ্যাক্সেস করতে হয় উইদিন ফাংশন, তাহলে গ্লোবাল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে এখন আমাদের গ্লোবাল সি এর ভ্যালু হয়ে গেল 10 ছিল 12, 15 হয়ে গেল। আবার আমি কি করেছি, 15কে মানে সি কে প্রিন্ট করেছি, তারপরে আমি এন্ডের পর আমি পার্সেন্টেজ সাইন দেবো, তাহলে 15% হবে, ঠিক আছে। দেখো ওটা কিন্তু সিতে আমার রয়েছে, সেটাই কিন্তু আমার তলায় আমি অ্যাজ এ এক্সপ্লেনেশনও কিন্তু এখানে লিখে রেখেছি। তাহলে এইভাবে প্রশ্নগুলো করতে হবে, খুব ইজি জিনিস। নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে সেম র্যান্ডাম থেকেই প্রশ্ন, অনেকগুলো র্যান্ডামের প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো রেখেছি, এটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট প্রশ্নটা কি আছে, তোমাদের লেটার্স দেওয়া রয়েছে এ বি সি, ভালো কথা, এটা 0, এটা 1 2 ক্লিয়ার হয়ে গেল। তো প্রথমে আমাদের লুপে কি হচ্ছে, আয়ের ভ্যালু দেখে লিখে নাও, আয়ের ভ্যালু রেঞ্জ 2 অব্দি, মানে আয়ের ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, আর তো কিছু হবে না। আর জে এর ভ্যালু দেখো রেঞ্জ 3, মানে জে এর ভ্যালু কি হতে পারে, 0 মানে আয়ের একটা 0-র জন্য যে কতবার ঘুরবে, 0 1 2 3, মানে 2 অব্দি ঘুরবে, মানে 0-র জন্য এই 3 বার ঘুরবে, ভালো কথা, আর 1-এর জন্য কিন্তু 3 বার ঘুরবে, 0 1 2, ক্লিয়ার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের মধ্যে এখানে আমাদের কি হয়েছে, র্যান্ডাম ডট র্যান্টিং, তার মানে 0 থেকে 2, মানে 0 1 2 যে কোনো কিছু ভ্যালু, তার মানে এইটুকু বুঝে গেলে যে লেটারের মধ্যে এর মধ্যে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, তার মানে আমরা এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, এটুকু ক্লিয়ার হয়ে গেল। তার মানে আমরা সিএইচ এর মধ্যে যে কোনো কিছু আসতে পারে। তাহলে প্রথমবার যখন আয়ের ভ্যালু 0, জে এর ভ্যালু 0, এইটুকু দেখো, তখন আমরা এখানে কি আসতে পারে, কেন আমার এও আসতে পারে, বিও আসতে পারে, সিও আসতে পারে, কোনো অসুবিধা নেই, কেন আমি জানি না কি আসবে, কেন কি র্যান্ডাম মডিউল থেকে জেনারেট করবে, অপশন এলিমিনেট করবো। যদি আমার এ আসতো, ধরুন আমি প্রথমবারের জন্য দেখো ভাবো, যদি আমার এখানে বড় হাতের মানে এ আসতো, ঠিক আছে, এ তো বড় হাতের আছে, এ যদি আসতো তাহলে আমি এটা লোয়ার কেসে করে প্রিন্ট করতাম, তার পাশে কিছু কোনো গ্যাপ নেই, ভালো কথা। আর যদি এ না আসে, ধরুন আমার বি এসছে বা সি এসছে, তাহলে আমাদের সেই বিটা কিন্তু আমাদের বড় হাতেরই প্রিন্ট হবে। কি বললাম বুঝতে পেরেছো, এ আসলে এটা ছোট হাতের হতো, যদি তোমার এ না আসে, যদি বি সির মধ্যে আসে, তাহলে কিন্তু বিটা যা ছিল সেইভাবেই প্রিন্ট হয়, বি আসলে বি হতো, তাহলে তোমার তোমার এখানে সি প্রিন্ট হয়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ভালো কথা। তো প্রথমে চলে আসি, দেখো অপশনগুলোকে দেখো, তাহলে বুঝতে পেরেছো এইভাবেই চলতে থাকবে, কোনো অসুবিধা নেই, এইভাবে প্রিন্টিং হবে। অপশনগুলো দেখো, এ বড় হাতের আছে, তো বলো এ কখনো বড় হাতের হতে পারে, মেন প্রশ্ন ভাবো। দেখো আমরা বলেইছি যদি আমাদের এ আসে, মানে এ বড় হাতের, আর এ যদি আসলে এ সবসময় লোয়ার কেসেই হবে, যদি এ আসে একে আমাকে লোয়ার কেস করতে হবে, তাহলে এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে এইটা হবে না, এটুকু তো ক্লিয়ার হয়ে গেল, ভালো কথা। কেন কি মানে এ বড় হাতের থাকতে পারে না। এবার দেখো এই অপশনে দেখো বি ছোট হাতের, হ্যাঁ ঠিক আছে হতে পারে। তারপর দেখো সি আছে, সি বড় হাতের হতে পারে কখনো, আমরা তো সি তো কখনো বড় হাত হবে না, কিন্তু আমি সি আর বি আসলে সব ছোট হাতেরই থাকবে, না সি বড় হাতের হতে পারে। আর বি কখনো কিন্তু ছোট হাতের হতে পারে, দেখো, কারণ বি কিন্তু ছোট হাতের হবে না, কারণ বি ইনিশিয়ালি ছিল বড় হাতের, আমাদের যদি বি না হয় তাহলে বি কিন্তু আমাদের বড় হাতেরই প্রিন্ট হবে, তাহলে বি কখনো কিন্তু ছোট হাতের হতে পারে না, বলে এটা কিন্তু কাটা হয়ে গেল। আমরা এবার অপশন এলিমিনেট করছি, দেখো সিও কিন্তু কখনো কিন্তু ছোট হাতের হতে পারে না, সি ইনিশিয়ালি কিন্তু বড় হাতই রয়েছে। যদি আমাকে এখানে র্যান্ডাম থেকে যদি 2 জেনারেট করে, তাহলে আমি যখন সি আসলো তখন তো এই কন্ডিশন ট্রু হবে না, আমাদের এখানে কি সি কিন্তু বড় হাতেরই প্রিন্ট, তাহলে এটাও কিন্তু হবে না অ্যান্সারটা। স্টার্টিং এ কখনোই সি ছোট হাতের হতে পারে না, কারণ কি আমাদের এই শুধু একমাত্র ছোট হাতের হতে পারে। দেখো এই অপশনটা দেখো, এ বি সি, এ বি সি, হ্যাঁ হতে পারে, এ যখনই পাবে তখন সেটা ছোট হাতের হবে, বাকি কিন্তু সব কিন্তু বড় হাতের হবে, তাহলে এই অপশনটা কিন্তু কারেক্ট অপশন। কি করে করলাম বুঝতে পারো, আমাদের অত লুপটাও দেখতে হলো না,
তাহলে আমি জানি 6 বার ঘুরবে, মানে দেখো এখানে 0 0 জন্য আই এর জন্য 3 বার যে ঘুরবে, আবার 1 এর জন্য 3 বার, মানে 6 বার ঘুরবে, ছটা ক্যারেক্টার প্রিন্ট হবে। বাট প্রিন্টিং কিভাবে হবে ডিপেন্ড করবে হচ্ছে এই ব্যাপার। যদি এ আসে এ ছোট হাতের হয়ে যাবে, বাকি সবাই বড় হাত থাকবে। তাহলে আমি এইভাবে অপশনকে এলিমিনেট করলাম। এ কখনো বড় হাত থাকতে পারে না, বি ছোট হাত হতে পারে না, সিও ছোট হাত হতে পারে না, বাট এইটা ঠিক একদম ঠিক আছে, হতে পারে। এগুলো আমরা অপশনকে এইভাবে হতে পারে কিনা দেখে দেখে কিন্তু এগুলোকে করতে হবে, ঠিক আছে। নেক্সট এটা এটা একটা আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর প্রশ্ন রয়েছে। কি বলেছে যে আমাদের একটা ট্রায়ের মধ্যে একটা কোড লেখা রয়েছে, ডি এর ভ্যালু A10, বি এর ভ্যালু A20। এবার আমরা লিখেছি কি কে অ্যাক্সেস করতে চাইছি। কি কে সি বলে কোনো কি নেই, তো আমাদের অ্যাকচুয়ালি কি এরার দেওয়া উচিত। তো যখন আমাদের এরারটা আসে তখন আমাদের আমাদের এই এক্সেপ্টে চলে আসবে, যেখানে লিখবো কি নট ফাউন্ড। এবং ফাইনালি ব্লক কি করে, যেহেতু আমাদের পার্ট রয়েছে ফাইনালি সিলেবাসে, যে আমাদের এক্সেপ্ট হওয়ার পর ওই ফাইনালি ব্লকটা কিন্তু এক্সিকিউট করবেই। আমি যে এই কোডটা আগে বাইনারি ফেলে দেখালাম, যেখানে কিন্তু ফাইনালি বলে এরকম কোনো ব্লক বানাতাম, যে এক্সেপ্ট ফাইনালি কি বলে, এক্সেপ্ট তোমার মানে তুমি যদি আমাকে কোনো হয় মানে রান টাইম এরার দিক কি না দিক, আমাকে এই ব্লকটা এক্সিকিউট করতেই হবে, এটা ফাইনালির কথা। তো আমার যদি এখানে এরার আসে, প্রথমত এরার তো আসবেই, তো এরার আসলে আমাকে এক্সেপ্ট ব্লকে আসলাম, তাহলে লিখবো কি নট ফাউন্ড লিখবো, ভালো কথা। তারপরে কি হবে, এই ব্লকটা তারপরে এক্সিকিউট মানে আমাকে এরার হোক, এরার যদি না হয় তাহলে ডাইরেক্টলি ও ফাইনালি ব্লকে আসবে। এরার যদি হয়, যদি আমাদের সিনে এরার হবে, তার মানে আমাদের এখান থেকে আমার এখানে আসবে, এটা প্রিন্ট করবে, তারপর এটা প্রিন্ট করবে, তার মানে কি নট ফাউন্ড এক্সিকিউশন কমপ্লিট কিন্তু থাকবেই। আর যদি ধরুন এখানে বি থাকতো তাহলে কি হতো, তাহলে বি এর 20 কে প্রিন্ট করতো, আর এখানে এক্সিকিউশন কমপ্লিট 20 উপরে লাইনে থাকতো, নিচে থাকতো এক্সিকিউশন কমপ্লিট। ক্লিয়ার হলো। ফাইনালি ব্লক হচ্ছে তোমার এরার খাক কি না খাক এই ব্লকটা এক্সিকিউট করবেই, এটা হচ্ছে মেন গল্প। এটা থেকে ওই তুমি কনসেপ্টটা জানো কিনা সেই জন্য এই প্রশ্নটা এমসিকিউতে দিয়েছিল। এখানে অপশনটা দেখো লেখা আছে পরের পেজে, যে কি নট ফাউন্ড আর এক্সিকিউশন কমপ্লিট, ঠিক আছে। চলে আসলাম পরের 72 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু একটা গ্লোবাল থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। এটা খুব সিম্পল, এর মধ্যে কোনো ঝামেলা করেনি, একটাই কোড দেখলাম, খুব ভালো কোড দেখলাম, বাকি তো মোটামুটি ঠিকই আছে। এক্স একটা গ্লোবাল মডিফাই ফাংশনকে কল করেছে, মানে এখান থেকে এখানে আসলো। আর এটা কিন্তু লোকাল এক্স, এখানে কিন্তু গ্লোবাল কোনো কিছু নেই। তাহলে প্রিন্ট কি করবে, 10 প্রিন্ট করলো, বাইরে গিয়ে কি প্রিন্ট করবে, এটা তো সেই গ্লোবালকেই প্রিন্ট করবে এটা, তাহলে 5। তাহলে 10 আর 5 কিন্তু আলাদা লাইনে প্রিন্ট করবে, যেটা কিনা তুমি পেয়ে গেছো। মানে এই এক্সট্রা লোকাল টু দিস ফাংশন, তাই জন্য এটা 10কেই প্রিন্ট করবে। এখানে প্রিন্ট হবে 10, এখানে যেহেতু এটা ফাংশনের বাইরে, আর এক্স ট্যাগ মানে এইটাকেই ধরবে কিন্তু। কিন্তু এই এক্স মানে কিন্তু ও কিন্তু চেনে না, ফাংশনের মধ্যে এক্স শুধু ওই ফাংশনের মধ্যেই ভ্যালিড, তার বাইরে কিন্তু না। তাহলে এখানে 5 প্রিন্ট করবে, হয়ে গেল। চলে আসি, এটাও একটা তোমার সেম গ্লোবালের প্রশ্ন রয়েছে, একটা ফাংশন দিয়েছে, ভালো কথা। তো আমরা প্রথমে এক্সেল 10 এখানে ধরেছি, তারপরে ফাংশনটা কল হবে এখানে, তো এখান থেকে আমাদের কার্সার এখানেই যাবে, ভেরি গুড। এবার এখানে গ্লোবাল লেখা আছে, গ্লোবাল মানে বাইরের এক্স এর কথা বলছি, আর তার মধ্যে 5 আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে 10-এর জায়গায় 15 করে দিয়েছি। 15 করে লিখেছি ইনসাইড ফাংশন, তার ভ্যালু হচ্ছে 15, ভালো কথা। তাহলে এখানে কি প্রিন্ট হবে, ইনসাইড ফাংশন ভ্যালু 15, আর বাইরে আসার পরে যখন আউটসাইড ফাংশন তখনও 15 কেন হবে, কেন কিন্তু গ্লোবালটাই চেঞ্জ হয়ে গেছে না, বি কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেবেই, ধরে নাও। তাহলে অ্যান্সার এইভাবে চলে। নেক্সট আমরা 74-এ চলে আসলাম, 75 মানে চলে শেষের দিকে চলে এসেছি আমরা। এবার আমরা শেষ করে দেবো এই পার্টটা। এখানে ইম্পোর্ট র্যান্ডাম বলে একটা মডেল, র্যান্ডামের প্রশ্ন, যেখানে কিছু একটা লিস্ট দেওয়া রয়েছে, দ্য লিস্টে একটা কাজ করে ইন্ডেক্সিংগুলো করে দিই, 0 1 2 3 4 5 6 7 হয়ে গেল। র্যান্ডিন কি জানো, অলরেডি আমরা জানি বিগিন এবং লাস্ট। এবার দেখো বিগিনেও র্যান্ডিন লিখেছি, এখানে 1 থেকে 3, তাহলে বিগিনের ভ্যালু কি হতে পারে, বি লিখছি আমি, আর বিগিন আর লাস্ট। বিগিনের ভ্যালু হতে পারে সরি 1 2 3, ভালো কথা। লাস্টের ভ্যালু কি হতে পারে, বিগিন কমা 4, মানে যা তুমি বিগিনে পাবে তার থেকে 4, মানে যদি আমার বিগিনে যদি 1 থাকে, 1 যদি পাওয়া হয় তাহলে 1 থেকে 4 এর মধ্যে যে কোনো ভ্যালু, যদি বিগিনে 2 পাওয়া যায় তাহলে 2 থেকে 4 এর মধ্যে যে কোনো ভ্যালু, বা বিগিনে যদি 3 পাওয়া যায় তাহলে কিন্তু 3 থেকে 4 এর মধ্যে যে কোনো ভ্যালু তোমার পেতে পারো। তার মানে আমি যদি 1 হয় তাহলে আমাদের লাস্ট আমি এখানে লিখলাম, তাহলে এখানে কি হতে পারে, 1 2 3 4 হতে পারে। যদি আমার বিগিনিং এ 2 হয় তাহলে 2 3 4 হতে পারে। আর যদি বিগিনিং এ 3 পাই তাহলে 3 আর 4 কিন্তু হতে পারে। তাহলে এটা যে লাস্টের ভ্যালু, মানে এটা হচ্ছে তোমাদের বিগিনিং এর ভ্যালু হচ্ছে এইগুলো, আর লাস্টের ভ্যালু হচ্ছে এইগুলো, এটা ডিপেন্ড করবে তোমার বিগিনিং এর ওপর। এবার আমাদের প্রশ্ন চলে আসি, প্রশ্ন এখানে ফর লুপ বিগিন থেকে লাস্ট প্লাস 1, বিগিন থেকে লাস্ট প্লাস 1। এবার গল্প হচ্ছে দেখো পেয়ারিং কি হতে পারে, যদি বিগিনে 1 যদি হয় তাহলে এখানে যে কোনো 4টে ভ্যালু হতে পারে, কি হবে কেউ জানে না। তাহলে পেয়ারিং যদি ভাবো দেখো 1 1 পেয়ারিং হতে পারে,
1 2 পেয়ারিং হতে পারে, এই পাশাপাশি লিখছি 1 3 হতে পারে, 1 4 হতে পারে। লাস্ট প্লাস 1 মানে লাস্ট অবধি যাবে। 1 1 মানে একটা এলিমেন্ট এক থেকে শুরু হবে একই শেষ, না আয়ের ভ্যালু তোমার কি হবে 1 থেকে শুরু 1এই শেষ, তাহলে এটা কখনো এরকম ধরনের কোনো লুপ চলবেই না। 1 থেকে 2 মানে একবার ঘুরবে অ্যাটলিস্ট। না 1 থেকে 1 চলবে কেন, 1 থেকে 1 মানে 1, হ্যাঁ 1 থেকে 1 চলবে কেন কি, যেহেতু লাস্ট প্লাস 1 দিয়েছে বলে, তাহলে 1 থেকে 1 চলবে, মানে এগুলো সব ভ্যালিড ইন্ডেক্সিং, ঠিক আছে, কিন্তু প্লাস 1 প্লাস দিয়েছে, মানে 1 থেকে 1 মানে কিন্তু প্লাস 1 মানে 2 মানে একবার ঘুরবে এই লুপটা, এইভাবে রেডি আছে। 1 থেকে 2, 1 থেকে 3, 1 থেকে 4, ঠিক আছে। এবার আমরা অপশনকে এলিমিনেট করতে হবে, এগুলো এত দেখতে গেলে অনেকটা ইয়ে হয়ে যাবে, অপশন এলিমিনেট করবো। চলে আসি, তাহলে 2 এর এরকম পেয়ারিং করতে পারো, 2 2 হতে পারে, ঠিক আছে, 2 থেকে 2, 2 থেকে আমার 3 হতে পারে, আর 2 থেকে 4 হতে পারে, এরকম একটা গল্প হতে পারে 2 থেকে 4। আর এদিকে হচ্ছে তোমার হতে পারে 3 থেকে 3 একটা পেয়ারিং হতে পারে, মানে বিগিনে 3 আর এলে 3 আছে, বা তোমার 3 থেকে 4ও হতে পারে, এরকম পেয়ারিং হতে পারে। এবার অপশনটা আমরা দেখবো, আমরা একটা অপশন, প্রত্যেকটা অপশন দেখবো, যেটা কারেক্ট সেটা আমরা নেবো। প্রথমে আমরা 2 দিয়ে, মানে 2 দিয়ে শুরু করি, এখানে 1টা কারেক্ট, এখানে লাল দাবাই আছে যদিও, বাট আমি 2 থেকে শুরু করছি। তো গল্পতে চলে আসি, তাহলে প্রথমে আমাদের যদি আমরা এভাবে দেখি যে 10 10 20 30 40, 10 জিরোতে, তো কোথাও কিন্তু জিরো কিন্তু কোথাও নেই, কিন্তু আমার কোনোভাবে দেখো এগুলো কিন্তু ইন্ডেক্স আয়ের ভ্যালু, মানে আয়ের ভ্যালু 1 থেকে 1 1 থেকে 2, মানে জিরো কিন্তু কোথাও নেই আমার, জিরো ইন্ডেক্সের ডেটা কখনোই আসবে না, কিন্তু ক্লিয়ার হয়ে গেল, জিরো ইন্ডেক্সের ডেটা কোনোদিন আসবে না, মানে 10 কখনো আসার পসিবিলিটিস নেই, কোনো কম্বিনেশনে 10 হবে না। ভালো কথা, এটা তাহলে এইটুকু বললাম যে 2টা ভুল হতে পারে, 2টা হবেই না, এটুকু ক্লিয়ার, অপশন এলিমিনেট করছি। এবার 30 থেকে দেখো, 30 কোথায় আছে 2তে, 30 40 50 60, তার মানে এর রেঞ্জটা লেখো, 30 হচ্ছে 2, 2 থেকে নিয়ে 60 হচ্ছে 5, 2 থেকে 5 কি এরকম কোনো কম্বিনেশন এর মধ্যে প্রেজেন্ট আছে দেখো তো, না নেই, তার মানে এটাও হবে না। মানে 30 হচ্ছে তোমার 2তে রয়েছে, আর তোমার 60 হচ্ছে 5, মানে 2, মানে তোমার এটার মানে হচ্ছে কি, তোমার বিগিনিং এর ভ্যালু 2 আর লাস্টের ভ্যালু হচ্ছে তোমার 5, এই মানেটা এরকম কোনো কম্বিনেশন নেই, আমি লিখিনি এরকম কোনো কম্বিনেশন, তাহলে এটা হবে না। নেক্সট চলে যায় 30 থেকে 70, 70 মানে 2 থেকে 6, 2 to 6, এরকম কোনো কম্বিনেশনে 2 থেকে 6 না নেই, কারণ কখনো এন্ডের ভ্যালু 5ও হতে পারে না, মানে লাস্টের ভ্যালু আর রাইট ভ্যালু 6 হতে পারে, কারণ কি আমাদের পসিবল লেখাই আছে বিগিনে, তোমার পসিবল ভ্যালু যেহেতু 1 থেকে 3 এর বিগিনিং এর পসিবল ভ্যালু 1 হতে পারে, আর লাস্টের পসিবল ভ্যালু তোমার 4 হতে পারে, হ্যাঁ, যেহেতু তোমার দেখতে পাচ্ছ, তো সেই সূত্রে কখনো এটা পসিবল হবে না। আর এবার দেখো 3 থেকে 50, মানে 3 থেকে মানে শুরু হলো 50 অব্দি গেছে, মানে 2 থেকে 4, তো 2 থেকে 4 কিন্তু আমার লিস্টে আছে দেখো, তার মানে অ্যান্সারটা থেকে কিন্তু 1টাই হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের অপশনকে এলিমিনেট করে করে কিন্তু এইগুলো কিন্তু করতে হবে, খুব ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা এখান থেকে বলে দিলাম। চলে আসি পরের প্রশ্নটা, এটাও আমাদের র্যান্ডামের একটি প্রশ্ন, আশা করি এটা মনে হয় লাস্ট প্রশ্ন আমরা চলে এসেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি আউটপুট হবে, প্রথমে এইভাবে সেম গল্প, আমাদের র্যান্ড ইন্ট 1 প্লাস স্পিকারের ভ্যালু প্রথমে রেডি করি, তাহলে স্পিকারের ভ্যালু কি হতে পারে 1 প্লাস র্যান্ড ইন্ট, তাহলে আমি কি কি পসিবিলিটিস হতে পারে, তাহলে প্রথমে 1 প্লাস 0 হতে পারে, 1 হতে পারে, 1 প্লাস 1 হতে পারে, কেন 0 1 2 তিনটের মধ্যে যে কোনো ভ্যালু দেবে, র্যান্ড ইন কি করে আপার লোয়ার দুটোই কিন্তু ইনক্লুডেড থাকে, র্যান্ড রেঞ্জ লোয়ারটা আপ, মানে এটা তোমার লোয়ার ভ্যালুটা আপার ভ্যালু, আপার ভ্যালু থেকে 1 কম যায়, যেটা রেঞ্জ ফাংশনের গল্প বলেছিলাম, তাহলে 2 হতে পারে, তাহলে আমাদের পিকারের ভ্যালু হয় 1 হবে, হয় 2 হবে, হয় 3 হবে, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে লুপটা লেখা হয়েছে 1 থেকে নিয়ে পিকার প্লাস 1, মানে পিকার অবধি যাবে, পিকারের ভ্যালু যদি 1 ধরে নাও এখন, তাহলে 1 থেকে 1 পিকার প্লাস মানে 1 থেকে 1, মানে একবার লুপটা ঘুরবে, মানে এই পসিবল কম্বিনেশন। নেক্সট হচ্ছে 1 থেকে 2, 1 থেকে 2 যেতে পারে, 1 থেকে 2 ভালো কথা, তারপর হচ্ছে 1 থেকে 3 ভালো কথা, 1 থেকে 3, 1 থেকে মানে 3বার লুপটা ঘুরবে, 1 থেকে 3 মানে 1 থেকে 3বার ঘুরবে। আমাদের এখানে এখানে কালারের মধ্যে 0 আছে, 1 2 3, তার মানে আমি জানি হতে পারে হয় পিঙ্ক হতে পারে, বা আমার পিঙ্ক গ্রিন হতে পারে, আর এগুলো প্রিন্ট করছে কিন্তু একই লাইনে, এটা কিন্তু দুটো আছে, সরি জিনিস দেখে নাও, এটা দুটো লুপ আছে, বাইরেরটা হচ্ছে তোমার বড় হাতের আই, ভিতরটা হচ্ছে ছোট হাতের আই, তাহলে 1 থেকে পিকার, তারপরে i+1, ভেতরে গিয়ে আবার i+1, মানে আয়ের হলো যাতায়াত থেকে 1 বেশি হবে, সরি, তো সেই সূত্রে দাঁড়িয়ে এটা নেস্টেড লুপের মধ্যে রয়েছে। যাই হোক, তাহলে আমার পসিবিলিটিস আমি বললাম, প্রথমে এগুলো কিন্তু আয়ের পসিবিলিটিসটা লিখেছি আমি, আয়ের বড় হাতের আই, ছোট হাতের আই না, বড় হাতের আই, এখানে বড় হাতের আই তোমার 1 থেকে 1 হতে পারে, 1 থেকে 2 হতে পারে, 1 থেকে 3 হতে পারে, মানে তিনটে কম্বিনেশন, মানে এইটুকু শিওর যে ব্লু কোনোভাবে আসছে না,
হ্যাঁ, ব্লু কোনোভাবে আসবে কিনা সেটা পরের লুপ ডিসাইড করবে, যদিও বা এটা এখন বলতে পারা যাচ্ছে না। দেখো এবার ছোট হাতের আয়ের কম্বিনেশন গুলো দেখো। ছোট হাতের কি হবে, যে হবে যেটা যদি বড় হাতের থাকে i+1, এটা কিন্তু 0 থেকে শুরু হচ্ছে। 0 থেকে শুরু হচ্ছে i+1। যদি আই যা পাবে, যা আয়ের যে ইনিশিয়াল ভ্যালু যেটা থাকবে, ধরো না আয়ের ভ্যালু যদি আমার এখানে 1 হয়, ঠিক আছে, তাহলে 1 থেকে 1 মানে একবারই লুপটা ঘুরবে। তাহলে 0 থেকে আমার শুরু হবে i+1, যা আমার আই থাকবে তার থেকে এক। আয়ের মিনিমাম ভ্যালু কি হতে পারে? আয়ের মিনিমাম ভ্যালু তোমার তো 1 হবে, এটা তো ক্লিয়ার, কোনো বিকল্প নেই। আয়ের মিনিমাম ভ্যালু 1 প্রত্যেকটা কেসেই রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে হয় আই একবার ঘুরবে, হয় আই দুবার ঘুরবে, হয় আই 3বার ঘুরবে, এটার মানে। বাট যে শুরু হচ্ছে তোমার কিন্তু ছোট হাতের আই শুরু হচ্ছে কিন্তু 0 থেকে। তো যদি আমাদের আয়ের ভ্যালু 1 হয় প্রথমবার, আমি কিন্তু বলছি, তাহলে 0 থেকে 1 মানে অ্যাটলিস্ট, তাহলে মানে এটুকু ক্লিয়ার, 0 থেকে i+1, আই যাচ্ছে তার থেকে 1 মানে আয়ের ভ্যালু মিনিমাম 1, তাহলে 2 মানে 0 থেকে 1 মানে একবার, দুবার লুপটা ঘুরবে, 0 এর জন্য ঘুরবে, 1 এর জন্য ঘুরবে, যদি আমার আয়ের ভ্যালু 1 হয়। যদি আমার আয়ের ভ্যালু তোমার 2 হয়, তাহলে তুমি বুঝতে পারছো, তো 0 থেকে 3, তার মানে লুপটা ঘুরবে 0 1 2 এর জন্য ঘুরবে। আর আয়ের ভ্যালু যখন 3 হবে তখন কতবার ঘুরবে? 0 1 2 3 অবধি ঘুরবে। তাহলে এই হচ্ছে গল্প, পুরো ক্লিয়ার। তাহলে প্রথমবার এই হচ্ছে ফরম্যাটটা হবে। এবার ডিপেন্ড করবে তোমার আউটপুট, তোমার আয়ের ভ্যালু কি এসছে, এখানে পিকারের ভ্যালু কি তার উপর ডিপেন্ড করছে না। এখানে পিকারের ভ্যালু, এটা হচ্ছে তোমার পিকারের ভ্যালু, এটা হচ্ছে পি, এই পার্টটা হচ্ছে পিকারের ভ্যালু। তো এইটুকু ক্লিয়ার যে যদি পিকারের ভ্যালু আমার 1 থেকে 1 হয়। এবার ফার্স্ট প্রশ্নে চলে আসি। পিকারের ভ্যালু 1 হলো, তাহলে আইটা একবার ঘুরছে, মানে আয়ের ভ্যালু 1 1 আছে, আর যাবে হচ্ছে 2 অব্দি, মানে একবার লুপটা ঘুরবে। এবার জি এর ভ্যালু তোমার 0 1 হতে পারে, ঠিক আছে। 0 1 মানে দুবার, মানে আমার 0 ইন্ডেক্সে ব্লু আছে আর পিঙ্ক, তাহলে ব্লু পিঙ্ক ফার্স্ট লাইন, মানে একটাই হবে, ঠিক আছে, আর কিন্তু ঘুরবে না। যদি তোমার পিকারের ভ্যালু 2 হয়, তার মানে গল্পটা কি হবে? পিকারের ভ্যালু 2 মানে প্রথমে ফার্স্ট তোমার আয়ের 1 এর জন্য তোমার কি কি প্রিন্ট হবে, এই এই গল্পটা দেখো। তাহলে আমাদের আই আই চলবে হচ্ছে 1 থেকে, 1 এর জন্য ঘুরবে, 2 এর জন্য ঘুরবে। যখন আয়ের ভ্যালু 1, তখন কি হবে? তখন 0 1 প্রিন্ট হবে। যখন আয়ের ভ্যালু 2, তখন কি হবে? 0 1 2 অব্দি যাবে, মানে এই ফরম্যাটটা কিন্তু রেডি হবে। তার মানে প্রথমে হবে ব্লু পিঙ্ক, তারপরে ব্লু পিঙ্ক গ্রিন, ঠিক আছে, ক্লিয়ার হলো। আর যদি 3 হয় তাহলে কি হবে? তাহলে বুঝতে পারছো 0 1 0 1 2 0 1 2 3। ব্লু, প্রথমে ব্লু পিঙ্ক আসবে, ব্লু পিঙ্ক গ্রিন আসবে, ব্লু পিঙ্ক গ্রিন রেড, তাহলে এরকম গল্পে আসবে। এবার অপশনগুলো দেখে নাও। ব্লু পিঙ্ক গ্রিন, তো ব্লু পিঙ্ক গ্রিন এরকম কি অপশন আছে? প্রথমত ব্লু পিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, ব্লু পিঙ্ক ভালো কথা, তখন এটা হতে পারে। ব্লু পিঙ্ক গ্রিনও হতে পারে, তাহলে এই অপশনটা আমি একটা ভ্যালিড অপশন হিসেবে রাখলাম, মার্ক করিনি কেন, ওটা দেখবো। ব্লু পিঙ্ক গ্রিন, হ্যাঁ ঠিক আছে, হতে পারে, ভালো কথা। পরেরটা দেখো পিঙ্ক গ্রিন, পিঙ্ক গ্রিন এরকম তো প্রথমে ব্লু দিয়েই শুরু হবে, তাহলে অবভিয়াসলি অপশনটা ভুল হয়ে গেল। তো আমি এটুকু তো ক্লিয়ার যে আমাদের যা শুরু হবে ব্লু দিয়েই শুরু হবে, মানে 0 1 প্রত্যেক জায়গায় 0 রয়েছে আমার, ঠিক আছে, প্রত্যেকটা আমি কম্বিনেশন দেখিয়ে দিলাম। চলো এবার পরেরটায় দেখি কি কি রয়েছে। দেখো ব্লু শুধু একলা আসতে পারে না, কোনোদিন ব্লু একলা আসতে পারে না, ব্লুর সঙ্গে পিঙ্ক থাকতেই হবে, তাহলে কেটে গেল। এখানে দেখো কি রয়েছে, তোমার ব্লু একলা কখনো আসতে পারে না, একদম নর্মাল, ঠিক আছে। তো এখানে আমার ব্লু পিঙ্ক আছে, ব্লু পিঙ্ক গ্রিন, ব্লু পিঙ্ক রেড, তাহলে এখানে অপশনে ওটা 3 না, এটা কারেক্ট করে নেবে, এটা 1 আর 4 কিন্তু কারেক্ট অপশন। ব্লু কোনোদিন ভ্যালিড আসবে না, কারণ ব্লু কখনো একলা আসতে পারে না, জিরোর সঙ্গে 1 প্রত্যেকটা কম্বিনেশনে রয়েছে, জিরোর সঙ্গে 1 প্রত্যেকটি কম্বিনেশনে থাকে আছে, দেখে নাও। তাহলে প্রথমে যদি আমার আয়ের ভ্যালু যদি এখানে 1 বড় হাতেরও 1 হয়, মানে একবার লুপটা ঘুরবে। আর প্রিন্ট কিন্তু 0 থেকে আমাদের 2 অব্দি প্রিন্ট করেছিল, 0 থেকে 2 মানে 0 আর 1, কোনোদিনই আমার আমার অপশন 1 কারেক্ট আর অপশন 4 কারেক্ট, ঠিক আছে। এখানে দুটো অপশন কারেক্ট, হয়তো এরকম প্রশ্ন দেবে না, এখানে অপশন 3 না, এটা তোমার ঠিক আছে, এটা তোমার অপশন 1 আর অপশন 4 ব্লু পিঙ্ক গ্রিন, ব্লু পিঙ্ক গ্রিন রেড, যদি আমাদের পিকারের ভ্যালু যখন 3 হয়, যখন পিকারের ভ্যালু 3 হবে তখন কিন্তু এই আউটপুটটা দেবে। আর 1টা কেন রাইট? যখন পিকারের ভ্যালু যদি 1 হয় তাহলে আপনাদের এই আউটপুটটা দেবে। এই হচ্ছে গল্প। তাহলে দুটো এখানে অপশন কিন্তু কারেক্ট, ঠিক আছে, কারেকশন করে দিলাম। 1 আর 4 কিন্তু এখানে কারেক্ট অপশন, ঠিক আছে। লাস্ট এটা প্রশ্ন আমাদের সেটের, আমাদের শেষ হয়ে যাবে পাইথন আজকেই। তো হোয়াট ইজ দ্য পসিবল আউটকামস এক্সিকিউশন অফ দ্য ফলোইং কোড? ইউ অলসো স্পেসিফাই দ্য মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দ্যাট ক্যান বি অ্যাসাইন টু আ ভেরিয়েবল পিক। পিকের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা তোমাকে নিতে হবে। তাহলে এই লাইনটা থেকে তুমি পেয়ে যাচ্ছ র্যান্ড ইন্টেরই প্রশ্ন, দেখো সবই র্যান্ড ইন থেকেই প্রশ্ন দিয়েছে। 0 থেকে 3 মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 তাহলে মিনিমাম কি আছে? 0, ম্যাক্সিমাম কি হবে? 3, এটা লিখে দেবে। মিনিমাম ভ্যালু অফ পিক হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 3, হয়ে গেল। এবার আমাদের এখানে কোড রয়েছে, সিটি রয়েছে সিটি 1 2
3 4 লিখে দাও, 2 3 লিখলাম। এবার দেখো ফর আই ইন সিটি, মানে একটা করে সিটির যে নামগুলো আইতে আসছে। ভালো কথা। তো আমাদের পিকারের ভ্যালু কি হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। 1 থেকে পিকার, তাহলে এইটুকু তো ক্লিয়ার। 1 থেকে শুরু হচ্ছে, পিকারের ভ্যালু 0, 1 থেকে 0 এরকম কোনো কম্বিনেশন জেনারেট হবেই না। 1 থেকে পিকার মধ্যে কোনো কিছু প্রিন্টই হবে না। তাহলে মানে আমাদের 0 জেনারেট করলে কোনো কিছু প্রিন্ট হবে না। পিকার ভ্যালু যে 0 হয়, কারণ 1 থেকে লুপ শুরু হবে, 0 এ শেষ হবে, এরকম কোনো হয় না। 1 থেকে 1 এটারও কোনো কাজ হবে না। কেন বলো তো? 1 থেকে শুরু হচ্ছে এখানে, আর পিক অব্দি যাবে, তাহলে 1 থেকে 1 মানে কি? লুপটা ঘুরবেই না। কারণ কি আমরা সবসময় এক কম ঘোরে, মানে যা দেওয়া থাকে এন্ডিং ক্রাইট তার থেকে এক কম যায়। এই 2টা কিন্তু ভ্যালিড। পিকার ভ্যালু 2 হলে তাহলে লুপটা ঘুরবে অ্যাটলিস্ট। তাহলে 1 থেকে 2 মানে একবার অ্যাটলিস্ট ঘুরবেই লুপটা। একবার ঘুরলে আমার আইকে প্রিন্ট একবার হবে। তো সেখানে দাঁড়িয়ে তো আমাদের আয়ের ভ্যালু ইনিশিয়ালি আমার কি আছে? দিল্লি আছে, তাহলে দিল্লি একবার প্রিন্ট করবে। ভালো কথা। মুম্বাই একবার প্রিন্ট করবে, চেন্নাই একবার, কলকাতা একবার, এক একবার করে প্রত্যেকটা লাইনে যেহেতু আমাদের এন্ড দেওয়া রয়েছে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যেহেতু পিক একবারই ঘুরছে, একবার করেই প্রিন্ট হবে। ভালো কথা। তাহলে এখান থেকে আর এরকম কোনো কম্বিনেশন নেই। আর 3-এর কেলে কি হবে? 3 হবে মানে 1 থেকে 3, 1 থেকে 3 না, 1 এর জন্য একবার, 2 এর জন্য একবার। ঠিক আছে? মানে মানে আমাদের এই যে লুপটা দুবার ঘুরবে, তার মানে নাম্বারগুলো দুবার করে, মানে দিল্লি দুবার প্রিন্ট হবে, মুম্বাই দুবার, চেন্নাই দুবার, কলকাতা দুবার। তাহলে এইটুকান দিয়ে ক্লিয়ার। এক হতে পারে তোমার এইটা ভ্যালিড ইন্ডেক্স, 1 থেকে 2 ভ্যালিড, সেখানে তোমার প্রিন্টিংটা কিরম ভাবে হবে? একবার করে হবে। পিকারের ভ্যালু যেহেতু 1 থেকে 2 মানে একবার ঘুরবে, তাহলে সেই সিটিটা একবার প্রিন্ট হবে। ঠিক আছে? তার মানে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এরকম একটা গল্প। আর যদি পিকারের ভ্যালু 3 যদি দেয়, তাহলে দুবার 0, 3 মানে হচ্ছে 1 এর জন্য ঘুরবে আর 2 এর জন্য ঘুরবে, দুবার করে লুপটা ঘুরবে, দুবার করে প্রিন্ট হবে। এখানে লেখা আছে দিল্লি দিল্লি, মুম্বাই মুম্বাই, চেন্নাই চেন্নাই, এটা ভ্যালিড। এইটাও 3টাও ভ্যালিড। 3টা মার্ক নেই, 3 ইজ অলসো আ ভ্যালিড। এটা কি মুম্বাই, ঠিক আছে, দিল্লি ঠিক আছে, দেখিনি। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এটা হতে পারে যদি পিকারের ভ্যালু তোমার, হ্যাঁ, যদি পিকারের ভ্যালু যদি তোমার 2 থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের, তাহলে এখানে কিন্তু এটা পসিবল আছে। কেন কি 1 থেকে 2 মানে একবার করে ঘুরবে, আর সিটির নামগুলো একবার করে এক একটা সেপারেট সেপারেট লাইনে প্রিন্টিং হবে। তো এটা 1ও কারেক্ট, 1ও হতে পারে, 2ও। যখন অনেক এইসব প্রশ্ন এখানে মাল্টিপল অপশনও দিতে পারে। এবার তোমাদের এটা হয়তো তোমাদের এমসিকিউ ফরম্যাটে করালাম, বাট হয়তো এরকম যেখানে মাল্টিপল অপশন কারেক্ট আছে, হয়তো সেরকম জায়গায় তোমার আউটপুটটাই লিখতে দিল, এরকমও প্রশ্ন তোমার দিতে পারে। মানে এটাকেই জাস্ট অপশন না দিয়ে বলবো আউটপুটে দিয়ে দিল, 2 নম্বরে দিয়ে দিল যে কি কি পসিবল আউটপুট হতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে, এখানে তোমাদের লিখতে হবে এতগুলো পসিবল হতে পারে। এখানে দুটোই পসিবিলিটিস আছে, এখানে আর তো পসিবিলিটিস নেই এখানে। হয় তোমার, যেখানে আমাদের বুঝে গেলাম যে 0 1 এর জন্য কোনো কাজই হবে না, হ্যাঁ 2 এর জন্য হবে, আর 3 যদি বিকার ভ্যালু 2 হলে লুপটা ঘুরবে, 3 হলে লুপটা ঘুরবে। তাতে হলে কি কি হতে পারে তার অপশনগুলো, পসিবিলিটিস গুলো লিখে দিলাম। ডিসক্রিপটিভ প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। তো এই গিয়ে মোটামুটি কিন্তু আমরা আমাদের পাইথনে যত রকম ডিসক্রিপটিভ প্রশ্ন হয়, এখানে গিয়ে কিন্তু আমরা এখানে শেষ করলাম।